কেমিস্ট্রি প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাপিত ধর্ম ও রাসায়নিক বন্ধনের প্রথম লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। মৌলের পর্যাপিত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি আমাদের কেমিস্ট্রির খুবই বেসিক একটা চ্যাপ্টার, যেখানে আমরা বিভিন্ন মৌল সম্পর্কে জানি, পর্যায় সারণী সম্পর্কে আমরা জানি, বন্ধন সম্পর্কে জানি, সংকরণ সম্পর্কে জানি। অর্থাৎ কেমিস্ট্রির কোর যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এই চ্যাপ্টারটাতে জানতে পারি। অর্থাৎ আমাদের এই চ্যাপ্টারের বেসিকের উপরে ডিপেন্ড করে যে তোমার কেমিস্ট্রি বেসিক আসলে কতটা স্ট্রং। সো এই চ্যাপ্টারের খুঁটিনাটি প্রতিটা বিষয় যদি আমাদের জানা থাকে, তাহলে অ্যাডমিশনে যে কোনো ধরনের প্রশ্ন আসলে আমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবো। এবং একই সাথে এই চ্যাপ্টারের বেসিক আমার কেমিস্ট্রির অন্যান্য যতগুলো চ্যাপ্টার রয়েছে সমস্ত চ্যাপ্টারে কিন্তু কাজে লাগবে। সো চলো আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। সো প্রথমেই বলে রাখা দরকার যে আমাদের এই চ্যাপ্টারে দুটি অংশ রয়েছে। অর্থাৎ একটা হচ্ছে মৌলের পর্যাপিত ধর্ম, যেখানে আমরা আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা এগুলো নিয়ে আলোচনা করব। এবং আরেকটা পার্ট রয়েছে রাসায়নিক বন্ধন, যেখানে আমরা আয়নিক সমযোজীব, সন্নিবেশ, ধাতব বন্ধন, হাইড্রোজেন বন্ধন এগুলো নিয়ে আলোচনা করব। আবার আমাদের মৌলের পর্যাপিত ধর্ম এটার আবার দুইটা পার্ট রয়েছে। অর্থাৎ আমরা মৌলের পর্যাপিত ধর্ম যদি জানতে চাই, তাহলে তার আগে আমাদের জানা দরকার পর্যায় সারণী সম্পর্কে। অর্থাৎ পর্যায় সারণীর যতগুলো মৌল রয়েছে প্রত্যেকটা মৌলগুলোকে পর্যায় এবং গ্রুপে যে ডিভাইডেশন করা হয়েছে, কোন কোন কনসেপ্টের ভিত্তিতে মৌলগুলোকে ডিভাইডেশন করা হয়েছে, এগুলো সম্পর্কে আমাদের প্রথমত জেনে নিতে হবে। এক কথায় আমাদের পুরো পর্যায় সারণীর বেসিকটা ক্লিয়ার থাকতে হবে। এবং এটার দ্বিতীয় পার্টটা হচ্ছে পর্যাপিত ধর্ম, অর্থাৎ আমাদের আকার, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা। অর্থাৎ এই পর্যায় ভিত্তিক যে ধর্মগুলো রয়েছে সেগুলো কোনো একটা পর্যায় সারণীর উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে কিভাবে পরিবর্তিত হয়, এই ব্যাপারগুলো নিয়েই আমাদের এই চ্যাপ্টারের প্রথম পার্টে স্টাডি করতে হবে। সো আমরা চলো শুরু করে ফেলি মৌলের পর্যাপিত ধর্ম ও রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটি। সো এই চ্যাপ্টারের শুরুতে আমাদের সবার আগে পর্যায় সারণী সম্পর্কে একদম বেসিক আইডিয়াটা ক্লিয়ার রাখতে হবে। অর্থাৎ পর্যায় সারণী A to Z সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। কতগুলো মৌল রয়েছে, কতগুলো পর্যায়, কতগুলো গ্রুপ, কি কি স্পেশাল নাম রয়েছে, কোন পর্যায় বা কোন গ্রুপের স্পেশালিটি রয়েছে, কেন রয়েছে সেগুলা। এর পাশাপাশি আমাদের SPDF যে ব্লকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমাদের জানা থাকতে হবে। তো চলো আমরা পর্যায় সারণীর সেই সংখ্যাগুলো সম্পর্কে খুব সহজেই জেনে নিই। আমাদের এই যে পর্যায় সারণী, সর্বাধুনিক পর্যায় সারণী, যেখানে আমাদের 118টা মৌল রয়েছে, সেই মৌলগুলোকে 7টা পর্যায়, 18টা গ্রুপ এবং 4টি ব্লকে ডিভাইডেশন করা হয়েছে। অর্থাৎ আমাদের এই যে 7টা পর্যায়, 18টা গ্রুপ এবং 4টি যে ব্লক রয়েছে এগুলো সম্পর্কে একদম বিস্তারিত জেনে নিতে হবে। সো প্রথমেই চলো দেখে নেই এই যে পর্যায় সারণী, এই পর্যায় সারণী 7টা পর্যায়, 18টা যে গ্রুপ রয়েছে সেগুলো আসলে কিভাবে ডিভাইড করা হয়েছে। আমরা একটা পর্যায় সারণী দেখতে পাচ্ছি, যেখানে আমার সাইড থেকে যে সারিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলোকে এক একটা পর্যায় বলা হয়। সো সাইড থেকে যে আমরা সারিগুলো দেখতে পাচ্ছি, দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। অর্থাৎ পর্যায় সারণীতে সাইড বা সারি বা আমরা যদি এক কথায় বলি রো রয়েছে এক কথায় 7টা। সো পর্যায় সারণীর 7টা পর্যায় যাদের স্পেশালিটি রয়েছে। অর্থাৎ 1 নম্বর পর্যায়কে অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়। কেন অতি ক্ষুদ্র পর্যায় বলা হয়? কারণ 1 নম্বর পর্যায়ে দুটি মৌল রয়েছে। 2 এবং 3কে ক্ষুদ্র পর্যায় বলা হয়, কারণ 2 এবং 3-এ 8টা করে মৌল রয়েছে। অর্থাৎ আমাকে যদি বলা হয় অতি ক্ষুদ্র পর্যায় কাদেরকে বলা হয়, তাহলে অ্যান্সার হবে 1 নম্বর পর্যায়কে। 2 এবং 3কে ক্ষুদ্র পর্যায় বলা হয়, কারণ সেখানে 8টা করে মৌল রয়েছে। সো এরপরে 4 এবং 5কে দীর্ঘ পর্যায় বলা হয়, কারণ 4 এবং 5-এ আমরা যদি বলি তাহলে দেখো আমাদের এখানে 18টা করে মৌল রয়েছে। অর্থাৎ আমাদের 2 এবং 3-এ 8টা করে মৌল আছে, 4 এবং 5-এ কিন্তু 18টা করে মৌল আছে, এজন্য 4 এবং 5কে কিন্তু দীর্ঘ পর্যায় বলা হয়। এরপর 6 এবং 7 এই দুটি পর্যায়ে 32টা করে মৌল রয়েছে। সো 32টা করে মৌল থাকার জন্য এদেরকে কিন্তু অতি দীর্ঘ পর্যায় বলা হয়। তাহলে কোন পর্যায়ে কতগুলো করে মৌল রয়েছে এবং কোন পর্যায়ের স্পেশালিটি কি সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। সো দেখো এই যে 2, 8, 8, 18, 18, 32 এটা কিন্তু পর্যায় সারণীর একটা ম্যাজিক নাম্বার। অর্থাৎ পর্যায় সারণীর ম্যাজিক নাম্বার বললে আমাদের যেই সংখ্যাটা মাথায় রাখতে হবে 2, 8, 8, 18, 18, 32। এটাতে আমাদের কি লাভ হয় বলো তো? একটু দেখো, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কত বা পারমাণবিক সংখ্যা 1। আমরা বললাম যে আমার ওই যে ম্যাজিক নাম্বার, সেই ম্যাজিক নাম্বারটা কত? 2, 8, 8, 18, 18, 32। অর্থাৎ 2, 8, 8, 18, 18 এবং 32। সো এই ম্যাজিক নাম্বারটা দিয়ে আমাদের কি কাজ হয় দেখো। আমরা যদি কোনো একটা গ্রুপের মৌলগুলো সম্পর্কে জানতে পারি, হাই লিনাকে রুবি সেচে ফেলেছে, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম, তাহলে দেখা যায় একটার প্রোটন সংখ্যা জানা থাকলে এই ম্যাজিক নাম্বারটা দিয়ে বাকিগুলোর প্রোটন সংখ্যা আমরা বের করে ফেলতে পারি। অর্থাৎ দেখো হাইড্রোজেনের প্রোটন সংখ্যা 1, আমরা যদি লিথিয়ামের প্রোটন সংখ্যা চাই তাহলে এই 2 যোগ করে দিলেই হয়ে যাবে। তাহলে দেখো 3, 1 আর 2 3।
এরপর লিথিয়ামের পরে সোডিয়ামের প্রোটন সংখ্যা বের করতে গেলে আমাদের 8 দ্বারা যোগ করে দিলে হয়ে যাবে, তাহলে দেখো 11। এরপর আমরা যদি পটাশিয়ামের প্রোটন সংখ্যা বের করতে চাই তাহলে দেখো আরেকটা 8 দ্বারা যোগ করে দিলে হয়ে যাবে। দ্যাট মিনস দেখো আমাদের কত, পটাশিয়ামের কিন্তু 19। এরপর আমরা যদি রুবিডিয়ামের প্রোটন সংখ্যা বের করতে চাই তাহলে 18 দ্বারা যোগ করে দিলে হয়ে যাবে 37। এরপর যদি আমরা সিজিয়ামের প্রোটন সংখ্যা বের করতে চাই তাহলে আবার 18 দ্বারা যোগ করে দিলে হয়ে যাবে। এবং সর্বশেষে আমরা যদি ফ্রান্সিয়ামের প্রোটন সংখ্যা বের করতে চাই তাহলে সে ম্যাজিক নাম্বার 32 দিয়ে যোগ করে ফেললেই হয়ে যাবে। সো কোনো একটা গ্রুপের মৌলগুলো যদি তোমার জানা থাকে এবং তোমার যদি এই ম্যাজিক নাম্বারটা মাথায় থাকে তাহলে খুব সহজেই তুমি কিন্তু ম্যাজিক নাম্বার অ্যাপ্লাই করে ওই গ্রুপের প্রতিটা সদস্যের প্রোটন সংখ্যাও কিন্তু জেনে নিতে পারবে। সো আমরা দেখে নিলাম পর্যায় সারণীর যে সারিগুলো রয়েছে সেই সারির সংখ্যা, সারির স্পেশাল নামগুলো। এখন চলো আমরা দেখে নেব পর্যায় সারণীর কতগুলো গ্রুপ রয়েছে। পর্যায় সারণীতে সর্বমোট 18টা গ্রুপ রয়েছে। এর আগে যখন আধুনিক পর্যায় সারণী ছিল তখনই কিন্তু 18টা গ্রুপ ছিল, এবং যেখানে আমার গ্রুপগুলো এ বি উপশ্রেণীতে বিভক্ত ছিল। 1A 1B 2A 2B 3A 3B এভাবে বিভক্ত ছিল। 8 9 10 এই তিনটা গ্রুপকে আবার 8B বলা হতো, আবার 18 নম্বর গ্রুপকে 8A বলা হতো। সো এরকম বেশ কিছু ঝামেলা ছিল। সো একই নামে তিনটা গ্রুপ, এ বি উপশ্রেণী, এই ঝামেলাগুলো সলভ করে পর্যায় সারণীকে আধুনিকীকরণ করে সর্বাধুনিক যে পর্যায় সারণীটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এই পর্যায় সারণীতে আমাদের গ্রুপ হচ্ছে 1 থেকে 18টা। সো দেখো এখান থেকে শুরু হয়ে 1 থেকে 18টা পর্যন্ত গ্রুপ রয়েছে। সো 1 থেকে 18টা পর্যন্ত যে গ্রুপ রয়েছে সেখানে আমরা কিন্তু যে অ্যাকচুয়াল যে গ্রুপগুলো দেখতে পাই, কলামগুলো দেখতে পাই, যে স্তম্ভগুলো দেখতে পাই, এগুলোই কি হচ্ছে আমাদের এক কথায় পর্যায় সারণীর গ্রুপ। আর এই যে অনুভূমিক যে সারিগুলো দেখতে পাই এগুলোই হচ্ছে পর্যায়। এখন দেখো আমার 1 থেকে 18 পর্যন্ত যে গ্রুপ রয়েছে সেই গ্রুপগুলোরও কিন্তু স্পেশালিটি রয়েছে। সো আমাদের 1 নম্বর গ্রুপকে দেখো বলা হয় ক্ষার ধাতু, অর্থাৎ 1 নম্বর গ্রুপে যে 7টা মৌল রয়েছে তাদেরকে ক্ষার ধাতু বলা হয়। কেন ক্ষার ধাতু বলা হয়? কারণ এরা ক্ষার তৈরি করে, অর্থাৎ এরা ক্ষার ধাতু। আমরা যদি বলি যে এরা ক্ষার ধাতুর মতো আচরণ করে বা এরা ক্ষারের মতো আচরণ করে তাহলে ব্যাপারটা কিন্তু সত্য না। এরা অ্যাকচুয়ালি ধাতু, কিন্তু এরা ক্ষার প্রডিউস করে। যেমন সোডিয়ামের সাথে আমরা যদি পানির বিক্রিয়া ঘটাই তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার তৈরি হয়। সো এই গ্রুপে যারা রয়েছে এরা কিন্তু প্রত্যেকে ক্ষার নয়, এরা ক্ষার তৈরি করে। এরপর দেখো 2 নম্বর গ্রুপে আমাদের যে 6টা মৌল রয়েছে এদের প্রত্যেককে বলা হয় মৃৎক্ষার ধাতু। তাহলে কেন মৃৎক্ষার ধাতু বলা হয়? একই উত্তর, এরা মৃত্তিকা বা মাটি থেকে উৎপন্ন হয় এবং এরা ক্ষার তৈরি করে। সো আমাদের বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো যে 6টা মৌল রয়েছে, এই 6টা মৌলকে মৃৎক্ষার ধাতু বলা হয়। এরপর দেখো আমাদের যে 3 নাম্বার থেকে শুরু করে আমাদের যে 12 নাম্বার পর্যন্ত গ্রুপ রয়েছে এদেরকে অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু বলা হয়। তবে এক্ষেত্রে শর্ত রয়েছে, এদের মধ্যে তাদেরকেই আমরা অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু বলবো যাদের স্থিতিশীল আয়নে D1 থেকে D9 পর্যন্ত ইলেকট্রন থাকবে। অর্থাৎ সকল ডি ব্লক মৌল কিন্তু কোনোভাবেই অবস্থান্তর মৌল না, কিন্তু সকল অবস্থান্তর মৌলই আবার ডি ব্লকভুক্ত মৌল। আমরা পরবর্তীতে এটা নিয়ে অনেক বেশি স্টাডি করব। তাহলে 3 নাম্বার থেকে শুরু করে 12 নাম্বার গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে এদেরকে অবস্থান্তর মৌল বলা হয় এবং এরা কিন্তু ডি ব্লকভুক্ত মৌল। আমাদের গ্রুপ 11 এর একটা স্পেশালিটি রয়েছে, অর্থাৎ গ্রুপ 11 এর 3টা মৌল কপার, সিলভার এবং গোল্ড, এই 3টা মৌলকে কিন্তু মুদ্রা ধাতু বলা হয়, কারণ অতীতে এগুলো দিয়ে কিন্তু মুদ্রা তৈরি করা হতো। এরপরে আমাদের যে গ্রুপ 15 রয়েছে সেটার একটা স্পেশালিটি হচ্ছে এদেরকে নিক্টোজেন বলা হয়। নিক্টোজেনের বেসিক মিনিংটা হচ্ছে শ্বাসরোধকারী। অর্থাৎ এই যে মৌলগুলো রয়েছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক অর্থাৎ অ্যান্টিমনি, এই যে মৌলগুলো রয়েছে এগুলো অ্যাকচুয়ালি আমাদের শ্বাস রোধ করতে ব্যবহার করা হয়। এরপর আসো গ্রুপ 16তে যে মৌলগুলো রয়েছে, অর্থাৎ আমাদের গ্রুপ 16তে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, লিভারমোনিয়াম, পোলোনিয়াম, এই যে মৌলগুলো রয়েছে এগুলোকে বলা হয় চালকোজেন। চালকোজেন কেন বলা হয়? চালকোজেন শব্দটির মিনিংটা হচ্ছে এরা আকরিক উৎপাদন করে। অর্থাৎ আমাদের খনি থেকে আমরা যখন কোনো একটা ধাতুকে নিয়ে চলে আসি তখন তার সাথে কিন্তু অনেক অপদ্রব্য মিশ্রিত থাকে। সো অপদ্রব্য মিশ্রিত অবস্থায় ওই ধাতুকে চালকোজেন বলা হয়। সো আমরা অ্যাকচুয়ালি চালকোজেন বলবো না, আকরিক বলবো আমরা, কারণ আকরিক থেকেই আমরা কিন্তু ওই মূল্যবান ধাতুটাকে বের করে নিয়ে আসি বা নিষ্কাশন করে নিয়ে আসি। সো চালকোজেন শব্দটির অর্থ হচ্ছে আকরিক উৎপাদনকারী। তাহলে গ্রুপ 16 এর যে মৌলগুলো দেখতে পাচ্ছি এরা চালকোজেন হিসেবে আচরণ করে। তবে মাথায় রাখতে হবে, দেখো কয়েকটা ভিন্ন ধরনের বোল্ড লাইন দ্বারা কিন্তু আইডেন্টিফাই করা হয়েছে, অর্থাৎ এদের সবাইকেই কিন্তু আমরা চালকোজেন বলতে পারবো না। শুধুমাত্র অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং টেলুরিয়াম এই 4টাকে আমরা চালকোজেন বলবো। এই জন্য দেখো এগুলোকে বোল্ড করা হয়েছে, এখানে কিছুই নাই। যেমন গ্রুপ 11 এর সবগুলো মৌলকে কিন্তু আমরা মুদ্রা ধাতু বলতে পারি না, শুধুমাত্র কপার, সিলভার এবং গোল্ড এই 3টাকে আমরা মুদ্রা ধাতু বলবো।
এরপরে আসো গ্রুপ 17। গ্রুপ 17-এর যে মৌলগুলো রয়েছে তাদের প্রত্যেককে হ্যালোজেন বলা হয়। হ্যালোজেন শব্দটির অর্থ হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী, অর্থাৎ ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটেটিন, এগুলো টেনেসিন, এগুলো প্রত্যেকটাই সামুদ্রিক লবণ উৎপাদন করে। এরপর গ্রুপ 18-তে চলে যাব। গ্রুপ 18-তে হাইড্রোজেন অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্থাৎ এই যে মৌলগুলো রয়েছে এগুলোর প্রত্যেককে আমরা নিষ্ক্রিয় গ্যাস বা বিরল অথবা অভিজাত গ্যাস বলি। সো এগুলোই অ্যাকচুয়ালি আমাদের নিষ্ক্রিয় গ্যাস হিসেবে আচরণ করে। সো আমরা দেখে ফেললাম যে আমাদের গ্রুপের যে মৌলগুলো রয়েছে সেই গ্রুপগুলোর স্পেশালিটি কি, স্পেশাল নামগুলো কি, এবং একই সাথে জেনে নিলাম কেন এই নামগুলো বলা হয়। এখন আসো আমরা আরেকটা জিনিস দেখব যে আমার পর্যায়ে কতগুলো করে মৌল ছিল সেটা তো আমরা জেনে নিলাম, কোন গ্রুপে কতগুলো মৌল রয়েছে সেটাও চলো আমরা একটু জেনে নেই। 1 নম্বর গ্রুপে এবং 18 নম্বর গ্রুপে 7টা করে মৌল রয়েছে, অর্থাৎ 1 নম্বর এবং 18 নম্বর গ্রুপে 7টা করে মৌল আছে। এরপর 2 নম্বর গ্রুপ, অর্থাৎ এখানে আমাদের 6টা মৌল আছে, এবং এর পাশাপাশি দেখো 13 থেকে শুরু করে 17 পর্যন্ত প্রত্যেকটা গ্রুপেই কিন্তু 6টা করে মৌল আছে, অর্থাৎ 2 নম্বর গ্রুপ এবং এদিকে 13 থেকে 17 পর্যন্ত প্রতিটা গ্রুপে 6টা করে মৌল আছে। 1 এবং 18-তে 7টা করে মৌল, 2 এবং 13 থেকে 17 পর্যন্ত এখানে 6টা করে মৌল আছে। এরপরে আমাদের 4 থেকে শুরু করে যে 12 পর্যন্ত এখানে 4টা করে মৌল আছে, অর্থাৎ 4 থেকে শুরু করে 12 পর্যন্ত প্রতিটা গ্রুপে 4টা করে মৌল আছে। এখন আসো 3 নাম্বার গ্রুপ। 3 নাম্বার গ্রুপ আমাদের পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ এবং এখানে আমাদের মৌলের সংখ্যা 32টা, অর্থাৎ আমাদের 3 নাম্বার গ্রুপটা পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ নামে পরিচিত। কিভাবে সব থেকে বড় গ্রুপ আমরা একটু দেখে নিয়ে আসো। সো 3 নম্বর গ্রুপে দেখো স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, এরপর দেখতে পাচ্ছি ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম। তাহলে তো মৌল হওয়ার কথা 4টা, তাহলে 3 নম্বর গ্রুপকে কেন আমরা পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ বলতেছি? একটু দেখো আমাদের এই যে স্ক্যান্ডিয়াম এবং ইট্রিয়াম, এরপরে যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম দেখতে পাচ্ছি, এরা কিন্তু পর্যায় 6 এবং 7-এর মৌল। তবে পর্যায় সারণী যখন আধুনিক পর্যায় সারণী নিয়ে আমরা স্টাডি করতে যাই, একটা সময়ে পর্যায় সারণীর এই জায়গাটা অসামঞ্জস্যতার কারণে, অসৌন্দর্যের কারণে পর্যায় সারণীর এই একই জায়গাতে একজনের পর 15 জনের অবস্থান দেওয়ার যে অসামঞ্জস্যতা, সেটা রোধ করার জন্য 15টা মৌলকে আমাদের নিচে ল্যান্থানাইড এবং আরও 15টা মৌলকে অ্যাক্টিনাইড সিরিজ হিসেবে স্থান দেওয়া হয়। অর্থাৎ ব্যাপারটা কীরকম একটু দেখো। এই যে 3 নম্বর গ্রুপে ল্যান্থানাম দেখতে পাচ্ছ, এই ল্যান্থানাইড সিরিজের অবস্থান পর্যায় 6-এ এবং গ্রুপ 3-এ। এখন চিন্তা করো যদি ল্যান্থানামের পরে বাকি আরও 14টা মৌল একই জায়গাতে স্থান দিতাম, যাদের পর্যায় নাম্বার 6 হতো কিন্তু গ্রুপ 3 মেনটেন করতে হতো, তাহলে এই জায়গাটাতে লম্বা করে সেই মৌলগুলোকে অবস্থান দিতে হতো। তাহলে দেখো মাঝে একটা বড় ফাঁকা জায়গার সৃষ্টি হতো, তাদেরকে পর্যায় 6 মেনটেন করা লাগতো, আবার গ্রুপ 3ও মেনটেন করা লাগতো। তখন আমাদের এই যে বড় ফাঁকা জায়গাটা তৈরি হতো সেটা আমাদের একটা অসৌন্দর্যের কারণ হতো, এই জন্য তাদেরকে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে। একই কথা অ্যাক্টিনাইড সিরিজের জন্য প্রযোজ্য, তাদেরকে গ্রুপ 3 এবং আমাদের 7 নাম্বার পর্যায়ে যদি মেনটেন করতে হতো, তাহলে মাঝখানে লম্বা একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়ে যেত, যেটা পর্যায় সারণীর গঠনের একটা অসৌন্দর্যের কারণ হতো। এই জন্য সেই অ্যাক্টিনাইড সিরিজের যে 15টা মৌল রয়েছে তাদেরকেও নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ এই যে যেখানে আমরা স্টার এবং ডাবল স্টার সাইন দেখতে পাচ্ছি, এখানে অ্যাকচুয়ালি মৌল একটা না, এখানে টোটাল মৌল হচ্ছে 15টা। এই যে ডাবল স্টার সাইন দেখতে পাচ্ছি, এখানে মৌল একটা না, এখানে মৌল 15টা, অর্থাৎ স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম এবং এখান থেকে শুরু করে ল্যান্থানাম থেকে শুরু করে লুটেশিয়াম এবং অ্যাক্টিনিয়াম থেকে শুরু করে লরেন্সিয়াম, এই যে 15, 15 এবং 2, এই টোটাল 32টা মৌল আমাদের গ্রুপ 3-এ অবস্থিত। অর্থাৎ পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3। তাহলে একটা ব্যাপার কিন্তু আমাদের কাছে স্পষ্ট যে পর্যায় সারণীর 3 নম্বর গ্রুপ সব থেকে বড় গ্রুপ। তবে এই যে 3 নম্বর গ্রুপের যে 15টা করে আলাদা ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ রয়েছে, তাদের অবস্থান কিন্তু 6 নম্বর এবং 7 নম্বর পর্যায়ে। এখন তোমাদের মনে নিশ্চয়ই খটকা লাগতেছে যে আমার এই যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজগুলো পর্যায় সারণীতে আলাদাভাবে স্থান দিলাম, তাহলে কি তারা পর্যায় সারণীর বাকি যে ধর্মগুলো রয়েছে সেগুলো মেনটেন করবে না, নাকি তাদেরকে নিয়ে আমাদের আলাদা স্টাডি করতে হবে? চলো সেই ব্যাপারটা তোমাদেরকে ব্লকের মধ্যে নিয়ে যে তোমাদেরকে ক্লিয়ার করব। তার আগে একটু জেনে নেই যে মাঝে মাঝে আমাদের এই ধরনের প্রশ্ন দেখা যায়, ল্যান্থানাইড সিরিজের মৌল কয়টা? 15টা। অ্যাক্টিনাইড সিরিজের মৌল 15টা এবং এদের পারমাণবিক সংখ্যা কত থেকে কত পর্যন্ত? যেমন দেখো 57 থেকে আমি যদি কাউন্ট করি তাহলে 71 পর্যন্ত। তোমরা বিয়োগ করলে দেখবা 71 থেকে 57 14 হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা 57কে কাউন্ট করে যেহেতু বিয়োগ করতেছি, তাহলে সেক্ষেত্রে আমাদের সংখ্যা হবে 15। এখানে আমার 89 থেকে আমাদের লরেন্সিয়াম পর্যন্ত 103, এখানেও কিন্তু অ্যাকচুয়ালি 89 এবং 103 দুইটাকে নিয়ে আমরা কিন্তু কাউন্ট করতেছি, অর্থাৎ টোটাল মৌল হচ্ছে 30টা।
এখন আমরা জেনে নিলাম পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3। তাহলে 1 এবং 18 এই দুইটাতে মৌল আছে 7টা করে, 2 এবং 13 থেকে 17 এখানে মৌল আছে 6টা করে, 4 থেকে 12 এখানে মৌল আছে 4টা করে, 4 থেকে 12 তাহলে মাথায় রাখবা 4 থেকে অ্যাকচুয়ালি আমাদের 12, তাহলে সেখানে আমাদের মৌল আছে 4টা, এবং 3 হচ্ছে পর্যায় সারণীর সব থেকে বড় গ্রুপ এবং যেখানে আমার মৌল আছে টোটাল 32টা। তাহলে দেখো পর্যায়ে কতগুলো করে মৌল আছে সেটা জেনে ফেললাম, পর্যায়ের স্পেশালিটি কি সেটা জেনে ফেললাম, গ্রুপের স্পেশালিটি কি সেটা জেনে ফেললাম, এবং কোন গ্রুপে কতগুলো করে মৌল আছে সেটাও কিন্তু আমরা দেখো কত সহজে জেনে ফেললাম। তার মানে পর্যায় সারণীর একটা বেসিক ব্যাপার কিন্তু আমরা ক্লিয়ার করে নিলাম। এখন আসো আমাদের জানতে হবে পর্যায় সারণীর 7টা পর্যায়, 18টা গ্রুপ ছাড়াও পর্যায় সারণীর 4টা ব্লক রয়েছে, অর্থাৎ পর্যায় সারণীকে 4টা ব্লকে ভাগ করা হয়েছে। এসপি ডিএফ তারা কোথায় কোথায় অবস্থিত, তাদের সংখ্যা কতগুলো করে, চলো সেই ব্যাপারটা আমরা একটু ক্লিয়ার হয়ে নেই। সো পর্যায় সারণীর 1 নম্বর এবং 2 নম্বর গ্রুপকে এস ব্লকভুক্ত গ্রুপ বলা হয় এবং এদের সংখ্যা হচ্ছে 14টা। এই যে দেখো আরেকটা কনফিউশন তৈরি হলো, 1 নম্বর এবং 2 নম্বর, 1 নম্বরে 7টা, 2 নম্বরে 6টা, তাহলে 7 6 13। তাহলে এস ব্লকভুক্ত মৌলের সংখ্যা 14টা কেন? কারণ এদিকে আমার ব্যতিক্রম হচ্ছে হিলিয়াম। হিলিয়াম কি 1s2, কোন একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যে অরবিটালে প্রবেশ করে সেটাই তার ব্লক। তাহলে গ্রুপ 1 এবং 2 এর যে মৌলগুলো রয়েছে তাদের সর্বশেষ ইলেকট্রনটা কিন্তু এস অরবিটালে প্রবেশ করে, এই জন্য তাদেরকে এস ব্লকভুক্ত মৌল বলা হয় এবং এদের সংখ্যা হচ্ছে 14টা। এরপরে আসো পর্যায় সারণীর আমাদের যে এসপিডিএফ বাকি ব্লকগুলোর কথা বলতেছি, তাহলে সেই ব্লকগুলো কোথায় অবস্থিত, কত কত নাম্বার গ্রুপে অবস্থিত সেটা আমরা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। তোমরা একটু খেয়াল করে দেখো, এই জায়গাটাতে একটা স্কোয়ার শেপ দেখা যাচ্ছে, এদিকে 6 এদিকে 6, এই যে দেখো যে স্কোয়ার শেপটা 6 ছক 36, এটাই অ্যাকচুয়ালি পর্যায় সারণীর পি ব্লকভুক্ত মৌলসমূহের অবস্থান। অর্থাৎ গ্রুপ 13 থেকে শুরু করে গ্রুপ 18 পর্যন্ত শুধুমাত্র আমাদের হিলিয়ামটা ব্যতিক্রম, এটাকে আমরা বাদ দিব কারণ হিলিয়াম তো এস ব্লকভুক্ত মৌলে অলরেডি চলেই গিয়েছে। তাহলে এই 6 ছক 36টাই হচ্ছে পর্যায় সারণীর পি ব্লকভুক্ত মৌল। তোমরা মাথায় রাখতে পারো পাওয়ার প্লেতে 6 বলে 6টা ছক্কা। আমরা যদি ক্রিকেট খেলা বুঝে থাকি তাহলে পাওয়ার প্লে শব্দটা আমাদের সবার কাছেই কিন্তু অনেক বেশি পরিচিত। তাহলে 6 ছক 36টা মৌলই হচ্ছে পর্যায় সারণীর পি ব্লকভুক্ত মৌলের অবস্থান এবং এখানে 13 নম্বর থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত পি ব্লকভুক্ত মৌল পাওয়া যায়। এরপর আসো ডি ব্লকভুক্ত মৌল। দেখো আমাদের পর্যায় সারণীর 3 নম্বর থেকে শুরু করে 12 নম্বর গ্রুপ পর্যন্ত যে মৌলগুলো রয়েছে তাদেরকে অ্যাকচুয়ালি ডি ব্লকভুক্ত মৌল বলা হয় এবং এই ডি ব্লকভুক্ত মৌলের সংখ্যা 41টা। তোমরা মাথায় রাখতে পারো এই এস এর উল্টা, এস এর 14টা, 14কে উল্টাইলে হয় 41। তাদের অবস্থান কোথায়, পর্যায় সারণীতে 3 নম্বর গ্রুপ থেকে 12 নম্বর গ্রুপ পর্যন্ত এবং এদের সংখ্যা হচ্ছে 41টা। এখন আসলে এফ ব্লকভুক্ত মৌল কোথায়, ওই যে বলেছিলাম যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ সমূহকে আলাদা একটা স্পেশালিটি দেওয়া হয়, সেটাই হচ্ছে এফ ব্লকভুক্ত। সো দেখো আমাদের এই যে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সমূহকে এফ ব্লকভুক্ত মৌল বলা হয়, তাহলে এদের সংখ্যা তো 30 হওয়ার কথা, কিন্তু এদের সংখ্যা 30 হয় না। ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সমূহ কত নম্বর গ্রুপে অবস্থিত, এরা 3 নম্বর গ্রুপে অবস্থিত, পর্যায় 6 এবং 7। এখন আসে এদের সংখ্যা কত। আমাদের একটা ব্যাপার একটু মাথায় রাখতে হবে, আমাদের এই 15 15 30টাই আসলে এফ ব্লকভুক্ত মৌল হওয়ার কথা ছিল, কিন্তু এই যে ল্যান্থানাম, এই যে অ্যাক্টিনিয়াম এবং এই যে থোরিয়াম অর্থাৎ 57 89 এবং 90, এই তিনজন ডি ব্লকভুক্ত মৌল, কারণ তাদের সর্বশেষ ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে। তাহলে অ্যাকচুয়ালি 30 হওয়ার কথা ছিল, কিন্তু বাস্তবে আমার সংখ্যাটা হয় 27 অর্থাৎ 27 হয়। সো আমাদের পর্যায় সারণীতে এফ ব্লকভুক্ত মৌলের সংখ্যা 27টি। কেন? কারণ আমাদের ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সিরিজের ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম এই 3টা মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করায় তারা এফ ব্লকভুক্ত মৌল হতে পারে না। তাহলে দেখো 14, 36, 41 এবং 27 এগুলো যোগ করলে আমরা পেয়ে যাব আমাদের পর্যায় সারণীতে টোটাল যে 118টা মৌল রয়েছে তাদের সংখ্যা। অর্থাৎ আমাদের সর্বাধুনিক পর্যায় সারণীতে যে 118টা মৌল রয়েছে তাদের সম্পর্কে আমরা পর্যায়ভিত্তিকভাবে, আমরা গ্রুপ ভিত্তিকভাবে এবং ব্লক ভিত্তিকভাবে কিন্তু অ্যানালাইসিস করলাম এবং তাদের অবস্থান কোথায়, কোন গ্রুপে কতগুলো করে মৌল রয়েছে, কোন পর্যায়ে কতগুলো করে মৌল রয়েছে, কোন ব্লকে কতগুলো করে মৌল রয়েছে এবং তাদের বেসিক স্টাডি কিন্তু আমরা করে ফেললাম। এখন দেখো তো আমাদের পর্যায় সারণীটা কি অনেকটা পরিচিত মনে হচ্ছে না? অর্থাৎ আমরা কিন্তু বেসিকটা ক্লিয়ার করে ফেললাম। এই যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি, এটা ইউপ্যাক কর্তৃক 1989 সালে সর্ববস্থিত স্তরের ইলেকট্রন সংখ্যা অনুযায়ী মৌলের শ্রেণীবিভাগ নির্ধারণ করার মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়। অর্থাৎ 1989 সালে এই সর্বাধুনিক পর্যায় সারণীর স্বীকৃতি দেওয়া হয়, যেখানে 7টা পর্যায় রয়েছে, 18টা গ্রুপ রয়েছে এবং 4টা ব্লক রয়েছে।
সো আমরা এই যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছি, এই পর্যায় সারণী সম্পর্কে আমাদের বেসিক ব্যাপারটা যদি ক্লিয়ার রাখতে পারি, অর্থাৎ গ্রুপ পর্যায় এবং ব্লক সম্পর্কে ক্লিয়ার রাখতে পারি, তাহলে আমাদের পর্যায় সারণী সম্পর্কিত যে কোনো কিছু আমরা খুব সহজে যেমন অ্যান্সার করতে পারবো, চোখ বন্ধ করলে আমাদের চোখের মধ্যে এই পর্যায় সারণীটা ভেসে আসবে। সো সবার আগে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধন চ্যাপ্টারটা যদি আমি ক্লিয়ার থাকতে চাই, তাহলে আমার পর্যায় সারণী সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। সো আশা করি পর্যায় সারণীটা তোমাদের কাছে এখন একদম সহজ হয়ে গিয়েছে। আমরা পর্যায় সারণীর ব্লকগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমাদের পর্যায় সারণী যে SPDF ব্লক রয়েছে, সেই ব্লকগুলো সম্পর্কে তাদের ডেফিনেশন, তাদের গ্রুপ নাম্বার, তাদের সংখ্যা এবং এর পাশাপাশি তাদের চিনে নেওয়ার যে উপায় রয়েছে সেটা সম্পর্কে আমাদের স্টাডি করতে হবে। সো চলো আমরা দেখে ফেলি যে তাদের চিনে নেওয়ার উপায় কি, তাদের গ্রুপ নাম্বার কত, তাদের সংখ্যা কত এবং ডেফিনেশনটা আসলে কি। সো আমরা এখানে SPDF 4টা ব্লক রেখেছি এবং বাম পাশে আমরা টপিকগুলো লিখেছি, অর্থাৎ সংজ্ঞা, গ্রুপ নাম্বার, সংখ্যা এবং চিনে নেওয়ার উপায়। সো প্রথমে চলো আমরা একটু জেনে নেই তাদের সংজ্ঞাগুলো আসলে কি। এস ব্লকভুক্ত মৌলের সংজ্ঞা আসলে কি। কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে তাকে এস ব্লকভুক্ত মৌল বলে। অর্থাৎ সর্বশেষ ইলেকট্রন, আমাদের কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রন যদি এস অরবিটালে প্রবেশ করে তাহলে তাকে এস ব্লকভুক্ত মৌল বলে। একইভাবে আমরা পি ব্লকভুক্ত মৌল কিভাবে চিনব? কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটা যদি পি অরবিটালে প্রবেশ করে, সর্বশেষ ইলেকট্রনটা যদি ডি অরবিটালে প্রবেশ করে এবং সর্বশেষ ইলেকট্রনটা যদি এফ অরবিটালে প্রবেশ করে, তাহলে তাদেরকে সেই ব্লকভুক্ত মৌল বলা হয়ে থাকে। এক্সাম্পল হিসেবে আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, 1s2 2s2 2p6 3s1। সো সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা এক্সাম্পলে যাই, দেখো সোডিয়াম দেখো আমাদের সর্বশেষ শক্তি স্তরে আমাদের 11 নম্বর ইলেকট্রনটা 3s1 অর্থাৎ এস অরবিটালে প্রবেশ করে। তার মানে সোডিয়াম কোন ব্লকভুক্ত মৌল? এস ব্লকভুক্ত মৌল। আমরা যদি নাইট্রোজেনের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে দেখো 1s2 2s2 2p3, তাহলে আমাদের 7 নম্বর ইলেকট্রনটা কোথায় প্রবেশ করেছে? আমাদের পি অরবিটালে প্রবেশ করেছে, অর্থাৎ এপি ব্লকভুক্ত মৌল। আয়রনের ক্ষেত্রে যদি চিন্তা করতাম তাহলে সে ডি ব্লকভুক্ত মৌল হতো। 4s2 3d6 26 নম্বর ইলেকট্রনটা ডি অরবিটালে প্রবেশ করে, এই জন্য সে ডি ব্লকভুক্ত মৌল। এবং আমরা যদি এফ ব্লকভুক্ত মৌলের কথা চিন্তা করি, অর্থাৎ ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম, এরা প্রত্যেকেই এফ ব্লকভুক্ত মৌল। তবে এখানে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম এই তিনজন কিন্তু এফ ব্লকভুক্ত থেকে ব্যতিক্রম, অর্থাৎ এরা কিন্তু ডি ব্লকভুক্ত মৌল। আমাদের পরবর্তী মৌলগুলো নিয়ে কিন্তু চিন্তা করতে হবে। অর্থাৎ এক কথায় আমাদের ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সমূহের যে আমার 30টা মৌল রয়েছে, তাদের মধ্যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম এই 3টা মৌল ছাড়া বাকি যে 27টা মৌল রয়েছে তারা প্রত্যেকেই এফ ব্লকভুক্ত মৌলের এক্সাম্পল। সো আসো আমরা পরবর্তী টপিকে চলে যাই, অর্থাৎ আমাদের গ্রুপ নাম্বার। পর্যায় সারণীর 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো গ্রুপে এস ব্লকভুক্ত মৌল রয়েছে, অর্থাৎ 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো গ্রুপে এস ব্লকভুক্ত মৌল রয়েছে। এরপর আমরা চলে যাব পি ব্লকভুক্ত মৌল। পাওয়ার প্লে 6 বলে 6টা ছক্কা, অর্থাৎ গ্রুপ নাম্বার 13 থেকে শুরু করে গ্রুপ নাম্বার 18 পর্যন্ত যে 6টা গ্রুপ রয়েছে, এই 6টা গ্রুপে পি ব্লকভুক্ত মৌলগুলো রয়েছে। এরপর আমরা ডিতে চলে যাব, অর্থাৎ পর্যায় সারণীর 3 থেকে শুরু করে আমরা যদি চিন্তা করি তাহলে 12 পর্যন্ত যে গ্রুপগুলো রয়েছে সেখানে ডি ব্লকভুক্ত মৌলসমূহ রয়েছে এবং এফ ব্লকভুক্ত মৌলের গ্রুপ নাম্বার হচ্ছে টোটালি 3। তাহলে একটা ব্যাপার নিশ্চয়ই বুঝতেছো যে কর্নারের দিকে এস, এরপরে ডি, এরপরে পি এবং নিচ দিক দিয়ে এফ, তাহলে এস পি ডি এফ। ঠিক এভাবে কোনো একটা পর্যায় সারণীতে আমরা এই মৌলগুলোর অবস্থান কিন্তু দেখতে পাই। এস, এরপরে পি, পি হচ্ছে কর্নারের দিকে, মাঝখানে হচ্ছে ডি এবং নিচ দিক দিয়ে হচ্ছে এফ, এস পি ডি এবং এফ। সো এভাবে আমরা মনে রাখতে পারি। এখন আসলে এদের সংখ্যা কত? এস ব্লকভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 14টা, অর্থাৎ গ্রুপ 1 এ 7টা, 2 এ রয়েছে 6টা এবং আমরা যদি চিন্তা করি যে আমার হিলিয়াম যে ব্যতিক্রম, অর্থাৎ 14টা। সো হিলিয়াম 18 নম্বর গ্রুপে হলেও সে কিন্তু এস ব্লকভুক্ত মৌল। পি ব্লকভুক্ত মৌলের সংখ্যা হচ্ছে 36টা, কারণ 13 থেকে শুরু করে 18 পর্যন্ত প্রত্যেকটা যে 6টা করে মৌল রয়েছে, হিলিয়াম ব্যতিক্রম হিসেবে টোটাল 36টা মৌল পি ব্লকভুক্ত মৌলের এক্সাম্পল। এরপর ডিতে আমরা চিন্তা করব, ডি হচ্ছে এস এ যতগুলো আছে তার উল্টা, অর্থাৎ ডিতে হচ্ছে 41টা। এখন আসো আমরা এফে চলে যাব। এফে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সমূহ অবস্থিত এবং যেখানে ল্যান্থানাইড এবং অ্যাক্টিনাইড সমূহের আমরা যদি টোটাল সংখ্যার কথা বলি তাহলে 30, কিন্তু আমাদের এখানে এফে মৌল 3টা বাদ যাবে, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম। অ্যাকচুয়ালি আমার মৌল হবে 27, অর্থাৎ এই যে 27, 41, 36 এবং 14 এগুলো যদি যোগ করি তাহলে 118 পাবো। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই সংখ্যাগুলো কিন্তু প্রায়ই আসতে দেখা যায়।
এখন আসো আমরা জানবো যে আমার চেনার উপায় কি, অর্থাৎ এস ব্লকভুক্ত মৌলের সর্ববহিস্থ স্তর আমি আসলে কিভাবে দেখে চিনব, পি ব্লকভুক্ত মৌল কিভাবে আসলে স্ট্রাকচার দেখে চিনব। ইলেকট্রন বিন্যাসও করলাম, কিন্তু স্ট্রাকচারটা কীরকম হবে, ভ্যালেন্স শেলের স্ট্রাকচারটা কীরকম হবে, তাদের স্ট্রাকচারটা হয় ঠিক এরকম, NSX, এখানে এক্সটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা, এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এন এর মান কত হতে পারে, এন এর মান 1 থেকে 7 পর্যন্ত হতে পারে, অর্থাৎ 1s 2s 3s 4s 5s 6s 7s, এবং এক্স এর মান কতগুলো ইলেকট্রন থাকতে পারে, এস এ 1 থেকে 2টা, এস এ সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এখন আসো পি ব্লকভুক্ত মৌলসমূহের ভ্যালেন্স শেল দেখে আমরা কিভাবে চিনব। NS2 NPX, অর্থাৎ এখানে n এর মান যত এখানেও n এর মান ততই, অর্থাৎ 3s2 3p6 2s2 2p6 এরকম। এখন চিন্তা করে দেখো তাহলে এখানে n এর মানটা কত হবে, দেখো 1 এবং 1, এখানে n এর মান যত এখানেও n এর মান কিন্তু ততই হবে। এ 1 এর কিন্তু p অরবিটাল সম্ভব না, তাহলে দ্যাট মিন্স আমাদের এখানে 1 নাম্বার হতে পারবে না, অর্থাৎ n এর মান 1 হতে পারবে না। তাহলে 2 এর কি p অরবিটাল আছে, উত্তর হচ্ছে হ্যাঁ আছে। তাহলে 2 থেকে শুরু হয়ে 7 পর্যন্ত হতে পারবে, এবং x যেহেতু p তে 6টা ইলেকট্রন থাকতে পারে 1 থেকে 6। এখন চলো আমরা ডিতে চলে যাব। ডি ব্লকভুক্ত মৌলের ভ্যালেন্স শেল আমরা আসলে কিভাবে দেখে চিনব। এখানে সিস্টেম হচ্ছে NS2 N-1 DX, এখানে n এর মান যত এখানে n এর মান কিন্তু 1 কম। 3s2 আমরা যদি চিন্তা করি তাহলে এখানে আমার কিন্তু 2d কিন্তু নাই। 4s2 3d এটা কিন্তু আছে। সো আয়রনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি তাহলে 4s2 3d6, তাহলে 4 3 কিভাবে হচ্ছে, 4s2 3 আমরা 3 কেন পাচ্ছি, n এর মান তো দুইটাতেই সেম হওয়ার কথা, কিন্তু আমরা n এর মান পরবর্তীতে 3d এর ক্ষেত্রে 1 কম কেন পাচ্ছি, কারণ এখানে দেখো n-1, এখানে n যত বসাবো এখানে n ততই বসাবো, কিন্তু রেজাল্ট পাবো 1 কম, কারণ n-1। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে n এর মান দুইটা জায়গাতেই সেম, কিন্তু আমরা এখানে 1 কম পাবো। তাহলে আমার ডি অরবিটাল শুরু হয় কত নম্বর শক্তি স্তর থেকে, 3d, তাহলে রেজাল্ট 3 হতে গেলে এখানে 4 বসাতে হবে। তাহলে n এর মান কত কত হতে পারে, 4 থেকে 7 হতে পারে, এবং x এর মানটা হচ্ছে d তে 1 থেকে 10টা ইলেকট্রন থাকতে পারে। সো আমরা দেখে নিলাম যে আমাদের ডি অরবিটালের ক্ষেত্রে বা ডি ব্লকভুক্ত মৌলের ক্ষেত্রে ভ্যালেন্স শেলটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এবার আমরা দেখব এফ ব্লকভুক্ত মৌলের সর্ববহিস্থ স্তর বা ভ্যালেন্স শেল দেখতে আসলে কিরকম। সো আমাদের এখানে এটা কিন্তু একটু জটিল আকৃতির, আমাদের মনে রাখাটা একটু কঠিন। সো আমরা একটু সিস্টেমেটিক্যালি মনে রাখার চেষ্টা করব। সো এখানে NS2 এটা কমন, N-1 D এটাও কমন, কিন্তু এখানে একটু ব্যতিক্রম ব্যাপার আছে, 0 1 এটা হচ্ছে আমাদের ব্যতিক্রম ঘটনা, এবং N-2 FX, অর্থাৎ আমাদের এটাও আমাদের একটু জটিল বা একটু বড় আকৃতির। সো NS2 N-1 D 0 1 এবং N-2 FX। সো এখানে আসো n এর মান কত কত হতে পারে। সো একটু খেয়াল করে দেখো, n এর মান আমাদের চিন্তা করতে হবে f এ, যে f অরবিটালটা শুরু হয় কত নম্বর শক্তি স্তর থেকে। আমরা যদি চিন্তা করি 1 এর f নাই, 2 এর f নাই, 3 এর f নাই, 4 এর f আছে। সো এখানে 4 হতে গেলে n এর মান কত বসাতে হবে, 6 - 2 সমানই তো 4। তাহলে আমাদের n এর মানটা 6 থেকে 7 এভাবে চিন্তা করতে হবে, এবং x এর মানটা কত হবে, x এর মানটা হচ্ছে আমাদের f এ 1 থেকে 14টা ইলেকট্রন থাকতে পারে। এখন চিন্তা করো যে এখানে ব্যাপারটা এরকম কেন হলো, ডিতে তো 10টা ইলেকট্রন থাকতে পারে, হ্যাঁ ডিতে একটা ইলেকট্রন থাকার পরে আমাদের এই যে দেখো এখানে 2টা এখানে একটা, এই 3টা, এই ব্লকভুক্ত মৌলের গ্রুপ নাম্বার কিন্তু 3। সো 3 নাম্বার গ্রুপ মেইনটেইন করতেছি। সো পরবর্তী ইলেকট্রনটা যদি এফ এ চলে যায়, দ্যাট মিন্স সেটা কিন্তু এফ ব্লকভুক্ত মৌল। এর পরবর্তী ইলেকট্রনটা যদি ডিতে থাকে তাহলে সেটা কিন্তু ডি ব্লকভুক্ত মৌল। অর্থাৎ আমাদের মাথায় রাখতে হবে যে ডি ব্লকভুক্ত মৌলের যে ব্যতিক্রম ঘটনা, ল্যান্থানাইড অ্যাক্টিনাইড সিরিজ সমূহ, তাদের ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম হয়, NS2 N-1 D 0 1, অর্থাৎ 1 এ প্রবেশ করার পরে 2 তে যখন প্রবেশ করে, অর্থাৎ ডি এর 3 নাম্বার বা 2 নাম্বার ইলেকট্রনটা যখন এফ এ প্রবেশ করে তখন সেটা কিন্তু এফ ব্লকভুক্ত মৌল হয়ে যায়। যদি সেটা ডিতে প্রবেশ করে তখন কিন্তু সেটা ডি ব্লকভুক্ত মৌলই থেকে যাবে। সো আমাদের এই জায়গাটা একটু ব্যতিক্রম ঘটনা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। সো আমরা দেখে ফেললাম যে sp-df ব্লক সমূহের সংজ্ঞা, তাদের গ্রুপ নাম্বার, একই সাথে দেখে ফেললাম যে তাদের সংখ্যা কত, এবং ফাইনালি আমরা দেখে ফেললাম যে তাদের ভ্যালেন্স শেলটা আসলে দেখতে কীরকম হয়। এখন sp-df যে মৌলগুলো রয়েছে তাদের নিশ্চয়ই ধর্মগুলো জেনে নেওয়া দরকার, তাহলে sp-df সম্পর্কিত সকল ইনফরমেশন আমাদের জানা হয়ে যাবে। সো চলো আমরা একটু পার্থক্য সূচকভাবে sp-df যে মৌলগুলো রয়েছে তাদের প্রত্যেকের বৈশিষ্ট্যগুলো খুব সহজে আমরা একটু জেনে নেই। আমরা এখন দেখব sp-df যে ব্লকগুলো রয়েছে সেই ব্লকের মৌলগুলোর প্রতিটার ধর্মগুলো আসলে কি। এখন ধর্মগুলো তো আমরা ঢালাওভাবে মুখস্থ রাখা আমাদের জন্য অনেক বেশি কঠিন। সো আমরা চেষ্টা করেছি প্রতিটা ধর্মকে
পার্থক্য সূচক আকারে লেখা, অর্থাৎ আমাদের এস ব্লকের মৌলসমূহ ধাতু নাকি অধাতু, একই সাথে পি ডি এফ বাকি ব্লকগুলোর মৌলসমূহ ধাতু নাকি অধাতু সেটা আমরা একই সারিতে রেখেছি। এরপরে তড়িৎ ধনাত্মক নাকি তড়িৎ ঋণাত্মক এটা আমরা একই সারিতে রেখেছি। আয়নীকরণ শক্তির ক্রম সেটা একই সারিতে রেখেছি। কোন ধরনের বন্ধন তৈরি করে সেটা আমরা একই সারিতে রেখেছি। আমাদের একাধিক যোজ্যতা দেখায় কিনা সেটা আমরা একই সারিতে রেখেছি। রঙিন যৌগ বা জটিল যৌগ দেখায় কিনা, প্যারাম্যাগনেটিক ধর্ম দেখায় কিনা সেটা আমরা একই সারিতে রেখেছি। তো চলো আমরা একটু অ্যানালাইসিস করে ফেলি কিভাবে এগুলো সাজানো হয়েছে। সো প্রথমে দেখো এস ব্লকভুক্ত মৌলসমূহ এরা নরম ধাতু, এরা ধাতু অধাতু উভয়ে, এবং এরপর আমরা ডি ব্লক মৌলসমূহকে দেখবো ধাতু, এবং লাস্টে কিন্তু ওরা ধাতু। সো দেখো আলটিমেট ব্যাপারটা আমরা কিভাবে মনে রাখবো, ধাতু ধাতু অধাতু ধাতু ধাতু এভাবে মনে রাখবো আমরা, ধাতু ধাতু অধাতু ধাতু ধাতু। এভাবে বিভিন্ন এমসিকিউতে কিন্তু এখান থেকে বিভিন্ন প্রশ্ন আসতে পারে। এরপর চলো এরা তড়িৎ ধনাত্মক মৌল, তড়িৎ ঋণাত্মক মৌল, আবার ধনাত্মক আবার কিন্তু ঋণাত্মক। সো ধনাত্মক ঋণাত্মক ধনাত্মক ঋণাত্মক এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। সো প্লাস মাইনাস এইভাবে কিন্তু খুব সহজে তোমরা মাথায় রাখতে পারো। সো পরবর্তীতে দেখো এরা সমযোজী আয়নিক যৌগ গঠন করে, পি ব্লক মৌলসমূহ সমযোজী বন্ধন গঠন করে, এবং এখানে সমযোজী এবং আয়নিক যৌগ গঠন করে ডি ব্লক মৌলসমূহ, এবং এফ হচ্ছে জটিল যৌগ গঠন করে। সো আমরা মাথায় রাখতে পারি জাস্ট আমাদের বন্ধনগুলোর নাম দিয়ে, সমযোজী এবং আয়নিক, সমযোজী এবং আয়নিক, লাস্টে জটিল যৌগ গঠন করে। এখন দেখো এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এস ব্লক মৌলসমূহের ক্ষেত্রে নিম্ন, বাকি সবার ক্ষেত্রে কিন্তু দেখো উচ্চ। সো এস ব্লক মৌলসমূহের ক্ষেত্রে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক নিম্ন, বাকি ডি এফ এবং পি প্রত্যেকের ক্ষেত্রে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক উচ্চ। এখন একটু খেয়াল করে দেখো যে এরা কত যোজনী বিশিষ্ট হয়, এক যোজী দ্বিযোজী। এরা দেখো একাধিক যোজ্যতা দেখায়, এরাও একাধিক যোজ্যতা দেখায়, এবং এরা ত্রিযোজ্যতা দেখায়। অর্থাৎ এখানে আমরা দেখতে পাবো যে এক যোজী দ্বিযোজী হয় এস ব্লকভুক্ত মৌলসমূহ, কারণ গ্রুপ 1 এবং মৌলসমূহ 1 এবং 2 এর মৌলসমূহ এরা, এই জন্য এক যোজী এবং দ্বিযোজিতা দেখায়। পি এর ক্ষেত্রে একাধিক, ডি এর ক্ষেত্রে একাধিক, এবং এফ এর ক্ষেত্রে আমরা শুধুমাত্র 3 যোজনী দেখতে পাবো। এরপরে দেখো যোজনীর সাথে জনসংখ্যাও তো মিল সম্পন্ন থাকবে, +1 +2 জনসংখ্যা দেখাবে, কারণ গ্রুপ 1 এবং 2 এর মৌলসমূহ এরা ভিন্ন ভিন্ন দেখাবে, কারণ যেহেতু একাধিক যোজ্যতা দেখাতো এই জন্য ভিন্ন ভিন্ন জারণমান দেখাবে। এরাও ভিন্ন ভিন্ন জারণমান দেখাবে, জিঙ্ক এবং ক্যাডমিয়াম ব্যতিক্রম থাকবে। এদের যেমন ত্রিযোজী দেখাচ্ছিল, তার মানে এদের একাধিক যোজ্যতা দেখালেও এদের ক্ষেত্রে কিন্তু আমাদের +3টা কমন থাকবে, এবং +4টা এখানে অ্যাড হয়েছে। সো দেখো আমি কিন্তু এভাবে প্রতিটা এক্সাম্পলের মাধ্যমে পার্থক্য সূচকভাবে বৈশিষ্ট্যগুলো কিন্তু মুখস্থ করে ফেলতে পারতেছি। এরপর দেখো এদের আয়নীকরণ শক্তির মান খুব কম, এদের ক্ষেত্রে বেশি। এদের আয়নীকরণ শক্তির মান এস থেকে বেশি কিন্তু পি থেকে কম। সো এদের ক্ষেত্রে আমরা দেখব কম, এদের ক্ষেত্রে আমরা দেখব এস ব্লকের তুলনায় বেশি। এদের আবার এস এর তুলনায় বেশি কিন্তু পি থেকে কম। আর ফাইনালি ওদের আয়নীকরণ শক্তির মান অনেক কম। সো আমরা প্রথমেও কম দেখব, লাস্টেও কম দেখব, মাঝখানে কম বেশি দেখব, কম লাস্টেও কম। এখানে এস ব্লকের তুলনায় এর বেশি, এস ব্লকের তুলনায় বেশি, এখানে এস ব্লকের তুলনায় বেশি কিন্তু পি ব্লকের তুলনায় কম। সো মডারেট আকৃতির দেখব। সো এরপরে চলো এরা প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধরনের। প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক বলতে কি বোঝায়, আমরা প্যারাম্যাগনেটিক বলতে বুঝি চৌম্বকের প্রতি ক্ষীণভাবে আকর্ষিত হয়, আর ডায়াম্যাগনেটিক মানে চৌম্বকের প্রতি কোনো আকর্ষণ বিকর্ষণ ধর্ম দেখায় না। আর ফেরোম্যাগনেটিক বলে আরেকটা টার্ম রয়েছে যেটা চৌম্বকের প্রতি প্রবলভাবে আকর্ষিত হয়। ওকে, সো এরা প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধরনের। একইভাবে পিও প্যারাম্যাগনেটিক এবং ডায়াম্যাগনেটিক ধরনের, তবে ডি ব্লকভুক্ত মৌলসমূহ প্যারাম্যাগনেটিক এবং এফ ব্লকভুক্ত মৌলসমূহ প্যারাম্যাগনেটিক। সো প্যারা ডায়া প্যারা ডায়া প্যারা প্যারা। সো এভাবে কিন্তু আমরা মনে রাখতে পারি। এরপর আসো শিক্ষা পরীক্ষায় বর্ণ ধারণ করে। কি কি ব্যতিক্রম, ব্যারিলিয়াম এবং ম্যাগনেসিয়াম ব্যতিক্রম। অর্থাৎ আমাদের শিক্ষা পরীক্ষায় বোমা মারলেও এরা কোনো বর্ণ দেখাবে না, এভাবে করে কিন্তু আমরা মনে রাখতে পারি ব্যারিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। সো এরা রঙিন যৌগ এবং বর্ণহীন যৌগ উভয় গঠন করে। এদের ক্ষেত্রে রঙিন যৌগ এবং জটিল যৌগ গঠন করে, এবং ফাইনালি রঙিন এবং জটিল যৌগ গঠন করে। সো দেখো এদের ক্ষেত্রে শিক্ষা পরীক্ষা এরা বর্ণ দেখায়, এরা বর্ণহীন এবং রঙিন যৌগ গঠন করে, এরা রঙিন এবং জটিল, এরাও রঙিন এবং জটিল যৌগ গঠন করে। সো এভাবে পার্থক্য সূচকভাবে আমরা যদি মনে রাখি তাহলে কিন্তু বৈশিষ্ট্যগুলো মনে রাখা আমাদের জন্য অনেক বেশি সহজ। এরপর 10 নম্বরে এসে দেখো তাপ ও তড়িতের উত্তম পরিবাহী, এরা স্বল্প পরিবাহী, এরা আবার উত্তম পরিবাহী, এরাও কিন্তু আবার পরিবাহী হয়। সো শুধুমাত্র একটাই মনে রাখবো যে আমাদের পি ব্লকের ক্ষেত্রে স্বল্প পরিবাহী হয়, বাকি সবার ক্ষেত্রে কিন্তু পরিবাহী হয়। এরপর হাইড্রাইড যৌগ গঠন করে, এরা অধাতব অক্সাইড সমূহ অম্লধর্মী হয়, এদের কিছু মৌল অনুঘটক হিসেবে কাজ করে, এরা উচ্চ ঘনত্ব দেখা যায়। সো দেখো আমাদের 11 নম্বর এবং 12 নম্বরটা একটু ব্যতিক্রম, কারণ প্রথম 10টা পার্থক্য সূচক আকারে দেখাতে পারলেও লাস্টের 2টা আমাদের একটু ডিফারেন্ট বৈশিষ্ট্য রয়েছে। সো প্রথম 10টা আমরা এভাবেই স্টাডি করব, লাস্টের 2টা আমরা একটু ভিন্নভাবে স্টাডি করে নেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আমরা এই যে এসপিডিএফ যে মৌলগুলো রয়েছে, আমাকে যদি কখনো প্রশ্ন করে এস ব্লকভুক্ত মৌলের বৈশিষ্ট্য নিচের কোনটি,
এস ব্লকভুক্ত মৌলের বৈশিষ্ট্য নয় নিচের কোনটি, পি ব্লকভুক্ত মৌলের বৈশিষ্ট্য কোনটি, এই ধরনের প্রশ্ন অ্যান্সার করতে গেলে আমাদের সবসময় এই মুখস্থ টাইপের জিনিসপত্র মনে রাখাটা একটু কঠিন হয়ে যায়। সো আমরা কীভাবে মনে রাখবো, এই যে পার্থক্য সূচক আকারে তোমাদেরকে একদম রেডি করে দিলাম। সো এভাবে তুমি কিন্তু খুব সহজেই এসপিডিএফ মৌলসমূহের ধর্ম মনে রাখার পাশাপাশি তাদের পার্থক্যগুলো কিন্তু মনে রাখতে পারবে। এবং দেখো এস ব্লকভুক্ত গ্রুপ 1 এবং 2 এ, পি ব্লকভুক্ত 13 থেকে 18, ডি হচ্ছে 3 থেকে 12 এবং এফ ব্লকভুক্ত হচ্ছে 3 এ, অ্যাকচুয়ালি 3 বিতে, সেটা দেখো আমরা দেখিয়ে ফেললাম। সো আমাদের অনেকের কিন্তু এখন কনফিউশন হচ্ছে এ বি আসলে কোনগুলো এবং এ বি আসলে কিভাবে আসলো সেটাও আমরা দেখে ফেলবো। সো এসপিডিএফ সম্পর্কে কিন্তু এখন আমরা একটা ক্লিয়ার আইডিয়া নিয়ে ফেললাম। সো এভাবে পার্থক্য সূচকভাবে তুমি যদি স্টাডি করো তাহলে এগুলো মনে রাখা তোমার কাছে একদমই সহজ হয়ে যাবে। আমরা এখন কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস দেখে পর্যায় সারণীতে তার গ্রুপ নাম্বার কত এবং তার পর্যায় নাম্বার কত সেটা বের করা শিখব। আমরা বিভিন্ন সময় এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন দেখে থাকি যে কোনো একটা মৌল দিয়ে আমাকে বলা হচ্ছে যে এটা পর্যায় সারণীর কত নম্বর গ্রুপ এবং কত নম্বর পর্যায়ে অবস্থিত। তবে সব থেকে বেশি কনফিউজিং হচ্ছে আমি অপশনে যদি দেখি 1 থেকে শুরু করে 18 নম্বর গ্রুপ না থেকে যদি 1A, 1B, 2A, 2B এই ধরনের অপশন থাকে, তখন কিন্তু আমাদের কাছে অ্যান্সারগুলো বেশ কনফিউজিং হয়ে যায়। সো আমরা দুইটা পদ্ধতিতেই শিখবো যে পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস কিভাবে ভূমিকা পালন করে। সো উপর দিক দিয়ে দেখো আমি দুইটা সারি লিখেছি এখানে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এভাবে করে 18 পর্যন্ত গ্রুপ নাম্বার লিখেছি। এবং একই সাথে একটু খেয়াল করে দেখো নিচের দিক দিয়ে 1, 2 মানে 1A, 2A, এরপর 3B থেকে শুরু করে 7B পর্যন্ত, অর্থাৎ উপরের লাইনটা হচ্ছে আমাদের সর্বাধুনিক পর্যায় সারণীর যে 1 থেকে 18 পর্যন্ত গ্রুপ এবং নিচেরটা হচ্ছে আধুনিক পর্যায় সারণী যেখানে আমাদের গ্রুপ ভিত্তিক সমস্যাগুলো ছিল, যেখানে আমরা দেখতে পাচ্ছি 1কে আগে 1A বলা হতো, 2কে 2A বলা হতো, 3 থেকে 7 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বি উপশ্রেণী ছিল। আরেকটা ঝামেলা ছিল আমাদের 8, 9, 10 এই তিনটাকে একটা নির্দিষ্ট গ্রুপ নামে ডাকা হতো, অর্থাৎ 8B নামে ডাকা হতো। এরপর 11কে 1B, 12কে 2B এবং 13 থেকে শুরু করে আমরা যদি 18 পর্যন্ত দেখি তাহলে দেখো 3A, 4A, 5A, 6A, 7A এবং 8A। ইভেন এটাকে শূন্য গ্রুপ নামেও কিন্তু আইডেন্টিফাই করা হতো, অর্থাৎ একই নামে দুটো করে গ্রুপ, আবার তিনটা গ্রুপের নাম সেম। এই সমস্যাটা আমাদের পর্যায় সারণীর অনেক বড় একটা সমস্যার কারণ ছিল এবং পরবর্তীতে এটা সমাধান করে 1989 সালে সর্বাধুনিক পর্যায় সারণীর স্বীকৃতি দেওয়া হয় এবং যেখানে 1 থেকে শুরু করে 18 পর্যন্ত গ্রুপ ছিল। সো আমরা উপরে এবং নিচে দুইটা পদ্ধতিতেই গ্রুপ নাম্বার নির্ধারণ করা শিখব। সো চলো একটা একটা করে আমরা এক্সাম্পলে চলে যাই। সো আমরা গ্রুপ ও পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা পিরিয়ড বা পর্যায় নির্ণয় শিখব। পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে আমাদের বেসিক কনসেপ্ট হচ্ছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে চলো আমরা একটা একটা করে একটু এক্সাম্পলে চলে যাই। আমরা যদি নাইট্রোজেনের এক্সাম্পল নিয়ে আসি তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে 1s2, 2s2, 2p3। তাহলে দেখো সর্ববহিস্থ স্তরটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে। সর্ববহিস্থ স্তর এটা হচ্ছে আমার সেই সর্ববহিস্থ স্তর এবং এখানে n এর মান 2 এবং n এর মান 2, তাহলে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যাটা নিব। তাহলে নাইট্রোজেনের পর্যায় হচ্ছে দ্বিতীয় পর্যায়। ওকে, এখন চিন্তা করে দেখো আমি যদি বাকি এক্সাম্পলগুলোতে চলে যাই ধরো আমি সোডিয়াম নিয়ে এক্সাম্পলটা দিব। তাহলে এক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s1 এবং এক্ষেত্রে আমাকে কি মাথায় রাখতে হবে, আমাকে মাথায় রাখতে হবে যে আমার ওই যে NSX SPDF নিয়ে যখন স্টাডি করতে শুরু করি তখন সর্ববহিস্থ স্তর আইডেন্টিফাই করার জন্য আমাদের এই সূত্র শিখেছিলাম NSX, NS2NPX, NS2N-1DX, NS2N-1D01, N-2FX। ওই কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করতে পারতে হবে। সো দেখো আমাদের এটা হচ্ছে ভ্যালেন্স শেল এবং এই ভ্যালেন্স শেলে n এর মানটা হচ্ছে 3, এই জন্য এটা তৃতীয় শক্তি স্তরে অবস্থিত। দ্যাট মিনস আমরা বলতে পারি যে এটা আমার পর্যায় নাম্বার হচ্ছে 3। এখন চিন্তা করে দেখো আমরা যদি বাকি এক্সাম্পলগুলোতে চলে যাই ধর আমরা আয়রনে চলে যাচ্ছি 26, তাহলে এখানে আর্গন 4s2, 3d6। সো এখানে আমরা যদি বক্সটা করতে চাই অর্থাৎ আমার ns2n-1dx অর্থাৎ 1 থেকে 6 পর্যন্ত থাকতে পারে, তাহলে এটা হচ্ছে আমার সেই বক্সের সেই ফর্মুলাটা এবং এখানে আমি দেখতে পাচ্ছি n এর মান 4 এবং n এর মান 3। তাহলে আমি 3 এবং 4 এর মধ্যে কোন মানটা একসেপ্ট করব? আমার উত্তর হচ্ছে
এখানে বলাই আছে সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে 3 এবং 4-এর মধ্যে আমি অবশ্যই চতুর্থটা নিব। সো এই হচ্ছে আমাদের সেই কনফিউশনের জায়গাগুলো, যে আমার ভ্যালেন্স শেল বা সর্ববহিস্থ যে শেলগুলো, সেখানে যদি আমার সূত্র অনুযায়ী 2টা অরবিটাল পড়ে এবং তাদের মধ্যে আমরা কোন অরবিটটাকে আইডেন্টিফাই করব, যদি 2টা ভিন্ন ভিন্ন মান থাকে তাহলে সর্বোচ্চ মানটা একসেপ্ট করব। সো ধরো কপারের ক্ষেত্রে যদি এক্সাম্পলটা দেওয়া হতো, তাহলে আর্গনে 18, এরপর 4s1 3d10, তাহলে এখানে 4 এবং 3-এর মধ্যে 4কে একসেপ্ট করতাম। সো এটাই হচ্ছে আমার পর্যায় নির্ধারণের জন্য বেসিক কনসেপ্ট। সো আধুনিক বা সর্বাধুনিক দুইটার ক্ষেত্রেই আমার পর্যায় নির্ণয়ের জন্য রুলস একটাই। এখন চলো আমরা গ্রুপ নির্ণয়টা শিখি। সো গ্রুপ নির্ণয়ের জন্য আমাদের কয়েকটা বেসিক রুল রয়েছে। সো রুল 1 মানে হচ্ছে এস এর ইলেকট্রনই আমাকে গ্রুপ নির্ধারণ করে দিবে। এস এ যতগুলো ইলেকট্রন রয়েছে, তার মানে কি ভ্যালেন্স শেলগুলো কিরকম দেখতে হবে বলতো? NSX টাইপের হবে ভ্যালেন্স শেলগুলো দেখতে। তাহলেই সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে সেটা রুল 1-এর মধ্যে পড়বে এবং এই অনুযায়ী আমরা গ্রুপ নাম্বার নির্ধারণ করে ফেলতে পারবো। সো দেখো, আমি যদি ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে চিন্তা করি, তাহলে নিয়ন এবং 3s2। এখন চিন্তা করে দেখো তো যে আমার ভ্যালেন্স শেল এখানে ইলেকট্রন আমার NSX স্ট্রাকচারে রয়েছে না? সো এখানে আমার পর্যায় নাম্বার যে 3 সেটা আমরা অলরেডি জানি। তাহলে এই যে 2, এই জন্য তার গ্রুপ নাম্বার হচ্ছে 2। সো একটু চিন্তা করে দেখো যে আমার সর্ববহিস্থ স্তরে NSX স্ট্রাকচার এবং সেখানে 2টা ইলেকট্রন রয়েছে, এই জন্য তার গ্রুপ নাম্বার হচ্ছে 2। এখন চলো আমরা বাকি এক্সাম্পলে চলে যাব, অর্থাৎ আমরা রুল 1-এ ততক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। ধরো এখানে সোডিয়াম হতো 3s1, ম্যাগনেসিয়াম হতো 3s2, অ্যালুমিনিয়াম যদি হয়ে যেত তাহলে 3s2 3p1 চলে আসতো না? তখন কি আমার এই রুলটা কি আর খাটতো না? তখন আমার নতুন একটা রুলে চলে যেতে হতো। সো তখন আমার রুল চলে আসতো 2, সেখানে এস এ যতগুলো ইলেকট্রন প্লাস পিতে যত ইলেকট্রন প্লাস 10 যোগ করতে হতো। কারণ একটু খেয়াল করে দেখো তো, এস এরপর কি পিতে যেতে 3 থেকে 12 পর্যন্ত আমার এখানে কি 10টা ঘর গ্যাপ যেতে হতো না? পর্যায় সারণীর বেসিক যদি আমরা স্ট্রাকচারের কথা বলি, তাহলে কি দেখো, গ্রুপ 1 2 3 থেকে 12 ধাপ করে উপরে উঠে পড়বো 13 থেকে 17 একটু 18। সো এরকম। সো এখন একটু চিন্তা করে দেখো তো, এস ডি পি, এস ডি তারপর পি। এস থেকে আমরা যদি আমরা পিতে যেতে চাই, তাহলে মাঝখানে কিন্তু 10টা ঘর গ্যাপ দিয়ে যেতে হয়, মাঝখানে 10 ঘরের একটা গর্ত থাকে এস এর পরে যদি পিতে যেতে চাই। দ্যাট মিনস এস প্লাস পি এর সাথে আমাদের এই জন্য 10 যোগ করে ফেলতে হয়। সো দেখো, আমরা যদি এক্সাম্পলে চলে যাই, তাহলে আমরা ধরো ক্লোরিন নিলাম, তাহলে 1s2 2s2 2p6 3s2 3p5, এদের স্ট্রাকচারগুলো কীরকম হয়? ns2 npx এরকম টাইপের স্ট্রাকচার হয়। এখন তাহলে একটু খেয়াল করে দেখো তো যে আমাদের এখানে আমার ভ্যালেন্স শেলের স্ট্রাকচারটা ওরকম আছে কিনা, ns2 npx, আমি কিন্তু সেটাই দেখতে পাচ্ছি। এবং তাহলে এখানে আমি বক্স করব ঠিক এই জায়গাটাতে, আমার পর্যায় নাম্বার হচ্ছে 3, কিন্তু গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার অবশ্যই 7 না, 2 + 5 + 10, দ্যাট মিনস আমাদের গ্রুপ নাম্বার হচ্ছে 17। আমি যদি এখানে নাইট্রোজেনের জন্য চিন্তা করতাম, তাহলে দেখো নাইট্রোজেনের জন্য 2 + 3, নাইট্রোজেনের জন্য 2 + 3 + 10, অ্যাকচুয়ালি আমার গ্রুপ নাম্বার হতো 15। সো দেখো, S প্লাস P প্লাস 10-এর কনসেপ্টটা হচ্ছে আমাদের রুল নাম্বার 2, এবং এখানে NS2 NPX এই টাইপের কনসেপ্ট থাকবে। এখন চলো আমরা পরবর্তী রুলটা একটু দেখে ফেলবো, রুল 3। আমরা যখন ডি চলে আসবে তখন তো আর এই কনসেপ্টটা খাটবে না। সো তখন আসলে কি হবে? তখন S প্লাস ডি হবে, এবং স্ট্রাকচারটা কিসের মতো? NS2 n-1 dx এরকম হবে তখন। সো চলো আমরা একটা এক্সাম্পল দেখে ফেলি, তাহলে আমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার মনে হবে। সো আমরা যদি আবার কপারের এক্সাম্পলটা নিয়ে আসি, তাহলে কপারের ক্ষেত্রে দেখো, আর্গন 4s1 3d10। সো আমরা এখানে যদি বক্স করি, তাহলে বক্স করব ঠিক এই জায়গাটাতে, পর্যায় নাম্বার হচ্ছে 4, কিন্তু গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার হচ্ছে 10 + 1, দ্যাট মিনস 11। সো দেখো, আমরা কিন্তু গ্রুপ নাম্বারটা আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এখানে কিন্তু নতুন করে কোনো 10 যোগ করতে হবে না, কারণ এস এর পরে ডি। এখানে দেখো তো, আমি যদি আয়রনের ক্ষেত্রে গ্রুপ নাম্বার নির্ধারণ করতাম, তাহলে দেখো আমার হতো কত? 2 + 6 = 8। আয়রনের ক্ষেত্রে গ্রুপ নাম্বার হচ্ছে 8। এরপর তুমি যদি প্রশ্ন করো যে ভাই এফ যদি আমি কখনো বুঝতে পারি এফ ব্লকভুক্ত মৌল সেটা, তাহলে তার গ্রুপ নাম্বার অটোমেটিক্যালি 3। এখানে কোনো রুলসের প্রয়োজন নাই, কারণ দেখো
3 নাম্বার গ্রুপ পর্যায় সারণীর সবথেকে বড় গ্রুপ এবং এ ব্লকভুক্ত মৌলসমূহ সবাই 3 নাম্বার গ্রুপে অবস্থিত। সো সেক্ষেত্রে আমার পর্যায় নাম্বার 6 এবং 7 হতে পারে, কারণ ল্যান্থানাইট 6 এবং অ্যাক্টিনাইট 7। সো অটোমেটিক্যালি গ্রুপ নাম্বার কিন্তু তখন বের করে ফেলতে পারবো। সো তখন আমার এক্সট্রা কোনো রুলের প্রয়োজন নাই। সো আমরা দেখো সর্বাধুনিক পর্যায় সারণীর 1 থেকে শুরু করে 18 পর্যন্ত যে কনসেপ্টটা রয়েছে সেটা কিন্তু আমি খুব সহজেই আইডেন্টিফাই করে ফেলতে পারলাম। এখন প্রশ্নটা হচ্ছে, আমি যদি 1A 1B এগুলো আইডেন্টিফাই করতে চাইতাম তাহলে সেটা আমরা কিভাবে করতে পারতাম। সো চলো সেটাই আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি যে আমার ওই যে আধুনিক পর্যায় সারণীতে 1A 1B টাইপের যে উপশ্রেণীগুলো ছিল সেগুলো আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। এটার জন্য আমাদের রুল হচ্ছে যদি এ উপশ্রেণী হয় অর্থাৎ এ হতে হয়, দ্যাট মিনস সেখানে শুধু এসই থাকবে। এস থাকলে এ উপশ্রেণী হয়। এখন যদি এস প্লাস পি থাকে তখনও কিন্তু সে এ উপশ্রেণীর হয়। কিন্তু যদি এস প্লাস ডি হয়ে যায়, এস প্লাস ডি হইলে সেটা বি উপশ্রেণী হয়ে যায়। আর যদি কখনো আমরা এফ দেখি তখন সেটা অটোমেটিক্যালি 3B হয়ে যায়। দেখো 3 নাম্বার গ্রুপ মানে কি 3B না? সো এই 4টা জিনিস যদি তুমি মাথায় রাখো তাহলে এই ধরনের আমার যে রোমান সংখ্যা দিয়ে যে গ্রুপগুলো থাকে সেগুলো তুমি খুব সহজে আইডেন্টিফাই করে ফেলতে পারবা। অর্থাৎ এস থাকলে এ, এস প্লাস পি থাকলেও এ, যদি এস প্লাস ডি থাকে তাইলে বি, আর যদি এফ থাকে তাইলে 3B। এখন আসো আমরা একটু এক্সাম্পলে চলে যাই যে আমার এই ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি আছে বলতো। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আছে 3S, তাহলে শুধু এস আছে তাহলে এ হবে, তাই না? তাহলে দেখো কত এ হবে, এটা কিন্তু 2A হবে, এটা হবে 2A। এখন দেখো তো আমার 2A কোথায় আছে, আমি একটু খুঁজে বের করি। 2A আছে না? তাহলে দেখো তো ওই অনুযায়ী গ্রুপ নাম্বার 2 হচ্ছিল, যেটা রিপ্লেসে 2A হচ্ছে। এখন আসো আমরা যদি এই যে ক্লোরিনটা আইডেন্টিফাই করেছিলাম, ক্লোরিনের ক্ষেত্রে কত হচ্ছে, এস প্লাস পি সমান কি, দেখো এস প্লাস পিতে কয়টা ইলেকট্রন আছে, এস প্লাস পি হলে জানি এ এবং এখানে 7 হচ্ছে। এখন আমার এই কনসেপ্ট অনুযায়ী হচ্ছে 7A, অর্থাৎ এটা হবে আমাদের 7A এবং ওই অনুযায়ী 17। আমরা একটু মিলিয়ে আসি তো, 17 কি 7A না? তাহলে দেখো তো মিলতেছে না। এখন আসো রুল 3তে এস প্লাস ডি যদি হতো, এস প্লাস ডিতে একটু কথা আছে। এস প্লাস ডিতে যেমন দেখো আয়রন যদি হতো তাহলে আর্গন 4s2 3d6। এখন দেখো তো 2 + 6 তাহলে 8। আয়রনের গ্রুপ নাম্বার দেখো 8 মানে অ্যাকচুয়ালি আমরা 8A দিব নাকি 8B দিব? নিশ্চয়ই আমার 8B হবে, 8B হবে এই নিয়ম অনুযায়ী, এবং আগের 8 দেখো তো 8B আর আগের 8, ঠিক আছে না? এবার ঝামেলাটা দেখো কপারের ক্ষেত্রে, দেখো 8 9 10 পর্যন্ত যদি থাকে তাহলে 8B, কিন্তু এখানে কপারের ক্ষেত্রে কি 11 হয়ে গেছে না? সো এই জন্য আমাদের নতুন দুটো শব্দ শিখতে হবে। যদি এই জায়গাটাতে 8 9 10 হয় তাহলে তারা থাকবে 8Bতে। এখন যদি 11 হয়ে যায়, 11 তো হতে পারে, তখন সেটা হবে 1B। যদি 12 হয়ে যায় তখন সেটা হয়ে যাবে 2B। এইটাই হচ্ছে আমাদের এক্সেপশনাল। এটা আমাদের মাথায় রাখতে হবে যে যদি এই এস প্লাস ডি এর যোগফল 8 9 10 হয় তাহলে 8B হবে, যদি 11 হয় তাহলে 1B এবং 12 হলে 2B হবে। সো কপারের ক্ষেত্রে দেখো তো 10 আর 1 কত, 11 হলে কি বলা আছে দেখো তো 1B হবে। সো আগের 11 এবং নতুন 1B দেখো তো মিলতেছে না? সো আমরা যদি জিঙ্কের ক্ষেত্রে চিন্তা করতাম তাহলে দেখো তো এখানে কি হতো 4s2 3d10 হতো, তাহলে আমাদের যোগফল 12 হতো এবং জিঙ্ক হচ্ছে আগের 12, অর্থাৎ আমাদের আগের 2B এবং নতুন কিন্তু 12। সো এভাবে করে এই দুটো এক্সেপশন যদি তুমি এই লাইনের জন্য মাথায় রাখো তাহলেই এই AB উপশ্রেণী রিলেটেড যে গ্রুপ সংখ্যা নির্ণয় সেগুলো তোমরা খুব সহজে মনে রাখতে পারবা। সো এস থাকলে এ, এস প্লাস পি থাকলেও এ, এখানে কিন্তু কোনো 10 যোগ করতে হবে না, যেটা এই জায়গাটাতে কিন্তু 10 যোগ করতে হচ্ছিল। এই পার্থক্যটাও কিন্তু মাথায় রাখতে হবে। এস প্লাস ডি এর ক্ষেত্রে বি উপশ্রেণী, তবে মাথায় রাখতে হবে 8 9 10 হলে 8B, 8 9 10 হলে বি তো হবে কিন্তু 8B, তিনটার জন্যই। 11 হলে 1B এবং 12 হলে 2B। আর ফাইনালি যদি এফ কখনো থাকে তাহলে তাদের জন্য কনফার্মলি 3B। সো এই নিয়মগুলো অ্যাপ্লাই করে তুমি কোনো একটা মৌলের ইলেকট্রন কনফিগারেশন থেকে
পর্যায় এবং গ্রুপ নাম্বার নির্ধারণ করে ফেলতে পারো। সো আশা করি এই নিয়মগুলো খুব সহজভাবে তুমি যদি বারবার প্র্যাকটিস করতে থাকো তাহলে সেটা এমসিকিউ হোক বা রিটার্ন হোক, যে কোনো জায়গাতেই তুমি খুব সহজেই অ্যান্সার করে ফেলতে পারবে। আমরা মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম নিয়ে কথাবার্তা বলবো। পর্যায়ভিত্তিক ধর্ম বলতে এমন ধর্মগুলোকে বোঝানো হয় যা বিভিন্ন পর্যায়ে বা গ্রুপে একদম পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলোকে পর্যায় সারণীর পর্যায়ভিত্তিক ধর্ম বলা হয়। আমাদের যেটা জানতে হবে যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো উপর থেকে নিচে এবং বাম থেকে ডানে গেলে কিভাবে পরিবর্তিত হয় এবং কেন পরিবর্তিত হয়, সেটা বিভিন্ন পর্যায় এবং গ্রুপের সাপেক্ষে আমরা কনসেপচুয়ালি বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমে চলো দেখে নেই যে আমাদের পর্যায়ভিত্তিক ধর্ম হিসেবে কি কি রয়েছে এবং বাম থেকে ডানে গেলে এবং উপর থেকে নিচে গেলে কিভাবে পরিবর্তিত হয়, সেটা খুবই শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে মনে রাখতে পারি। সো আমরা পেছনে একটা ছক দেখতে পাচ্ছি যেখানে আমাদের বিভিন্ন পর্যায়ভিত্তিক ধর্ম এখানে নাম লেখা রয়েছে, অর্থাৎ আকার, ধাতব ধর্ম, বিজারণ ক্ষমতা, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, অধাতব ধর্ম, জারণ ক্ষমতা, যোজ্যতা। অর্থাৎ এই যে পর্যায়ভিত্তিক ধর্মগুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের কাজ হচ্ছে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে কিভাবে পরিবর্তিত হয় সেই উত্তরটা বের করে ফেলা। এখানে মজার ব্যাপার হচ্ছে আমাদের বিভিন্ন সময় এমসিকিউতে কিন্তু এই ধরনের প্রশ্ন আসে যে পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি কি হয়, উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি হয়, এবং অনেক সময় একাধিক মৌলের মধ্যে তুলনা করেও কিন্তু আমাদের এই ধরনের প্রশ্ন করতে পারে। সো আমরা ব্যাখ্যাতে যাওয়ার আগে চলো একটা টেকনিকের মাধ্যমে এটা একটু জেনে নেই কিভাবে আমরা মনে রাখতে পারি। সো দেখো আমাদের বাম সাইডে আমাদের আধা বিক্ষর নাম লেখা আছে। সো বিক্ষকে আমরা সবাই চিনি। বিক্ষ মানে যে রেসলিং খেলতো, WWE খেলতো। সো ধরো ওর পেট কেটে যদি দুইটা ভাগে ভাগ করে ফেলা হয় তখন আমরা কি জানবো বলো তো? ওর নামটা হয়ে যাবে আধা বিক্ষ। বিক্ষ তো অর্ধেক হয়ে গেল। সো এই আধা বিক্ষ মানে হচ্ছে বিক্ষ আগে অনেক বড় ছিল, এখন আস্তে আস্তে কি ছোট হয়ে গেছে পেট কেটে দেওয়ার জন্য। সো আগে ফুল ছিল, বড় ছিল, এখন অর্ধেক হয়ে গিয়েছে, অর্থাৎ আধা বিক্ষ। এটাতে আমরা কি মনে রাখতে পারি? আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিচারণ ক্ষমতা, গতে গলনাঙ্ক, দন্তের সাথে স্ফুটনাঙ্ক। সো এটা কি হয় দেখো, যেহেতু আধা বিক্ষ আস্তে আস্তে ছোট হয়ে যায়, এই জন্য বাম থেকে ডানে গেলে এই যে আধা বিক্ষ যেই পর্যায়ভিত্তিক ধর্ম রয়েছে পাঁচটা, সেটা কিন্তু হ্রাস পায়। যদি এখানে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের জন্য ভিন্ন ধরনের মিসকনসেপশন রয়েছে, সেটা আমরা পরবর্তীতে স্টাডি করব। সো এখন আসো এরপর আইদিত। ধরো কারো নাম আইদিত যদি হয় এবং তার যদি কোনো দাঁত না থাকে, তাহলে যার দাঁত নাই এবং তার নাম যদি হয় আইদিত, তাহলে তার নামের মধ্যে আসলে দ তো থাকাই উচিত না, তাহলে তার নামটা আমরা কি বলতে পারি? আইদ বলতে পারি। সো আইদ দিয়ে আমরা আসলে কি মনে রাখতে পারি দেখো, আতে আয়নীকরণ শক্তি, ইতে ইলেকট্রন আসক্তি এবং ততে তড়িৎ ঋণাত্মকতা। এখানে বলে রাখা জরুরি যে আইদিত ধরো এবার অ্যাডমিশন দিবে, অ্যাডমিশন দেওয়ার পরে ধরো বুটেক্সে চান্স পেলো এবং একটা পর্যায়ে যে সে পিএইচডি করতে বাইরে চলে গেল, অর্থাৎ আইদিত একটা সময় ইন্টারমিডিয়েটে যখন ছিল তখন সাইজে বেশ ছোট ছিল, ছোটোখাটো ছিল। আস্তে আস্তে বড় হওয়ার সময় আইদিত যখন বিশ্ববিদ্যালয়ে চান্স পেলো এবং পিএইচডি করতে বাইরে চলে গেল, তখন আমরা কি বলবো বলো তো? তখন হচ্ছে আইদিত আস্তে আস্তে অনেক বড় হয়ে গেছে। সো বাম থেকে ডানে গেলে আইত কি বৃদ্ধি পেতে থাকে। সো দেখো আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়। এখন প্রশ্ন হচ্ছে উপর থেকে নিচে গেলে কি হয়? বাম থেকে ডানে গেলে যে পরিবর্তন হয়, উপর থেকে নিচে গেলে তার উল্টো পরিবর্তন হয়। যেমন দেখো আধা বিক্ষ বাম থেকে ডানে গেলে হ্রাস পায়, উপর থেকে নিচে গেলে কিন্তু বৃদ্ধি পেতে থাকে। আবার দেখো আইত বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে হ্রাস পায়। দ্যাট মিনস আমাদের দেখো 8টা পর্যায়ভিত্তিক ধর্ম কিন্তু মুখস্থ হয়ে গেছে এবং এদের রেজাল্টগুলো মুখস্থ হয়ে গেছে। এখন আসো আমাদের খেয়াল করে দেখো 2 নম্বরে ছিল ধাতব ধর্ম। ধাতব ধর্মের একটা উল্টো টার্ম কি? অধাতব ধর্ম। আবার দেখো বিচারণ ক্ষমতা, এর উল্টো টার্ম হচ্ছে জারণ ক্ষমতা। তাহলে ধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে যা হয়, অধাতব ধর্ম বাম থেকে ডানে গেলে তার উল্টোটা হবে। বিচারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে যা হয়, জারণ ক্ষমতা বাম থেকে ডানে গেলে তার উল্টোটা হবে। এবার চিন্তা করো, আমি বাম থেকে ডানে গেলে যদি দেখি বৃদ্ধি পায়, তাহলে উপর থেকে নিচে গেলে হ্রাস পাই। বাম থেকে ডানে গেলে যদি আবারও বৃদ্ধি পায় জারণ ক্ষমতা, তাহলে উপর থেকে নিচে গেলে আবারও হ্রাস পেতে থাকবে। সো দেখো এভাবে করে দেখো আমাদের 10টা পর্যায়ভিত্তিক ধর্ম কিন্তু মুখস্থ হয়ে গেল। এখন আসো 11 নাম্বার। 11 নাম্বারে রয়েছে 10 + 11 একই, অর্থাৎ আমাদের জারণ ক্ষমতা এবং যোজ্যতা প্রায় একই ধরনের টার্ম। অর্থাৎ জারণ ক্ষমতাও যা, যোজ্যতাও একই ধরনের টার্ম আমরা চিন্তা করে নিতে পারি। তাহলে জারণ ক্ষমতা যদি বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, যোজ্যতাও বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাবে। একটাই পার্থক্য আমরা লক্ষ্য করব, সেটা হচ্ছে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আমাদের যোজ্যতা উপর থেকে নিচে গেলে কোনো পরিবর্তনই হয় না। সো খেয়াল করেছো নিশ্চয়ই যে আমাদের 11টা পর্যায়ভিত্তিক ধর্ম আমরা কিন্তু মুখস্থ করে ফেলতে পারলাম, যার মধ্যে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ককে অ্যাকচুয়ালি পর্যায়ভিত্তিক ধর্ম হিসেবে বিবেচনা করা হয় না। তারপর আমরা কিন্তু একই ধরনের টার্ম
একই ছকের মধ্যে কিন্তু বুঝে নেওয়ার চেষ্টা করলাম। এই পর্যায় ভিত্তিক যে ধর্মগুলো রয়েছে তাদের মধ্যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আকার বা ব্যাসার্ধ, ধাতব ধর্ম, অধাতব ধর্ম, এই টার্মগুলো নিয়ে আমাদের ফার্দার আরও স্টাডি করার প্রয়োজন আছে। সো আমরা বাকি যে টার্মগুলো রয়েছে এই টার্মগুলো নিয়ে চলো একদম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে প্রত্যেকটা ব্যাপার একদম ক্লিয়ার হয়ে নেওয়ার চেষ্টা করি। সো প্রথমেই আমরা আয়নীকরণ শক্তি নিয়ে কথাবার্তা বলবো। আয়নীকরণ শক্তি এর ইংরেজি টার্ম হচ্ছে আয়নিক পটেনশিয়াল। অনেক সময় এটাকে আয়নীকরণ বিভবও বলা হয়ে থাকে এবং একই সাথে ইংরেজি আরও একটা টার্ম ব্যবহার করা হয়, আয়োনাইজেশন এনার্জি। অর্থাৎ প্রথমে আমরা জানবো আয়নীকরণ শক্তি বলতে কি বোঝায়। সো এটা জানার আগে আমাদের খুবই সংক্ষেপে তিনটা টার্ম যদি আমরা মাথায় রাখি, অর্থাৎ আমরা তিনটা জিনিস নিব, এক মোল এবং এক মোল। এই তিনটা জিনিস দিয়ে আমরা আয়নীকরণ শক্তির খুবই সুন্দর ডেফিনেশন তৈরি করে ফেলতে পারবো, এক মোল অর্থাৎ ট্রিপল মোল দিয়ে। এখন চিন্তা করে দেখো ট্রিপল মোল দিয়ে কিভাবে আয়নীকরণ শক্তি আমরা মনে রাখতে পারি। গ্যাসীয় অবস্থায় এক মোল কোনো বিচ্ছিন্ন পরমাণু, এরপর আমরা কি চিন্তা করব, এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয়, তার মানে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা একটা তাপহারী প্রক্রিয়া, যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয় তাকে আয়নীকরণ শক্তি বলা হয়ে থাকে। গ্যাসীয় অবস্থায় এক মোল বিচ্ছিন্ন পরমাণু থেকে এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয় তার মানকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বা আয়োনাইজেশন এনার্জি বলা হয়ে থাকে। এখন তাহলে আমরা যদি এক্সাম্পলে চলে যাই তাহলে একটু খেয়াল করে দেখো। লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, এক মোল ইলেকট্রন যখন সে ত্যাগ করতেছে তখন লিথিয়াম প্লাস আয়নে পরিণত হচ্ছে এবং এই অবস্থায় একটু চিন্তা করে দেখো তো আমাদের আয়োনাইজেশন এনার্জির মান প্লাস 520 কিলোজুল পার মোল। যেহেতু কিলোজুল এবং পার মোল এককে হিসাব করা হয়, অর্থাৎ এক মোলের জন্য ক্যালকুলেশন করা হয়, এই জন্য শক্তির মানটা কিলোজুল পার মোল এভাবে লেখা হয়। তাহলে দেখো এক মোল লিথিয়াম গ্যাসীয় অবস্থা থেকে এক মোল ইলেকট্রন ত্যাগ করে এক মোল লিথিয়াম প্লাস আয়নে পরিণত হলে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয় তার মানকে আয়নীকরণ শক্তি বলা হয়। আমরা পরবর্তীতে যখন দেখব ইলেকট্রন আসক্তি তখন ব্যাপারগুলো সেমই থাকবে, শুধুমাত্র ইলেকট্রন ত্যাগের জায়গায় ইলেকট্রন যখন গ্রহণ করতেছে তখন প্লাস আয়নের জায়গায় মাইনাস আয়ন, এবং এখানে শোষিত জায়গায় আমরা যদি নির্গত টার্মটা ব্যবহার করি তাহলেই কিন্তু হয়ে যাবে। এখন আমরা দেখে ফেললাম যে আয়নীকরণ শক্তির বেসিক কনসেপ্টটা আসলে কি। এখন একটা এক্সাম্পল দেখলাম, এখন কোনো একটা মৌল দুইটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তিনটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, চারটা ইলেকট্রনও যদি সম্ভব হয় তাহলে ত্যাগ করতে পারে। তো সেক্ষেত্রে আমাদের টার্মগুলো কিভাবে আসে, যেমন দেখো অ্যালুমিনিয়াম, এটা সর্বোচ্চ তিনটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হয়। এখন আমার প্রশ্নেই বলা আছে বা কনসেপ্টে বলা আছে এক মোল ইলেকট্রন একটা একটা করে ত্যাগ করতে পারবে, তার মানে কমপ্লিটলি এটা কিন্তু সম্ভব না। তাহলে কিভাবে সম্ভব হয় দেখো, অ্যালুমিনিয়াম প্রথমে একটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম প্লাস আয়নে পরিণত হয় এবং এক্ষেত্রে আমার যে ভ্যালুটা আমরা পাই IE1 ধরো প্লাস x কিলোজুল পার মোল। সো এটাকে আমরা প্রথম আয়নীকরণ শক্তি বলি। এরপর এই যে অ্যালুমিনিয়াম প্লাস দেখতে পেলাম, ওই অ্যালুমিনিয়াম প্লাস থেকে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 2+ আয়নে পরিণত হয় এবং এটা হচ্ছে আমাদের IE2 যেটা প্লাস y কিলোজুল পার মোল। ওকে, এখন চিন্তা করে দেখো থার্ড যে ইলেকট্রনটা সেটা যখন আমাদের ত্যাগ করবে অ্যালুমিনিয়াম 2+ থেকে একটা ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ পরিণত হচ্ছে এবং এটা হচ্ছে IE3 প্লাস z কিলোজুল পার মোল। অর্থাৎ আমরা যেটা বুঝতে পারলাম যে একসাথে অনেকগুলো ইলেকট্রন কিন্তু ত্যাগ হয় না, একটা একটা করে ইলেকট্রন ত্যাগ হতে থাকে এবং যেখানে আমরা প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং তৃতীয় আয়নীকরণ শক্তি এই রিলেটেড টার্মগুলো পেয়ে গেলাম। সো I1 মানে প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং তৃতীয় আয়নীকরণ শক্তি। এখন প্রশ্ন হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এখানে আসলে মানের চেঞ্জটা কিভাবে হয়। আমাদের আয়োনাইজেশনের মান যত বাড়তে থাকে খেয়াল করে দেখো তত আমাদের আমাদের যত বেশি বেশি ইলেকট্রন ত্যাগ হতে থাকে তত আয়োনাইজেশনের মানটা কিন্তু বাড়তে থাকে। অর্থাৎ আমরা যদি চিন্তা করি প্রথম ইলেকট্রনটা ত্যাগ করতে যে পরিমাণ তাপ শক্তি শোষিত হয়েছে, দ্বিতীয় ইলেকট্রনটা ত্যাগ করতে
অর্থাৎ আমরা এখানে যদি চিন্তা করি অ্যালুমিনিয়াম প্লাস থেকে অ্যালুমিনিয়াম 2 প্লাসে যেতে তার থেকে বেশি পরিমাণ তাপশক্তি শোষিত হবে, এবং ফাইনালি অ্যালুমিনিয়াম 2 প্লাস থেকে অ্যালুমিনিয়াম 3 প্লাসে যেতে তার থেকে আরও বেশি পরিমাণ তাপশক্তি শোষিত হবে। টোটাল ব্যাপারটাও কিন্তু একটা আমাদের এন্ডোথার্মিক প্রসেস, অর্থাৎ এটা একটা তাপহারী প্রক্রিয়া, কারণ এখানে তাপমাত্রা শোষিত হচ্ছে। সো দেখো আমরা প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তির যে কনসেপ্টটা ছিল সেটা যেমন জেনে ফেললাম, একই সাথে আয়নীকরণ শক্তির বেসিক যে আইডিয়াটা সেটাও কিন্তু আমরা জেনে ফেললাম। এখন আমাদের কাছে প্রশ্ন হচ্ছে, আয়নীকরণ শক্তি বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে কি হয়? এটা কি আমাদের আয়তের মধ্যে পড়ছে না? আয়নীকরণ শক্তি আকার, একই সাথে আকার বলতে পারবো না, আতে আয়নীকরণ শক্তি, আতে কোনোভাবেই আকার না, আধাবেগস্বর আতে আকার। আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে কমতে থাকে। এখন চলো একটা গ্রাফের মাধ্যমে আমরা বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে যে সম্পর্কটা রয়েছে সেটা একটু জেনে ফেলি। আমরা আয়নীকরণ শক্তির ক্ষেত্রে পর্যায় সারণীর বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে কিভাবে পরিবর্তিত হয় সেটা আমরা দেখে ফেলবো, এবং এর পাশাপাশি দেখবো আয়নীকরণ শক্তিতে পর্যায় সারণীর পরিবর্তনে কোন কোন টার্মগুলো বা কোন কোন ফ্যাক্টরগুলো কাজ করে সেটা আমরা দেখে ফেলবো, এবং সর্বোপরি আমরা ফ্যাক্টরগুলোর পাশাপাশি একটা গ্রাফও অঙ্কন করে ফেলবো। সো চলো আমরা দেখে ফেলি যে পর্যায় সারণীতে আমাদের আয়নীকরণ শক্তির ব্যাখ্যার জন্য আসলে কি কি ফ্যাক্টর আমাদের মাথায় রাখতে হবে। যেমন ব্যাসার্ধ, নিউক্লিয়ার চার্জ, শিল্ডিং ইফেক্ট এবং স্থিতিশীলতা, এই টার্মগুলো আমাদের মাথায় রাখা লাগবে। যেমন ব্যাসার্ধ, পরমাণুর নিউক্লিয়াস থেকে আমাদের সর্ববিস্ত স্তরের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে অ্যাকচুয়ালি ব্যাসার্ধ বলে। ব্যাসার্ধ নিয়ে আমাদের অনেক আলোচনা রয়েছে। ব্যাসার্ধ যত বাড়ে আয়নাইজেশন এনার্জির মান তত কমতে থাকে। নিউক্লিয়ার চার্জ অর্থাৎ ধনাত্মক চার্জ যত বাড়তে থাকে আমাদের এই যে আয়নাইজেশন এনার্জি সেটার মানও কিন্তু তত বাড়তে থাকে, কারণ তখন ব্যাসার্ধ ছোট হতে থাকে। শিল্ডিং ইফেক্ট মানে হচ্ছে কোনো একটা শক্তি স্তর ফিল আপ হয়ে যাওয়ার পরে সেটাতে একটা শিল্ড দিয়ে দেওয়া হয়। অ্যাকচুয়ালি আমাদের নতুন একটা শক্তি স্তর সংযুক্ত হওয়ার সাথে সাথে শিল্ডিং ইফেক্টের মানও বাড়তে থাকে। সো শিল্ডিং ইফেক্টের মান যত বাড়ে ব্যাসার্ধ তত বড় হয়, আমাদের ওই মৌলের আয়নাইজেশন এনার্জি মান কিন্তু তত কমতে থাকে। এখন আসো স্থিতিশীলতা। আমাদের প্রথমত জেনে নিতে হবে যে স্থিতিশীল আয়ন আসলে কোনগুলো। নিষ্ক্রিয় গ্যাসসমূহ বাদেও কিন্তু অনেক স্থিতিশীল কাঠামো রয়েছে। সেই স্থিতিশীল কাঠামো দেখতে কীরকম, সেই স্থিতিশীল কাঠামো যখন আমাদের বাড়তে থাকবে তখন আয়নাইজেশন এনার্জির মানও বাড়তে থাকবে। সো আমরা চলো এই স্থিতিশীল কারা সেই ব্যাপারগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে বলে রাখি যে এত কিছু আমাদের প্রয়োজন নাই। আমরা এটাকে যদি প্রায়োরিটি 1 ধরি এবং এই ব্যাসার্ধকে আমরা যদি প্রায়োরিটি 2 বলি, তাহলে আমাদের অনেক কিছুই আসলে বুঝতে হেল্প হবে। অর্থাৎ স্থিতিশীলতা হচ্ছে আমাদের প্রায়োরিটি 1। কেন প্রায়োরিটি 1? আমরা ব্যাখ্যা করার জন্য সবার আগে স্থিতিশীলতা টার্মটা একসেপ্ট করব যে এখানে স্থিতিশীলতা আছে কিনা, এরপর আমরা যাব ব্যাসার্ধে। তাহলে আমাদের নিশ্চয়ই এখন চিনে নেওয়া দরকার যে স্থিতিশীল কাঠামো আসলে কোনগুলো। যেমন দেখো স্থিতিশীল কাঠামো হচ্ছে NS2, NP3, NS2, NP6, এগুলো কিন্তু প্রত্যেকটা স্থিতিশীল কাঠামো। এরপর NS2, N-1, D5, NS2, N-1, D10, এই যে স্ট্রাকচারগুলো লিখলাম এরা প্রত্যেকেই কিন্তু স্থিতিশীল কাঠামো শো করে, এবং এই যে স্থিতিশীল কাঠামো শো করে স্থিতিশীল অবস্থা থেকে একটা ইলেকট্রন বের করে নিয়ে আসতে অনেক বেশি শক্তির প্রয়োজন, আর একটা অস্থিতিশীল কাঠামো থেকে ইলেকট্রন বের করতে কম শক্তির প্রয়োজন। তাহলে দেখো স্থিতিশীলতা যত বাড়তে থাকে আয়নাইজেশন এনার্জির মানও তত বেশি বাড়তে থাকে। ওকে, সো আমাদের দেখো এই যে স্থিতিশীলতা এবং ব্যাসার্ধ এই দুটোকে প্রায়োরিটি 1 প্রায়োরিটি 2 যদি আমরা কনসিডার করি তাহলে আমাদের কাছে ব্যাপারগুলো একদম সহজ হয়ে যাবে। সো চলো আমরা গ্রাফের মাধ্যমে ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। আমাদের বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান কমতে থাকে। এখন দেখো আমরা যদি একটা গ্রাফের মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে দেখো আমাদের বাম থেকে ডানে গেলে কিন্তু আমাদের গ্রাফের চেহারা এরকম হওয়ার কথা ছিল না, আমাদের গ্রাফ একদম প্লেন যাওয়ার কথা ছিল। সো আমাদের এই যে দেখো উপর নিচে এই ব্যাপারগুলো আমরা আসলে কীভাবে ব্যাখ্যা করতে পারি। সো প্রথম থেকে আমরা মৌলগুলোর নাম লিখাই, লিথিয়াম, ব্যারিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং হচ্ছে নিয়ন। সো দেখো আমাদের এখানে বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাওয়ার কথা, হঠাৎ করে হ্রাস পাচ্ছে কেন, এই জায়গাটাতে আসলে কনসেপ্ট কি। সো এই কনসেপ্টটা জানার জন্য আমাদের এই জায়গাগুলোর ইলেকট্রন বিন্যাসে চলে যেতে হবে এবং সর্ববহিস্থ স্তর আইডেন্টিফাই করতে হবে। সো এটা হচ্ছে তার সর্ববহিস্থ স্তর, এটা সর্ববহিস্থ স্তর, এটা সর্ববহিস্থ স্তর। সো এভাবে ভ্যালেন্স শেলটা আমরা আইডেন্টিফাই করে ফেলবো, কারণ ভ্যালেন্স শেলের কনসেপ্টটা ওখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন দেখো যখন আমরা বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পাচ্ছে নাকি হ্রাস পাচ্ছে, কেন বৃদ্ধি পাচ্ছে কেন হ্রাস পাচ্ছে, সেই ব্যাপারটা অ্যান্সার বের করার জন্য আমাদের সবার আগে চলে যেতে হবে প্রায়োরিটি 1 প্রায়োরিটি 2 তে। আচ্ছা ওর মধ্যে কি স্থিতিশীলতা ছিল যে জন্য বেশি বৃদ্ধি পাচ্ছে?
ওর মধ্যে কি স্থিতিশীলতা নাই, যেন পিছিয়ে যাচ্ছে? সো দেখো, লিথিয়াম থেকে ব্যারিলিয়ামের আয়নিকণ শক্তির মান বেশি কেন? লিথিয়াম এবং ব্যারিলিয়ামের মধ্যে ব্যারিলিয়াম দেখো স্থিতিশীল, ব্যারিলিয়াম স্থিতিশীল। সো আমাদের নিকেল এবং লিথিয়াম এবং ব্যারিলিয়ামের মধ্যে ব্যারিলিয়ামের আয়নিকণ শক্তির মান বেশি কেন? কারণ এখানে ব্যারিলিয়াম লিথিয়ামের তুলনায় অনেক বেশি স্থিতিশীল। সো স্থিতিশীল অবস্থায় ইলেকট্রন বের করে নিয়ে আসা অনেক বেশি শক্তির প্রয়োজন, এবং একই সাথে সেই পরিমাণ তাপশক্তি যেহেতু শোষিত হয়, তার মানে আমরা অবশ্যই লিথিয়াম থেকে ব্যারিলিয়ামের আয়নিকণ শক্তির মান বেশি কেন সেটা বুঝতে পেরেছি। এখন আসো ব্যারিলিয়াম থেকে বোরনের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, তাহলে আবারও সে একই উত্তর। ব্যারিলিয়াম এবং বোরনের মধ্যে ব্যারিলিয়াম স্থিতিশীল এবং বোরনের মধ্যে জাস্ট আমরা ব্যাসার্ধ এক্সপ্লেইন করতে পারি। বোরন এবং কার্বনের ক্ষেত্রে বোরনের সর্ববহিস্থ স্তরে 3টা ইলেকট্রন বিদ্যমান এবং কার্বনের কিন্তু 4টা ইলেকট্রন বিদ্যমান। এখানে দুজনের কেউই কিন্তু স্থিতিশীল না। যখন স্থিতিশীল থাকবে না, তখন তোমাদের প্রায়োরিটি অনুযায়ী কি নেওয়ার কথা ছিল বলো তো? ব্যাসার্ধ নেওয়ার কথা ছিল। কারণ স্থিতিশীলতা থাকলে আমরা P1 দিয়ে আমরা অ্যাকচুয়ালি অর্থাৎ আমাদের প্রায়োরিটি 1 দিয়ে আমরা অ্যান্সার খোঁজার চেষ্টা করব। আর যখন আমাদের কোনো স্থিতিশীলতা থাকবে না, তখন আমাদেরকে উত্তর দিবে ব্যাসার্ধ। ব্যাসার্ধ যত বাড়ে আমাদের আয়োনাইজেশন এনার্জির মানও কিন্তু তত কমতে থাকে। তাহলে দেখো, এই দুজনের মধ্যে কার্বনের সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন বিদ্যমান, তাহলে 4টা ইলেকট্রন নিউক্লিয়াসের প্রতি 3টা ইলেকট্রনের তুলনায় বেশি আকর্ষণ করে। দ্যাট মিনস আমাদের এখানে কার্বনের ব্যাসার্ধ ছোট, আর ব্যাসার্ধ যাদের ছোট হয় তাদের আয়োনাইজেশন এনার্জির মানও বেশি হয়। সো দেখো, টপিকটা কিন্তু আমরা বুঝে ফেলতে পারলাম। এখন আসো আমাদের কার্বন এবং নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেনের বেশি কেন? কারণ নাইট্রোজেন দেখো এখানে স্থিতিশীল অবস্থায় আছে, NH2 NP3। এরপর আমরা যদি অক্সিজেনের কথা চিন্তা করি, তাহলে অক্সিজেন হঠাৎ করে আবার কমে গেল কেন? কারণ নাইট্রোজেন স্থিতিশীল এবং অক্সিজেন কিন্তু স্থিতিশীল না। তাহলে এই দুজনের মধ্যে তুলনায় আমরা স্থিতিশীলতা নিব নাকি ব্যাসার্ধ নিব? অবশ্যই যদি স্থিতিশীলতার অ্যান্সার থাকে, তাহলে আমরা স্থিতিশীলতা দিয়েই ব্যাখ্যা করব। অক্সিজেনের তুলনায় ফ্লোরিনের কেন বেশি? কারণ অক্সিজেন এবং ফ্লোরিন কারোর মধ্যেই কোনো স্থিতিশীলতা নাই, এবং এখানে 6টা ইলেকট্রন আছে, এখানে 7টা ইলেকট্রন আছে। সো এভাবে করে আমরা যদি দেখি 7টা ইলেকট্রন, তাহলে নিউক্লিয়াসের প্রতি বেশি বলে আকর্ষণ করবে, এবং এর মাধ্যমে তার ব্যাসার্ধটা কি হবে? তার ব্যাসার্ধটা ছোট হয়ে যাবে। আর ব্যাসার্ধ ছোট হলে আমরা কি চিন্তা করবো বলো তো? ফ্লোরিনের ক্ষেত্রে দেখো, ব্যাসার্ধ ছোট হলে আয়োনাইজেশন এনার্জির মান বাড়তে থাকে। আবার দেখো, ফ্লোরিন এবং নিয়নের মধ্যে নিয়ন সর্বাধিক কেন? কারণ আমাদের কোনো একটা নিষ্ক্রিয় গ্যাস কোনো একটা পর্যায়ে সব থেকে ডানে অবস্থিত, এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ সর্বাধিক স্থিতিশীলতাও দেখায়। সো সেই সেন্স অনুযায়ী আমাদের এই যে দেখো নিয়ন, সেই নিয়ন আমাদের যে কোনো একটা পর্যায়ে সর্বোচ্চ আয়োনাইজেশন এনার্জি দেখাবে। সো আশা করি আমরা শুধুমাত্র এই পর্যায়টা না, অন্য যে কোনো পর্যায়ের জন্য আমরা ব্যাখ্যা করতে পারবো। আমাদের মাথায় রাখতে হবে যে প্রায়োরিটি 1 আমি শুধু স্থিতিশীলতা দেখব। স্থিতিশীলতা যখন আমি দেখব, তখন আমি বুঝে নিব যে সেখান থেকে ইলেকট্রন বের করে নিয়ে আসতে অনেক বেশি শক্তির প্রয়োজন। আর যদি স্থিতিশীলতা না থাকে, যেমন আমাদের ধরা পড়েছে বোরন এবং কার্বনের ক্ষেত্রে, আবার ধরা পড়েছে ফ্লোরিন এবং অক্সিজেনের ক্ষেত্রে, সো এই ব্যাপারগুলোতে আমরা যে কাজটা করব, যে আমার এই যে দেখো হঠাৎ করে যে কমে যাচ্ছে বা হঠাৎ করে বেড়ে যাচ্ছে, স্থিতিশীলতা না থাকলে তখনই সাথে সাথে আমি ব্যাসার্ধতে চলে যাব। সো ব্যাসার্ধতে আমি ডেফিনেটলি অ্যান্সার পেয়ে যাবো, যার ব্যাসার্ধ যত বড় তার আয়োনাইজেশন এনার্জির মান তত কম। এখন আসো, এটাতে গেল আমাদের পর্যায়ভিত্তিক প্রবণতা। আমাদের গ্রুপ ভিত্তিক প্রবণতাতে কি হয়? সো আমাদের এক্স অক্ষের দিকে এবং ওয়াই অক্ষের দিকে আমরা কোন কোন রাশিমালা প্লট করতেছি সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। ইলেকট্রন সংখ্যা, আমরা এখানে আয়োনাইজেশন এনার্জি নিয়ে কাজ করলাম। এখন চিন্তা করে দেখো যে আমার এই যে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে কি হচ্ছে বলো তো? উপর থেকে নিচে গেলে একটা করে শক্তি স্তর সংযুক্ত হচ্ছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়তেছে না। একটা করে নতুন শক্তি স্তর সংযুক্ত হচ্ছে। যখন একটা করে নতুন শক্তি স্তর সংযুক্ত হচ্ছে, তখন ব্যাসার্ধ কি অনেক বেশি বেড়ে যাচ্ছে, তখন তার আয়োনাইজেশন এনার্জির মান অনেক কমতে থাকে। চলো সেটা আমরা গ্রাফের মাধ্যমে একটু বুঝিয়ে নেওয়ার চেষ্টা করি। সো আমরা 1 নম্বর গ্রুপকে টার্গেট করেছি। লি, না, কে, রুবি শেষে ফেলেছে, তার মানে আজও শেষেই ফেলতেছে। ওকে, এখন চিন্তা করে দেখো আমরা এখান থেকে কিভাবে কি করতে পারি। দেখো, লিথিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ স্তরে আমরা যদি চিন্তা করি, লিথিয়ামের ক্ষেত্রে সর্ববহিস্থ স্তরে 2s1। সোডিয়ামের ক্ষেত্রে একটু চিন্তা করে দেখো, সোডিয়ামের ক্ষেত্রে আমরা দেখব 3s1, এবং এখানে দেখব 4s1, 5s1, 6s1, 7s1। এখন এখানে একটু চিন্তা করে দেখো যে আমরা সর্ববহিস্থ স্তরটা লিখলাম। এখন সর্ববহিস্থ স্তরে একটা করে ইলেকট্রন থাকলেও প্রত্যেকটা সর্ববহিস্থ স্তরে একটা করে শক্তি স্তর সংযুক্ত হচ্ছে, যেটা ব্যাসার্ধ বাড়াতে হেল্প করতেছে। এবং ব্যাসার্ধের জন্য আমাদের সিদ্ধান্ত কি ছিল? আয়োনাইজেশন এনার্জির মান তখনই বাড়তে থাকবে যখন ব্যাসার্ধের মানটা বাড়তে থাকবে। সো দেখো, আমরা কত সহজেই
ব্যাসার্ধ বাড়ার সাথে সাথে নিউক্লিয়াসের প্রতি কেন্দ্রের আকর্ষণ কমতে থাকবে এবং আকর্ষণ যখন কমতে থাকবে তখন খুব সহজেই আমরা সেখান থেকে আমাদের আয়োনাইজেশন এনার্জির জন্য যে একটা সিঙ্গেল ইলেকট্রন যেটা বের করতে হবে সেটা আমরা খুব সহজেই কিন্তু বের করে নিয়ে ফেলতে পারি। এখন আসো যে আমার ইলেকট্রন বের করতে যত বেশি শক্তি লাগবে আয়োনাইজেশন এনার্জির মান তত বেশি। ইলেকট্রন বের করতে যদি কম সময় লাগে, কম পরিশ্রম হয়, তাহলে সেক্ষেত্রে আয়োনাইজেশন এনার্জির মান কম। সো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র মাথায় রাখবো স্থিতিশীল কাঠামোগুলোতে আয়োনাইজেশন এনার্জির মান এত বেশি কেন, কারণ সেখান থেকে স্থিতিশীল অবস্থা সেটা নিজেই সুখে শান্তিতে আছে, সেখান থেকে তোমাকে কেন একটা ইলেকট্রন দিবে। সো তুমি জোর করে সেখান থেকে কিন্তু ইলেকট্রন নিয়ে চলে আসতে পারো এবং এরই মাধ্যমে আমরা বলতে পারি যেই যে জায়গাগুলো স্থিতিশীল সেই জায়গাগুলোতে আয়োনাইজেশন এনার্জির মান অনেক বেশি। সো আশা করি আয়োনাইজেশন এনার্জির যে কোনো জায়গা থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব সহজেই এখন অ্যান্সার করে ফেলতে পারবা। আমরা এখন কথা বলবো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি নিয়ে। ইলেকট্রন আসক্তিকে আমরা আসলে মাদকাসক্তির সাথে তুলনা করতে পারি, যে মাদকাসক্ত মানে মাদকের প্রতি আসক্ত, দ্যাট মিনস ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনের প্রতি আসক্ত, তার মানে ইলেকট্রনটা গ্রহণ করা। অর্থাৎ আমরা এখানেও আয়নীকরণ শক্তির মতো ট্রিপল মোল কনসেপ্ট দিয়ে কিন্তু পুরোটা বুঝে ফেলতে পারি। অর্থাৎ 1 মোল এবং 1 মোল এই কনসেপ্টটা দ্বারা আমরা কিন্তু খুব সহজেই ইলেকট্রন অ্যাফিনিটির বেসিক ডেফিনেশনটা জেনে ফেলতে পারি। কিভাবে, চলো সেই ব্যাপারটা আমরা একটু দেখি। যে গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয় তার মানকে ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি বলা হয়ে থাকে। অর্থাৎ গ্যাসীয় অবস্থায় 1 মোল বিচ্ছিন্ন পরমাণু 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল ঋণাত্মক আয়নে পরিণত হলে যে পরিমাণ তাপশক্তি নির্গত হয়, তার মানে বুঝতেই পারতেছো এটা একটা তাপোৎপাদী প্রক্রিয়া। এবং একই সাথে আমরা যদি ইংরেজি টার্মটা ব্যবহার করি তাহলে আমাদের সেক্ষেত্রে এক্সোথার্মিক প্রসেস। সো দেখো এক্সোথার্মিক প্রসেস বা তাপোৎপাদী প্রক্রিয়া, তার মানে এখান থেকে তাপশক্তি কিন্তু নির্গত হয়ে যায়। সো আমরা যদি এক্সাম্পলে চলে যাই তাহলে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটিরও আয়নীকরণ শক্তির মতো প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি, দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটি এগুলো কিন্তু রয়েছে। সো আমরা যদি অক্সিজেনের ক্ষেত্রে একটু চিন্তা করি, দেখো অক্সিজেন প্লাস একটা ইলেকট্রন গ্যাসীয় অবস্থায়, তখন অক্সিজেন মাইনাসে পরিণত হয় এবং এক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি 1 এর মান যেহেতু তাপোৎপাদী প্রক্রিয়া 141 কিলোজুল পার মোল। এখন দেখো এই অক্সিজেন মাইনাসটা যখন আবার একটা ইলেকট্রন যখন গ্রহণ করে অক্সিজেন 2 মাইনাসে পরিণত হয়, তখন আমরা দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটির মান পাই। এবং মজার ব্যাপার হচ্ছে এখানে আমার দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটির মান আমাদের একদম ব্যতিক্রম আকার একটা ধারণ করে, অর্থাৎ 798 কিলোজুল পার মোল এরকম একটা মান দেখতে পাই। এখন তোমাদের কাছে হয়তো প্রশ্ন হতে পারে যে ভাই এখানে প্লাস কেন আসলো, আগেরটা তো মাইনাস, অর্থাৎ আমাদের এটা তো একটা তাপোৎপাদী প্রক্রিয়া, তাহলে এখানে তাপহারি ব্যাপারটা কেন আসতেছে। দেখো এখানকার কনসেপ্টটা হচ্ছে আমাদের ধরো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে যখন অনেকগুলো নেগেটিভ চার্জ থাকে তখন তাদের মধ্যে কি বিকর্ষণ হয়, এটাকে ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ বলা হয়। এই অভ্যন্তরীণ ইলেকট্রন বিকর্ষণকে দেখো আমাদের এটা কি প্রথমে নিউট্রাল অ্যাটম থেকে কিন্তু ও মাইনাসে পরিণত হচ্ছিল, নিউট্রাল অ্যাটম থেকে কিন্তু একটা ইলেকট্রন গ্রহণ করতেছিল, নিউট্রাল অ্যাটম একটা ইলেকট্রন গ্রহণ করতেছিল। কিন্তু এই জায়গাটাতে কি হয়, একটা নিউট্রাল না, একটা নেগেটিভলি চার্জড অ্যাটম একটা ইলেকট্রন গ্রহণ করতেছে। তাহলে আগে থেকে এদের মধ্যে বিকর্ষণ ছিল, ইন্টার ইলেকট্রনিক রিপালশন ছিল, নতুন করে আরও একটা ইলেকট্রন আসলে অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণটা কি বেড়ে যাবে। দ্যাট মিনস বুঝতেই পারতেছো সেটাকে অতিক্রম করার জন্য ওই ইন্টার ইলেকট্রনিক রিপালশন বা আমাদের অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণকে অতিক্রম করার জন্যই আমাদের এই ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পজিটিভ হয়। অর্থাৎ এটা আমাদের একটা তাপহারী প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ ওই জায়গাটা অতিক্রম করার জন্য আমাদের এখানে কিছু পরিমাণ তাপশক্তি শোষিত হয়ে যায় এবং তার মান 798 কিলোজুল পার মোল। কখনো কখনো বলা হয় যে কোনো একটা মোলের প্রথম ইলেকট্রন অ্যাফিনিটির মান তাপোৎপাদী বা নেগেটিভ হলেও দ্বিতীয়টা পজিটিভ কেন, এটা ব্যাখ্যা করো। সো সেক্ষেত্রে এই এক্সাম্পলটা কিন্তু তোমরা দিয়ে দিতে পারবা। এবং ফাইনালি কি হয় বলো তো, ফাইনালি আমরা যদি টোটাল ব্যাপারটা যদি চিন্তা করি, অক্সিজেন প্লাস 2 ইলেকট্রন অক্সিজেন 2 মাইনাস, তাহলে এখান থেকে আমরা সামেশন অফ ইলেকট্রন অ্যাফিনিটি
ইজিক্যাল টু প্লাস ভিই পাবো, অর্থাৎ এখান থেকে আমরা একটা পজিটিভ ভ্যালু পাবো, কারণ এখানে আমরা প্লাস মাইনাস করবো। সো এখানে কিন্তু আমাদের একটা ব্যতিক্রম দেখা যায়। তবে মাথায় রাখতে হবে প্রথম ইলেকট্রন অ্যাফিনিটি, দ্বিতীয় ইলেকট্রন অ্যাফিনিটি এবং ফাইনাল যে সামেশনাল নেট ইলেকট্রন অ্যাফিনিটি প্রত্যেকটাই কিন্তু ভিন্ন ভিন্ন টার্ম, কোনোটার সাথে কোনোটার কিন্তু তেমন কোনো মিল নাই। সো আমাদের এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে। একটা কোনো এক্সেপশনাল কেস ছাড়া স্বাভাবিকভাবে ইলেকট্রন অ্যাফিনিটি একটা এক্সোথার্মিক প্রসেস, এবং যেখানে আমরা তাপশক্তি নির্গত হতে দেখি। সো এক্সেপশনাল কেসটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখন চলো এখানে কি কি ফ্যাক্টর কাজ করে সেই ফ্যাক্টরগুলো আমরা একটু দেখে ফেলি, যে এই ফ্যাক্টরের জন্য ইলেকট্রন অ্যাফিনিটির মানগুলো পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ আমরা যদি চিন্তা করি তাহলে দেখো এখানে আমাদের সেই স্থিতিশীলতা আসবে, স্থিতিশীলতা। সো স্থিতিশীলতা আমাদের এক্ষেত্রেও প্রায়োরিটি 1। সো স্থিতিশীলতা যেখানে থাকবে, আমাদের আগে দেখেছি যে স্থিতিশীলতা বাড়লে আমাদের আয়নীকরণ শক্তির মান কি অনেক বাড়তে থাকে, কিন্তু এখানে স্থিতিশীলতা বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কমতে থাকবে। আমরা প্রায়োরিটি 2তে দেখব ব্যাসার্ধ। সো আমরা ব্যাসার্ধের সাথে বা আকারের সাথে কি সম্পর্ক দেখব, ব্যাসার্ধ যদি বাড়ে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিন্তু কমতে থাকবে, অর্থাৎ ব্যাসার্ধের সাথে ইলেকট্রন অ্যাফিনিটির সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। সো এরপর আমরা দেখব 3 নম্বরে আমরা দেখব আচ্ছাদন প্রভাব। আচ্ছাদন প্রভাব যদি বাড়তে থাকে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কমতে থাকবে। সো আচ্ছাদন প্রভাবটা কি, কোনো একটা অরবিটাল যখন বা অরবিট যখন ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে যাবে তখন আমরা কি করব, দেখব যে ওই জায়গাটাতে একটা শিল্ডিং ইফেক্ট পড়তেছে বা শিল্ড হয়ে যাচ্ছে। তার পরবর্তী শক্তি স্তর যখন আবার ফিল আপ হয়ে যাচ্ছে তখন একটা করে শিল্ড তৈরি হচ্ছে, যেই শিল্ডটা বাইরের কোনো ইলেকট্রনকে নিউক্লিয়াসের প্রতি আকর্ষণে বাধা দেয়। সো একটা করে আবরণ তৈরি হয়ে যায়। সো আবরণ যত বাড়তেছে, শিল্ডিং যত বাড়তেছে, তত শক্তি স্তর বাড়তেছে, তত নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে দূরে চলে যাচ্ছে। দ্যাট মিনস আমাদের সেই ক্ষেত্রে আকর্ষণ বিকর্ষণ কিন্তু কমে যাচ্ছে। দ্যাট মিনস ব্যাসার্ধ যদি বেড়ে যায় তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কি, অবশ্যই সেক্ষেত্রে ব্যাসার্ধ বেড়ে গেলে কি ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কি কমতে থাকবে। ওকে, সো দেখো শিল্ডিং ইফেক্টটা এভাবে কাজ করে। আরেকটা ব্যাপার হচ্ছে ঘনত্ব। ঘনত্ব যদি বাড়ে তাহলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কমতে থাকে। সো সব মিলিয়ে আমরা দুইটা প্রায়োরিটি চিন্তা করব, অর্থাৎ একটা হচ্ছে আমাদের স্থিতিশীলতা এবং অপরটি হচ্ছে ব্যাসার্ধ। স্থিতিশীলতার সাথে এবং ব্যাসার্ধের সাথে আমার আয়নীকরণ শক্তির ক্ষেত্রে যে আমরা সম্পর্ক দেখেছিলাম, সেখানে স্থিতিশীলতা বাড়লে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে, কিন্তু এখানে স্থিতিশীলতা বাড়লে ইলেকট্রন অ্যাফিনিটির মান কমতে থাকবে। এবং এখানে ব্যাসার্ধের যে রেজাল্ট আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা সেম রেজাল্ট দেখতে পেয়েছিলাম। এখন চলো আমরা কোনো একটা পর্যায় এবং গ্রুপের জন্য বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে কিভাবে আমাদের এই ইলেকট্রন অ্যাফিনিটির মানটা পরিবর্তন হয় এবং কি কি ফ্যাক্টর সেখানে কাজ করে সেই ব্যাপারগুলো চলো আমরা একটু দেখে ফেলি। সো আমরা একটা নির্দিষ্ট পর্যায় এবং গ্রুপের জন্য বাম থেকে ডানে গেলে এবং উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিভাবে পরিবর্তন হয় সেটা চলো আমরা একটু দেখে ফেলি। সো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন অ্যাফিনিটি আমাদের যে দ্বিতীয় পর্যায়টা রয়েছে, অর্থাৎ আমরা লিথিয়াম থেকে শুরু করে নিয়ন পর্যন্ত আমরা দেখব যে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কিভাবে পরিবর্তিত হয়ে যায়। বাম থেকে ডানে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা বাড়তে থাকে, কিন্তু আমরা এখানে বাড়ার ব্যাপারটা কিভাবে দেখতেছি, দেখো আনইভেন ভাবে বাড়তেছে, অর্থাৎ আমাদের একদম ডিরেক্টলি বেড়ে যাচ্ছে না, হঠাৎ বাড়তেছে আবার কমতেছে, বাড়তেছে আবার কমতেছে। সো আমরা দুইটা ব্যাপার খেয়াল করব, প্রায়োরিটি 1 স্থিতিশীলতা এবং প্রায়োরিটি 2 হচ্ছে ব্যাসার্ধ। সো প্রায়োরিটি 1 স্থিতিশীলতা। স্থিতিশীলতা কাদের কাদের ক্ষেত্রে দেখা যায়, ওই যে NS2 N-1D5 NS2N-1D10 NS2Np3 NS2Np6, এই যে কাঠামোগুলো, এই কাঠামোগুলোর জায়গাগুলোতে আমরা দেখতে পাই স্থিতিশীলতা দেখা যায়। সো চলো আমরা একটু দেখে ফেলি যে আবার লিথিয়ামের থেকে ব্যারিলিয়ামের কম কেন, কারণ ব্যারিলিয়ামের ক্ষেত্রে কিন্তু স্থিতিশীলতা দেখা যায়। যে মূল যত বেশি স্থিতিশীল সে কিন্তু খুব সুখে শান্তিতে আছে, সে কিন্তু ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি দেখাবে না। যে ইলেকট্রনের প্রতি আসক্তি দেখাবে না তার কিন্তু ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটির মান অনেক কম। এখন চিন্তা করে দেখো ব্যারিলিয়ামের থেকে বোরনের ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি কেন, কারণ এক্ষেত্রে আমরা চিন্তা করব যে ব্যারিলিয়ামের স্থিতিশীলতা রয়েছে, বোরনের কোনো স্থিতিশীলতা নাই। কোনো একটা স্থিতিশীল মৌলের আগে এবং পরে দুইটা মৌলেরই আমরা যদি বলি ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি হয়। সো যখন আমরা স্থিতিশীলতা পাবো না তখন ব্যাসার্ধ দিয়ে ব্যাখ্যা করব। দেখো বোরন এবং কার্বনের মধ্যে 2s2 2p1 2s2 2p2, তাহলে এক্ষেত্রে কনসেপ্টটা কি, এক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে এদের কারোর মধ্যেই স্থিতিশীলতা নাই। এক্ষেত্রে বোরনের সর্ববহিস্থ স্তরে 3টা ইলেকট্রন, কার্বনের সর্ববহিস্থ স্তরে 4টা ইলেকট্রন রয়েছে। 4টা ইলেকট্রন নিউক্লিয়াসকে বেশি বলে আকর্ষণ করে, ব্যাসার্ধ ছোট, তাই কার্বনের ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি। হঠাৎ করে নাইট্রোজেনের কম কেন, একই কথা স্থিতিশীলতা।
আবার অক্সিজেনের ক্ষেত্রে স্থিতিশীলতা নাই, এই জন্য অক্সিজেনের ইলেকট্রন অ্যাফিনিটির মান নাইট্রোজেনের তুলনায় বেশি। ফ্লোরিনের ক্ষেত্রে স্থিতিশীলতা নাই, ব্যাসার্ধ ছোট, তাই ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটির মান বেশি। সব থেকে কম নিয়নের ক্ষেত্রে প্রায় শূন্যের কাছাকাছি। আমাদের গ্রাফটা যদি আরেকটু এক্সটেন্ড করতে থাকি, প্রায় শূন্যের কাছাকাছি। কেন? কারণ যে কোনো পর্যায়ে নিষ্ক্রিয় গ্যাস সর্বাধিক স্থিতিশীলতা দেখায়, এবং সর্বাধিক স্থিতিশীলতা যে দেখাবে তার ইলেকট্রন অ্যাফিনিটির মান সব থেকে সর্বনিম্ন হবে। কারণ আমরা জানি স্থিতিশীলতার সাথে ইলেকট্রন অ্যাফিনিটির সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। সো দেখো, আমরা কিন্তু যে কোনো একটা পর্যায়ের সাপেক্ষে ইলেকট্রন অ্যাফিনিটির ব্যাখ্যাটা করে ফেললাম। এখন চলো একটা গ্রুপের ক্ষেত্রে আমরা আসলে কীভাবে ব্যাখ্যা করতে পারি। কোনো একটা গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান কিন্তু কমতে থাকে, খুব স্বাভাবিক। কারণ গ্রুপের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা না বাড়লেও সর্ববহিস্থ শক্তি স্তর সংখ্যা বাড়ে, অর্থাৎ একটা করে শক্তি স্তর বেড়ে যেতে থাকে। আমরা যদি গ্রুপ 17 ক্ষেত্রে বিবেচনা করি, তাহলে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটেটিন। এখন উপর থেকে নিচে গেলে কমার কথা, হঠাৎ করে ফ্লোরিনের তুলনায় ক্লোরিনের বেড়ে যায়, তারপর কমতে থাকে কেন? এটার ব্যাখ্যা আসলে কি? আমাদের তো ফ্লোরিনের অবস্থান হওয়ার কথা ছিল, এই জায়গাটাতে ফ্লোরিনের অবস্থান হওয়ার কথা ছিল, কিন্তু ফ্লোরিনের কমে যায় কেন? এটার জন্য আমাদের একটা টার্মের ব্যাখ্যা করতে হবে। যেমন দেখো, আমরা যদি বলি এটা হচ্ছে ফ্লোরিন, আর আমরা যদি বলি ক্লোরিনের আকারটা কি একটু বড়। সো আমরা এভাবে ব্যাপারটা একটু বিবেচনা করি। দেখো, এটা হচ্ছে ফ্লোরিন এবং এইটা হচ্ছে ক্লোরিন, একটু বড়। এখন ফ্লোরিন এবং ক্লোরিন আমরা দেখলাম, ফ্লোরিনের সর্ববহিস্থ স্তর দেখো তো 7টা ইলেকট্রন, ক্লোরিনেরও 7টা ইলেকট্রন। তাহলে 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। এখন দেখো, প্রত্যেকের সর্ববহিস্থ স্তরে 7টা ইলেকট্রন থাকলেও এর আকার ছোট, আকার বড়। অর্থাৎ আমরা বলতে পারি আকারের ক্ষেত্রে ক্লোরিনের আকার বড় ফ্লোরিনের তুলনায়। এখন চিন্তা করো, এদের মধ্যে কি ইলেকট্রন রয়েছে না? ইলেকট্রন যদি থাকে, ইলেকট্রন নেগেটিভলি চার্জ, একটা ইলেকট্রন আরেকটা ইলেকট্রনকে বিকর্ষণ করে, তাহলে ইন্টার ইলেকট্রনিক বিকর্ষণের একটা টার্ম রয়েছে, যেটাকে আমরা বলি অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ। ছোট জায়গা, বড় জায়গা, ইলেকট্রন সংখ্যা সমান, তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশন বলে যে টার্মটা রয়েছে, অর্থাৎ বাংলাতে আমরা যেটাকে বলি অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ, কোথায় সব থেকে বেশি? আকার ছোট, আকার বড়, সেম ইলেকট্রন না? তাহলে আমরা বাংলা যে টার্মটার কথা বলতেছি, অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ কোথায় সব থেকে বেশি? ফ্লোরিনে বেশি, ক্লোরিনে কম। এখন চিন্তা করো, এদের নিজেদের মধ্যেই অনেক বিকর্ষণ, তাহলে এখন বাইরে থেকে যদি একটা ইলেকট্রন এখানে প্রবেশ করাতে চাই, তাহলে ফ্লোরিন কোনোভাবেই কি তার প্রতি অ্যাফিনিটি দেখাবে? উত্তর হচ্ছে না। কিন্তু ক্লোরিন কিছুটা অ্যাফিনিটি দেখাবে, কারণ এর মধ্যে আকার বড়, ইন্টার ইলেকট্রনিক রিপালশনের মান কম, তার মানে এর কিছুটা ইলেকট্রনের প্রতি, নতুন ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটি রয়েছে, যেখানে ফ্লোরিনের নতুন ইলেকট্রনের প্রতি কোনো অ্যাফিনিটি নাই। এই টার্মটাই অ্যাকচুয়ালি এখানে ঘটেছে, যে আমার দুইটা ব্যাপার, যে আমার এখানে আকার ছোট, আকার বড়, তাহলে অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ এখানে বেশি, এখানে কম। অ্যাকচুয়ালি আমরা যদি বলি ইলেকট্রনের ঘনত্ব কোথায় বেশি, এখানে ইলেকট্রনের ঘনত্ব বেশি, ডেনসিটি বেশি। এক নির্দিষ্ট আয়তনের মধ্যে বেশি সংখ্যক আমরা বলবো না, কিন্তু একটা অল্প আয়তনের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রনের চার্জ, আর বড় আয়তনের মধ্যে সমান সংখ্যক ইলেকট্রনের চার্জ, তাহলে এই জায়গাটাতে কি ঘনত্ব বেশি না? আমাদের কি বলা ছিল, ঘনত্ব যত বাড়তে থাকে আমাদের ইলেকট্রন অ্যাফিনিটির মান তত কমতে থাকে। সো এখানে তিনটা জিনিস মনে রাখবো, আকার, ঘনত্ব, ইন্টার ইলেকট্রনিক রিপালশন। সো আমরা দেখতে পাই ফ্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রনিক যে রিপালশন সেটার মান অবশ্যই অনেক বেশি হওয়ার কারণে এর ইলেকট্রনের প্রতি অ্যাফিনিটির মান অনেক কম, এবং এক্ষেত্রে ক্লোরিনের আকার বড়, চার্জ ঘনত্বের মান কম, ইন্টার ইলেকট্রনিক রিপালশনের মানও কম, সেজন্য এর ইলেকট্রনের প্রতি কিছুটা অ্যাফিনিটি রয়েছে। এই জন্য ক্লোরিনের ক্ষেত্রে ইলেকট্রন অ্যাফিনিটি ফ্লোরিনের তুলনায় কিছুটা বেশি দেখা যায়, এবং এক্ষেত্রে আমরা যে মানটা পাই -348 কিলোজুল পার মোল এর কাছাকাছি দেখতে পাই, এবং এখানে মানটা দেখতে পাই -328 কিলোজুল পার মোল। আর বাকিগুলোর ক্ষেত্রে আমাদের শিল্ডিং এফেক্ট অথবা ব্যাসার্ধের ব্যাপারটাই প্রযোজ্য। এখন চিন্তা করে দেখো, অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রে, তাহলে কি হয় বলতো? অক্সিজেন এবং সালফারের ক্ষেত্রেও সেম ব্যাপারটা, সর্ববহিস্থ স্তরে 6টা ইলেকট্রন, তাহলে ইন্টার ইলেকট্রনিক রিপালশনের মান অক্সিজেনের বেশি, চার্জ ঘনত্বের মান বেশি, আকার ছোট, এই জন্য অক্সিজেনের মান কমে যায়। সো দেখো, উপর থেকে নিচে গেলে আমাদের যে স্বাভাবিকভাবে যে ঘটনাটা ঘটে, উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মানটা কমতে থাকার কথা, কিন্তু স্বাভাবিকভাবে ব্যতিক্রম কেন হয়? দুইটা জায়গাতে ব্যতিক্রম হয়। ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে একদম কাছাকাছি আকার বা আকৃতি, এদের একদম কাছাকাছি। বাকিগুলোর ক্ষেত্রে দেখো একটু দূরে দূরে, ব্রোমিন, আয়োডিন
এই জন্য তাদের ক্ষেত্রে ইন্টার ইলেকট্রনিক রিপালশনের এই ব্যাপারটার থেকেও মেজর হয়ে দাঁড়ায় ব্যাসার্ধ, কারণ তখন ইন্টার ইলেকট্রনিক রিপালশনের ব্যাপারটা অত বেশি মেজর হয় না। ওকে, ধরো অল্প একটা রুমের মধ্যে 7 জন আর বড় একটা রুমের মধ্যে 7 জন, এটা কিন্তু আলটিমেটলি একটা পার্থক্য তৈরি করে। কিন্তু বিশাল বড় একটা ময়দানের মধ্যে 7 জন আর পুরো পৃথিবীর মধ্যে 7 জন, এইভাবে কিন্তু তত বেশি পার্থক্য তৈরি করে না। এই জন্য এই জায়গাগুলো কিন্তু আলটিমেটলি আমাদের ব্যাসার্ধ দিয়ে আমরা অ্যান্সার করতে পারি, ব্যাসার্ধর ইম্প্যাক্টটাই ওখানে মেজর। সো এই জায়গাটাতেও সেম। সো আমরা মাথায় রাখবো যে উপর থেকে নিচে গেলে ইলেকট্রন অ্যাফিনিটির মান কমতে থাকে, কিন্তু ফ্লোরিন এবং ক্লোরিনের ক্ষেত্রে ব্যতিক্রম দেখা যায় ইন্টার ইলেকট্রনিক রিপালশনের জন্য। সো ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন আসক্তি মাদকাসক্তির মতোই ইলেকট্রনের প্রতি চাহিদা বা আসক্তিকে ইলেকট্রন আসক্তি বলা হয়। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন গ্রহণ করলে সেখান থেকে শক্তি নির্গত হয়, এটা একটা থার্মিক প্রসেস বা তাপোৎপাদী প্রক্রিয়া, এবং যেখানে আমরা কয়েকটা ব্যতিক্রম ঘটনা দেখলাম বাম থেকে ডানে এবং উপর থেকে নিচের দিকে গেলে। সো এই ফ্যাক্টরগুলো মাথায় রাখলে এবং এই কনসেপ্টগুলো মাথায় থাকলে ইলেকট্রন অ্যাফিনিটি থেকে যে কোনো প্রশ্ন তোমরা খুব সহজেই অ্যান্সার করতে পারবে। আমরা ইলেকট্রন নেগেটিভিটি নিয়ে কথাবার্তা বলবো। ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? তড়িৎ ঋণাত্মকতা বলতে দুটি অধাতুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে নিচের দিকে টেনে নেওয়ার যে আপেক্ষিক ক্ষমতা, সেটাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়। একটু খেয়াল করে দেখো, আমরা যদি কয়েকটা বন্ধন একটু বিবেচনা করি, তাহলে দেখো হাইড্রোজেন বন্ড হাইড্রোজেন, অক্সিজেন বন্ড অক্সিজেন এবং অক্সিজেন বন্ড হাইড্রোজেন, এগুলোর মধ্যে যদি ব্যাপারটা বিবেচনা করি, তাহলে দেখো হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান 2.1, এটারও 2.1। এক্ষেত্রে আমরা দেখব 3.5, এক্ষেত্রে আমরা দেখব যে আবার তড়িৎ ঋণাত্মকতা 2.1, এখানে 3.5। এই মানগুলো কিন্তু আমি অ্যাকচুয়ালি মুখস্থ করেছি। সো পরবর্তীতে আমরা দেখব যে কিভাবে আমরা সহজ টেকনিকের মাধ্যমে এই মানগুলো মুখস্থ করা যায়। এখন এই হাইড্রোজেনের মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন, এই জায়গাটাতে আমার দুটো হাইড্রোজেন পরমাণু শেয়ার করে, যেটাকে আমরা বন্ড পেয়ার ইলেকট্রন বলি। এখানেও সেম, এই জায়গাটাতেও সেম। এই শেয়ারকৃত ইলেকট্রন একদম বন্ধনের মাঝ বরাবর থাকে। কিন্তু আমরা যখন দেখব যে দুজনের মধ্যে ওই ইলেকট্রনটা টানাটানি হচ্ছে, কোন ধর্মের কারণে টানাটানি হচ্ছে, ওই ধর্মটাই অ্যাকচুয়ালি ইলেকট্রন নেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতা। এখানে দেখো দুজনের তড়িৎ ঋণাত্মকতা সেম, কোনো ধরনের টানাটানি হবে না। এখানে দুজনের তড়িৎ ঋণাত্মকতা সেম, কোনো ধরনের টানাটানি হওয়ার সুযোগ নাই। কিন্তু দেখো এই যে পোর্শনটা একদম লাস্টে, এই জায়গাটাতে আমার এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, সেটা অক্সিজেন নিজের দিকে টেনে নেয়। কারণ কি? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। কনসেপ্টটা হচ্ছে এরা প্রত্যেকেই কিন্তু অধাতু। দুটি অধাতুর মধ্যে যখন সমযোজী বন্ধন তৈরি হয়, তখন শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টেনে নেওয়ার যে আপেক্ষিক ক্ষমতা, সেটাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়ে থাকে। আপেক্ষিক টার্মটা কেন বলা হচ্ছে একটু খেয়াল করে দেখো। আমরা যদি দেখি যে আমার অক্সিজেন বন্ড হাইড্রোজেন এবং অক্সিজেন বন্ড ফ্লোরিন, এদের মধ্যে আপেক্ষিকতা টার্মটা একটু দেখো। এখানে আমার যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল রয়েছে, এখানেও শেয়ারকৃত ইলেকট্রন নিজের যে আমাদের মাঝখানে রয়েছে, এখানে অক্সিজেন ওই শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়, এখানে ফ্লোরিন ওই শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেয়। অর্থাৎ এখানে অক্সিজেন 3.5, হাইড্রোজেন 2.1, এখানে অক্সিজেন 3.5, এখানে ফ্লোরিন 4.0। তাহলে নিশ্চয়ই বুঝতে পারতেছো যে এখানে অক্সিজেন নিজের দিকে টেনে নিলেও এই জায়গাটাতে অক্সিজেন শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টেনে নিতে পারে না। অর্থাৎ এটা একটা আপেক্ষিক ব্যাপার। আমার সাথে কে সংযুক্ত রয়েছে তার উপর ডিপেন্ড করে আমি ওই শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নিব, নাকি আমার সাথে সংযুক্ত পরমাণু ওটা নিজের দিকে টেনে নিবে। এই জন্য বলা হয় সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল নিজের দিকে টেনে নেওয়ার যে আপেক্ষিক ক্ষমতা, সেটাকে তড়িৎ ঋণাত্মকতা বলা হয়ে থাকে। সো তড়িৎ ঋণাত্মকতা একটা অধাতব যৌগের, সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য। এখন প্রশ্ন হচ্ছে আমরা এই মানগুলো আসলে কিভাবে মনে রাখতে পারি। এরপর আমরা দেখব বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে কিভাবে এটা পরিবর্তিত হয়। পর্যায় সারণী বাম থেকে ডানে গেলে কিন্তু অধাতব ধর্ম বৃদ্ধি পেতে থাকে, ধাতব ধর্ম কমতে থাকে। এই ধাতব ধর্ম অধাতব ধর্মের কনসেপ্টটা দিয়েই কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারি। সো দেখো আমরা এটা মনে রাখতে পারি কিভাবে, মনে রাখার মজার টেকনিক। অর্থাৎ আমরা এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি সেটার একটা মজার টেকনিক চলো আমরা একটু শিখে ফেলি। ওকে, সো আমাদের এই মানগুলো জানা না থাকলে আমরা পোলারিটি, পোলার ধর্ম, অপোলার যৌগ এগুলো কিন্তু আইডেন্টিফাই করতে পারি না। সো আমরা কোনো একটা পর্যায়ে যদি আমরা একটু চিন্তা করি যে মৌলগুলো নিয়ে আমাদের সবসময় কাজ করতে হয়, সো ধরো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পর্যায়ের মৌল। এরপর যদি আমরা 3 নম্বর পর্যায়ের কথা বলি, সোডিয়াম,
ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। সো এবার দেখো আমরা সংখ্যার খেলাটা কিভাবে করব। সংখ্যার খেলায় আমাদের লিথিয়ামের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মানটা মুখস্থ রাখতে হবে 1.0 1। প্রত্যেকের সাথে আমরা 0.5 করে যোগ করতে থাকবো পরবর্তীতে, তাহলে বাকি প্রত্যেকের তড়িৎ ঋণাত্মকতার মানটা খুব সহজে আমরা পেয়ে যেতে পারি। সো দেখো এখানে 1.5, এই জায়গাটাতে 2.0, কারণ প্রত্যেকের সাথে 0.5 করে যোগ করতেছি। এখানে দেখো 2.5, এখানে 3.0, এই জায়গাটাতে 3.5, এই জায়গাটাতে 4.0, আর যেহেতু নিষ্ক্রিয় গ্যাস তাদের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান 0। সো দেখো দ্বিতীয় পর্যায়ে প্রত্যেকটা মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কিন্তু আমরা মুখস্থ করে ফেলতে পারলাম। এখন আসো বাকি 3 নম্বর পর্যায়ে। উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমতে থাকে, দ্যাট মিনস 1-এর থেকে কিছুটা কম হবে, ধরো 0.9। এবার এই লাইনে সবার সাথে আমি 0.3 যোগ করব। ওকে, তাহলে দেখো 0.9-এর সাথে 0.3 যোগ করলে হবে 1.2, 1.5, 1.8, 2.1। এই যে পি পর্যন্ত আসার পরে এস বলে স্টপ, আমি 0.3 যোগ করলে আমি ক্যালকুলেশন মানি না, তখন ওর ক্ষেত্রে 0.4 যোগ করে 2.5 করা হয়। এখানে কত যোগ করলাম? 0.4 যোগ করা হলো। ওকে, এটা দেখে ক্লোরিন বলবে, ক্যালক্যাল করে হাসতে হাসতে বলবে আমাকেও এক বেশি না দিলে আমি খেলবো না। সো তখন একে 0.5 যোগ করা হয়, তখনও হয়ে যায় 3.0। এবং আর্গন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, ওর ক্ষেত্রে আমরা 0 পাই। দ্যাট মিনস দেখো এই যে আমাদের প্রথম পাঁচটার জন্য 0.3 যোগ করার পরে আমাদের সালফারের জন্য 0.4 যোগ করা হয়, এখানে 0.3 যোগ করা হয়, এখানে 0.4, এবং এই জায়গাটাতে এসে 0.5 যোগ করি আমরা। সো 0.3, 0.4, 0.5, উপরে সবাই 0.5। এভাবে দেখো পরিচিত যতগুলো মৌল রয়েছে প্রত্যেকটার জন্য কিন্তু আমরা তড়িৎ ঋণাত্মকতার মান মুখস্থ করে ফেললাম। এখন একটা টার্ম তুমি মাথায় রাখতে পারো, সেটা হলো এইচপি ল্যাপটপ। এইচপি ল্যাপটপ কি জন্য মনে রাখবো আমরা? এইচপি ল্যাপটপ, এই ল্যাপটপটা দিয়ে আমাদের যে লাভটা হয় দেখো, হাইড্রোজেন এবং ফসফরাসের জন্য তড়িৎ ঋণাত্মকতার মান সেম, হাইড্রোজেনেরও 2.1, ফসফরাসের জন্য 2.1। এইচপি দিয়ে আমরা মনে রাখতে পারি। আর দুইটা মৌল নিয়ে আমাদের মাঝে মাঝে কাজ করতে হয়, সেটা হচ্ছে ব্রোমিন এবং আয়োডিন। সো ব্রোমিন এবং আয়োডিনের জন্য ব্রোমিনের 2.8 এবং আয়োডিনের 2.5, এই দুটো চাইলে আলাদাভাবে তোমরা মাথায় রাখতে পারো। এই যে প্রায় 20টার মতো মৌলের আমরা তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখার চেষ্টা করলাম। এই মানগুলো আমাদের বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগবে। সমযোজী বন্ধনে সমযোজী যৌগের যে পার্সেন্টেজ সেটা বের করতে কাজে লাগে, আয়নীয় যৌগের পার্সেন্টেজ বের করতে কাজে লাগে, পোলারিটি, ডাইপোলার মোমেন্ট এগুলো বের করতে কাজে লাগে, কোন একটা যৌগ অপোলার কিনা সেটা বের করতে কাজে লাগে। অর্থাৎ আমাদের এই যে পোলারিটি বা আমাদের এই যে তড়িৎ ঋণাত্মকতা, সেটা আমাদের অনেকগুলো জায়গাতে অনেক বেশি ইউজ হয়। সো আশা করি এই টেকনিকটা অ্যাপ্লাই করে তোমরা তড়িৎ ঋণাত্মকতার যে কোনো মান খুব সহজেই মনে রাখতে পারবে। সো আমরা এখন তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে কিভাবে পরিবর্তিত হয় সেটা একটু দেখে ফেলবো। সো আইতের মধ্যে আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি এবং তড়িৎ ঋণাত্মকতা তিনটা ট্রেন্ডই একদম সেম। বাম থেকে ডানে গেলে বৃদ্ধি পায়, উপর থেকে নিচে গেলে কমতে থাকে। সো আমরা বাম থেকে ডানে গেলে যে ট্রেন্ডটা দেখতে পাবো, বাম থেকে ডানে গেলে একদম এভাবে বৃদ্ধি পেতে থাকে এবং উপর থেকে নিচে গেলে জাস্ট কমে যেতে থাকে। সো আমরা যদি একটু ট্রেন্ডটা একটু ভালো মতো খেয়াল করি, তাহলে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, এবং সেক্ষেত্রে আমরা যদি বলি যে নিয়নের ক্ষেত্রে হঠাৎ করে আমাদের এই জায়গাটাতে নেমে চলে আসে, অর্থাৎ আমরা সেক্ষেত্রে নিয়ন দেখতে পাই। আবার যদি এখানে হাই, লিনা, কে, রুবি, সেচে, ফেলেছে, সো আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে একটু দেখো আমাদের তড়িৎ ঋণাত্মকতার যে বেসিক আইডিয়াটা, আমরা যদি একটা জিনিস একটু খেয়াল করি যে আমার লিথিয়ামের সর্ববহিস্থ স্তরে কয়টা ইলেকট্রন আছে? 1s2 একটা ইলেকট্রন। এর সর্ববহিস্থ স্তরে 2টা ইলেকট্রন, এর 3টা ইলেকট্রন, এর 4টা, এর 5টা, এর 6টা, এর 7টা ইলেকট্রন। এখন চিন্তা করো তড়িৎ ঋণাত্মকতার বেসিক আইডিয়াটা কি ছিল? সমযোজী বন্ধনের শেয়ারকৃত ইলেকট্রনগুলো নিজের দিকে টেনে নেওয়ার যে আপেক্ষিক ক্ষমতা, নিজের দিকে টেনে নেওয়ার যে আপেক্ষিক ক্ষমতা। সো দেখো সমযোজী বন্ধন আবার নিজের দিকে টেনে নেওয়া বা নিজের দিকে টেনে আকর্ষিত করা, এটা কার ধর্ম? অধাতুর ধর্ম না? সমযোজী বন্ধন কাদের কাদের মধ্যে সংগঠিত হয়? দুইটা অধাতুর মধ্যে। তাহলে অধাতুর কাজটা কি বলতো? স্থিতিশীলতা অর্জনের জন্য ইলেকট্রন গ্রহণ করা, ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হবে। এই অধাতু পার্সেন্টেজ যার যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতা হবে তত বেশি। অর্থাৎ অধাতু যেই আচরণ করে সেই আচরণগুলো করার প্রবণতা যার যত বেশি তার তড়িৎ ঋণাত্মকতা তত বেশি। সো দেখো এখানে লিথিয়াম, বেরিলিয়াম, বোরনের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, তাহলে লিথিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করতে গেলে 7টা ইলেকট্রন তাকে অ্যাকসেপ্ট করতে হবে।
অপরদিকে আমি যদি ফ্লোরিনের কথা চিন্তা করি তাহলে ফ্লোরিন মাত্র একটা ইলেকট্রন গ্রহণ করেই সে কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে পারবে এবং এই জন্য বাম থেকে ডানে যত যেতে থাকতেছি দেখো আমাদের এর 7টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, এর 6টা, এর ক্ষেত্রে 5টা, এর ক্ষেত্রে 4টা, এর ক্ষেত্রে 3টা, অক্সিজেনের ক্ষেত্রে 2টা, ফ্লোরিনের ক্ষেত্রে একটা করে ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু স্থিতিশীলতা অর্জন করে ফেলতে পারে। দ্যাট মিনস আমাদের ওই কনসেপ্ট আমরা একটু চিন্তা করি যে অধাতব যৌগসমূহ ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা যে অর্জন করতে পারে, ইলেকট্রন টেনে নিয়ে যে আমাদের স্থিতিশীলতা অর্জন করতে পারে, সেই কনসেপ্টটাই কিন্তু আমাদের তড়িৎ ঋণাত্মকতা। সো এক্ষেত্রে আমি যত লিথিয়াম থেকে ব্যারিলিয়াম বোরনের দিকে যেতে থাকতেছি তখন কিন্তু তত সহজে সে ইলেকট্রন গ্রহণ করে তার অধাতব পার্সেন্টেজ বাড়িয়ে ফেলতেছে এবং এর মাধ্যমে আমরা বলতে পারি তার তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু বাড়তেছে, অর্থাৎ নিজের দিকে ইলেকট্রন টেনে নেওয়ার ক্ষমতাও বাড়তেছে। দ্যাট মিনস আমরা বলতে পারি লিথিয়ামের থেকে ব্যারিলিয়াম, ব্যারিলিয়াম থেকে বোরন, বোরন থেকে কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, এদের তড়িৎ ঋণাত্মকতা বাড়তে থাকে। আবার অন্যভাবে চিন্তা করতে পারি আমরা, দেখো এদের মধ্যে আমার ব্যাসার্ধ সব থেকে ছোট কার, ব্যাসার্ধের সাথে আয়তের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক, আয়নীকরণ শক্তি, ইলেকট্রনের শক্তি, তড়িৎ ঋণাত্মকতা। তাহলে দেখো আস্তে আস্তে ব্যাসার্ধ ছোট হচ্ছে, আকর্ষণ বাড়তেছে, টেনে নেওয়ার ক্ষমতা বাড়তেছে, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাচ্ছে। সো আশা করি আমরা বাম থেকে ডানে গেলে এই ট্রেন্ডটা কিভাবে পরিবর্তিত হয় সেটা বুঝতে পেরেছি। এবার আসো উপর থেকে নিচে গেলে, এখানে আমার শক্তি স্তর কয়টা বলো তো? এখানে আমার শক্তি স্তর 2টা, অর্থাৎ এক্ষেত্রে লিথিয়ামের জন্য শক্তি স্তর আমার কয়টা? 1টা 2টা। আমরা যদি সোডিয়ামের জন্য চিন্তা করি তাহলে শক্তি স্তর দেখো 1 2 3টা। আবার পটাশিয়ামের জন্য যদি চিন্তা করি তাহলে পটাশিয়ামের জন্য শক্তি স্তর 4টা। এখান থেকে একটা ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, এখান থেকে একটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতাটা কিন্তু কম, এখান থেকে একটা ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা কিন্তু আরো কম, কারণ আকর্ষণ কিন্তু কমতে থাকতেছে। তাহলে নিজের দিকে টেনে নেওয়ার ক্ষমতা যত কমতেছে তত তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু কমতে থাকবে, অর্থাৎ তত অধাতব বৈশিষ্ট্য অনেক বেশি কমতে থাকবে। অধাতব বৈশিষ্ট্য বেড়ে যাওয়া মানে কিন্তু তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাওয়া, অধাতব বৈশিষ্ট্য কমে যাওয়া মানে তড়িৎ ঋণাত্মকতাও কিন্তু কমে যাওয়া। এখানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে ব্যাসার্ধ বাড়তেছে, শিল্ডিং ইফেক্ট বাড়তেছে, নিউক্লিয়াস থেকে ওই সর্বশেষ শক্তিস্তর ইলেকট্রনটা দূরে দূরে যাচ্ছে, তার মিনস তার নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু অনেক অংশে কমে যাচ্ছে এবং এই টানাটানির ক্ষমতাটা কমে যাওয়া মানেই কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কমে যাওয়া। সো দেখো আমরা কিন্তু বাম থেকে ডানে এবং উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার যে ট্রেন্ডটা থাকে সেটা কিভাবে পরিবর্তিত হয় সেটা কিন্তু খুব সহজেই দেখে ফেললাম। আমরা এখন ব্যাসার্ধ বা আকার নিয়ে কথাবার্তা বলবো। ব্যাসার্ধ মূলত 4 প্রকার: সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ এবং আয়নিক ব্যাসার্ধ। আমরা প্রত্যেকটা ব্যাসার্ধ সম্পর্কে খুঁটিনাটি প্রতিটা বিষয় জেনে নিব এবং কোনো একটা পর্যায়ে এবং গ্রুপে ব্যাসার্ধ কিভাবে পরিবর্তিত হয় সেই বিষয়গুলো দেখে ফেলবো। সো প্রথমেই দেখো আমরা সমযোজী ব্যাসার্ধটা একটু জেনে নেই যে আমাদের যদি আমরা চিন্তা করি যে Cl2 আমাদের একটা সমযোজী কম্পাউন্ড, সো সমযোজী কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই Cl বন্ড Cl এভাবে আমাদের একটা সমযোজী বন্ধন তৈরি করে। তাহলে এটা যদি একটা Cl পরমাণু এবং এটা যদি আরেকটা Cl পরমাণু হয় তাহলে এটা হচ্ছে প্রথম Cl এর নিউক্লিয়াস এবং এটা হচ্ছে দ্বিতীয় Cl এর নিউক্লিয়াস। এদের মধ্যবর্তী যে দূরত্ব সেটাকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলা হয়ে থাকে এবং এটাকে আমরা যদি D বলি, এর অর্ধেক মানকে আমাদের সমযোজী ব্যাসার্ধ বলা হয়ে থাকে, অর্থাৎ কোভ্যালেন্ট রেডিয়াস। তাহলে আমরা যেটা বলতে পারি RC = D/2, অর্থাৎ এই আন্তঃনিউক্লিয়ার দূরত্বের অর্ধেক মানকে সমযোজী ব্যাসার্ধ বলা হয়ে থাকে। এখানে একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছো যে এখানে আমার কিন্তু অধিক্রমণিত অংশ বা অভ্যন্তরীণ ইলেকট্রনের একটা কমন অংশ দেখা যাচ্ছে। ধাতব ব্যাসার্ধতে এসে আমরা কিন্তু সেই কমন অংশ দেখতে পাচ্ছি না। ধরো এটা একটা সোডিয়াম পরমাণু এবং এটা আরেকটা সোডিয়াম পরমাণু একত্রিত হয়ে যখন এরকম একটা কাঠামো তৈরি করে তখন এই দুটো সোডিয়ামের মধ্যবর্তী দূরত্বকে কিন্তু আমরা আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলি। এটাকে যদি আমরা D বলি তাহলে এর অর্ধেক মানকে অ্যাকচুয়ালি রেডিয়াস বলা হয়। কোন ধরনের রেডিয়াস? মেটালিক রেডিয়াস, অর্থাৎ Rm = D/2। এখন আসো ভ্যান ডার ওয়ালস রেডিয়াস বলতে আমরা আসলে কি বুঝি। ধরো এটা একটা ক্লোরিন পরমাণু বা অ্যাকচুয়ালি আমরা যদি বলি একটা ক্লোরিন অণু, এটা আরেকটা ক্লোরিন অণু যেখানে 2টা পরমাণু রয়েছে। এটার দূরত্বকে আমরা অ্যাকচুয়ালি আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলি এবং এটার দূরত্বকে আমরা অ্যাকচুয়ালি আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলি। এখন একটা ক্লোরিন অণু এবং আরেকটা ক্লোরিন অণু, 2টা অণুর মধ্যে যে আকর্ষণ বিকর্ষণ বল সেটার কারণে তাদের মধ্যে এক ধরনের বন্ধন সৃষ্টি হয় যেটাকে অ্যাকচুয়ালি আমরা ভ্যান ডার ওয়ালস বন্ধন বলি। এখন দেখো এই যে 2টা অণু, এদের যে মধ্যবর্তী দূরত্ব আমরা যদি একটু চিন্তা করি, এই যে এই দূরত্ব থেকে এই দূরত্বর মধ্যবর্তী যে অংশ সেটাকে আমরা অ্যাকচুয়ালি D যদি বলি এবং এর অর্ধেক মানকে অ্যাকচুয়ালি আমরা আসলে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলি। অর্থাৎ আমরা যদি বলি RV
ভ্যান ডার ওয়ালস রেডিয়াস ইজ ইকাল টু ডি ডিভাইড বাই 2। অর্থাৎ এখানে আমরা দুইটা অণুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা নিয়ে আমরা ক্যালকুলেশন করতেছি, এখানে দুইটা পরমাণুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে কাজ করতেছি, এখানে আমরা কিন্তু দুইটা পরমাণুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে কাজ করতেছি। সো এখানে আমার রেডিয়াসটা কিন্তু একটু বড় হওয়ার কারণটা কি, এখানে দুইটা অণুর মধ্যবর্তী যে দূরত্ব সেটা নিয়ে আমরা কাজ করে তার অর্ধেক মানকে ব্যাসার্ধ বলতেছি। তাহলে দেখো আমরা অনেকেই জানি ব্যাসার্ধ বলতে বোঝায় একদম নিউক্লিয়াস থেকে সর্ববহিস্থ স্তরের যে ইলেকট্রনটা রয়েছে তার মধ্যবর্তী দূরত্বকে ব্যাসার্ধ বলা হয়। হ্যাঁ, এটা একটা কনসেপ্ট হতে পারে, কিন্তু আরেকটা কনসেপ্ট হচ্ছে আমার দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে আন্তঃনিউক্লিয়ার দূরত্ব বলে এবং এর অর্ধেক মানকে ব্যাসার্ধ বলা হয়ে থাকে। এখন এই সংজ্ঞাটাও পারফেক্টভাবে দেওয়া যেত যদি এতগুলো ক্লাসিফিকেশন না থাকতো। যখন এতগুলো ক্লাসিফিকেশন এসেছে তখন নিশ্চয়ই বুঝতে পারতেছো ভিন্ন ভিন্ন টার্মের ক্ষেত্রে আমরা কিন্তু ভিন্ন ভিন্ন ডেফিনেশন দিতে পারি। এখন তাহলে আমরা নিশ্চয়ই বলে ফেলতে পারি যে এদের মধ্যে সব থেকে বড় কে, অর্থাৎ আমরা ভিএমসি ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ চিন্তা করতে পারি, আর ভি, আর এম এবং আর সি। সো ব্যাসার্ধের সিকোয়েন্স হচ্ছে এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায়। অর্থাৎ আমরা ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ চিন্তা করতে পারি। এখন ডিএমসি যদি হয় ঢাকা মেডিকেল কলেজ, তাহলে ভ্যান ডার ওয়ালস মেডিকেল কলেজ নিশ্চয়ই ভিএমসি হবে, ভিএমসি। এইভাবে কিন্তু আমরা ব্যাপারটা মনে রাখতে পারি। অর্থাৎ ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ সব থেকে বড়, এরপর একটু ছোট মেটালিক এবং তার থেকে আরেকটু ছোট কোভ্যালেন্ট রেডিয়াস। আমাদের আরেক ধরনের ব্যাসার্ধ রয়েছে আয়নিক ব্যাসার্ধ। সো চলো আমরা সেটা একটু দেখে ফেলবো যে আয়নিক ব্যাসার্ধ বলতে কি বোঝায়। আয়নিক ব্যাসার্ধ আর আই, এটা দুরকম হতে পারে, একটা হচ্ছে ক্যাটায়নিক এবং আরেকটা হচ্ছে অ্যানায়নিক, দুরকমই হতে পারে। সো প্রথমে চলো আমরা ক্যাটায়নিক ব্যাসার্ধটা একটু দেখে ফেলি। অর্থাৎ আমরা যেটা জানবো সেটা হচ্ছে Na প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস এবং অ্যালুমিনিয়াম 3 প্লাসের মধ্যে আমাদের কে বড় হবে কে ছোট হবে এটা আমরা জানার চেষ্টা করব। কারণ আমাদের সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের আকার ছোট, যেটা আমরা জানি। কিন্তু মাথার উপর যখন চার্জ চলে আসছে তখন অ্যাকচুয়াল কনসেপ্ট আসলে কি হয়। একটু দেখো যে আমার এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সবার ক্ষেত্রেই কিন্তু 10টা করে ইলেকট্রন, কিন্তু প্রোটন সংখ্যা দেখো এখানে 11টা, এখানে 12টা, এখানে কিন্তু 13টা। এখন কনসেপ্টটা একটু খেয়াল করে দেখো যে আমার প্রোটনের কাজ হচ্ছে ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেওয়া। তাহলে 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে যতটুকু বলে আকর্ষণ করে, 12টা প্রোটন 10টা ইলেকট্রনের তার থেকে একটু বেশি বলে আকর্ষণ করে, 13টা প্রোটন 10টা ইলেকট্রনকে তার থেকে আরও বেশি বলে আকর্ষণ করে। আকর্ষণ যত বাড়ে, আমরা যদি বলি আকর্ষণ যত বাড়ে, আকর্ষণের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি, আকর্ষণ বাড়লে ব্যাসার্ধটা কিন্তু কমতে থাকে। সো আকর্ষণের সাথে রেডিয়াসের সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ আমার ক্যাটায়নের ক্ষেত্রে যেটা হয়, আমার চার্জ যত বাড়তে থাকে আকর্ষণ তত বাড়তে থাকে, ব্যাসার্ধ তত কমতে থাকে। তাহলে এর মধ্যে Na+ সব থেকে বড় এবং অ্যালুমিনিয়াম 3+ সব থেকে বড়। কেন? কারণ চার্জ বাড়তেছে তাই আকর্ষণ বাড়তেছে, আকর্ষণ বাড়লে ব্যাসার্ধ কিন্তু কমতে থাকে। সো একই ব্যাপার আমরা যদি চিন্তা করতাম পটাশিয়াম প্লাস, ক্যালসিয়াম 2+, স্ক্যান্ডিয়াম 3+, তাদের ক্ষেত্রেও সেম রেজাল্ট দেখতে পেতাম। অর্থাৎ সিদ্ধান্ত হচ্ছে ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়তে থাকে ব্যাসার্ধ তত কমতে থাকে। সেম এক্সাম্পলটা আমরা যদি অ্যানায়নের ক্ষেত্রে দেওয়ার চেষ্টা করতাম, অর্থাৎ N3- অক্সিজেন 2- ফ্লোরিন মাইনাস, এদের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করতাম তাহলে ব্যাপারটা কি হতো, চলো সেটা একটু আমরা জেনে নেই। ধরো আমরা এদের ক্ষেত্রে যদি আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করার চেষ্টা করতাম, তাহলে অক্সিজেন, ফ্লোরিন এবং নাইট্রোজেনের জন্য যদি ব্যাপারটা এরকম হয়, এখন দেখো নাইট্রোজেনের আগে থেকে ইলেকট্রন সর্ববহিস্থ স্তরে কতগুলো ছিল, 2s2 2p3, তাহলে 5টা ছিল, তাই না? 1 2 3 4 5টা ছিল। অক্সিজেনের ক্ষেত্রে 6টা ছিল। সো দেখো আমরা যদি একটু ব্যাপারটা এভাবে চিন্তা করি, 6টা ছিল। ফ্লোরিনের ক্ষেত্রে কয়টা ছিল? ফ্লোরিনের ক্ষেত্রে 7টা ছিল। ওকে, এখন দেখো এই অবস্থায় এই সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো, যেমন প্রথম শক্তি স্তরে তাদের 2টা করে ইলেকট্রন ছিল, সো আমরা সেটাও দেখাই দিতে পারি। এই অবস্থায় তাদের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রনগুলো নিজের দিকে আকর্ষণ করে বা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। এখন আকর্ষণ যদি করে তাহলে একটু চিন্তা করে দেখো, নতুন করে যদি কোনো একটা ইলেকট্রন প্রবেশ করে, নতুন করে ধরো বাইরে থেকে 3টা ইলেকট্রন যদি প্রবেশ করে, যেই ইলেকট্রনগুলো কিন্তু আকর্ষণ করতে হেল্প করবে না, উল্টো বিকর্ষণ করতে হেল্প করবে, ইন্টার ইলেকট্রনিক রিপালশন বাড়িয়ে দিবে। নিজস্ব আগের যে ইলেকট্রনগুলো ছিল সেগুলো কেন্দ্রের প্রতি আকর্ষণ অনুভব করে এবং যেগুলো আমাদের তার নিজস্ব ইলেকট্রন, নাইট্রোজেনের নিজস্ব ইলেকট্রন, এই যে 3টা ইলেকট্রন যে সে একসেপ্ট করলো, এই ইলেকট্রনগুলো কিন্তু নাইট্রোজেনের নিজের না। আবার অক্সিজেনের ক্ষেত্রে নতুন যে 2টা ইলেকট্রন প্রবেশ করতেছে, এই ইলেকট্রনগুলো অক্সিজেনের কিন্তু নিজের না। ফ্লোরিনের ক্ষেত্রেও যে নতুন একটা ইলেকট্রন প্রবেশ করতেছে, এটা কিন্তু ফ্লোরিনের নিজের না। এই ইলেকট্রনগুলো প্রবেশ করার পরে আকর্ষণ না বাড়িয়ে বরং ইন্টার ইলেকট্রনিক রিপালশন, অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণটা বাড়িয়ে দেয়।
সো দেখো যদি বিকর্ষণ যদি বাড়ে তাহলে অবশ্যই ব্যাসার্ধ কি বাড়তে থাকে, কারণ আকর্ষণ বাড়লে যদি বিকর্ষণ কমে, আকর্ষণ বাড়লে যদি ব্যাসার্ধ কমে, তাহলে বিকর্ষণ বাড়লে ব্যাসার্ধ কি বাড়তে থাকবে। সো কেন বিকর্ষণ বাড়তেছে, কারণ বাকি যে ইলেকট্রনগুলো প্রবেশ করতেছে ওগুলো কোনোটাই কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন বা ফ্লোরিনের ইলেকট্রন না। সো ওই ইলেকট্রনগুলো এসে অভ্যন্তরীণ ইলেকট্রনের বিকর্ষণ বা ইন্টার ইলেকট্রনিক রিপালশনটা বাড়িয়ে দেয়, যেটা বাংলা মিনিংটাই হচ্ছে বিকর্ষণ। সো আমাদের এক্ষেত্রে বিকর্ষণ কোথায় সব থেকে বেশি, যেখানে সব থেকে বেশি ইলেকট্রন প্রবেশ করেছে। তাহলে নাইট্রোজেন 3- এর ক্ষেত্রে ইলেকট্রন সব থেকে বেশি প্রবেশ করেছে, তাহলে বিকর্ষণ বাড়লে যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে যার বিকর্ষণ সব থেকে বেশি তার ব্যাসার্ধ সব থেকে বড়। সো দেখো আমরা কিন্তু সিকোয়েন্সটা পেয়ে গেলাম। অর্থাৎ আমরা যদি এখন একটা সিকোয়েন্স করতে চাই, তুমি যদি এদের মধ্যে একটা সিকোয়েন্স তৈরি করো M3- অক্সিজেন 2-, ফ্লোরিন মাইনাস, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, তাহলে এদের মধ্যে অ্যাকচুয়াল যে সিকোয়েন্সটা হয় সেটা একটু খেয়াল করে দেখো। ক্যাটায়নের ক্ষেত্রে চার্জ যত কমতে থাকে তত ব্যাসার্ধ বাড়তে থাকে, কিন্তু অ্যানায়নের ক্ষেত্রে চার্জ যত বাড়তে থাকে ব্যাসার্ধ তত বাড়তে থাকে। সো দেখো আমরা বড় একটা সিকোয়েন্স কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। সো আমাদের এই সিকোয়েন্সটা অবশ্যই মাথায় রাখতে হবে। আরেকটা ব্যাপার দেখো, কোনো একটা নিরপেক্ষ মৌল থেকে তার ক্যাটায়নের ব্যাসার্ধ ছোট এবং তার অ্যানায়নের ব্যাসার্ধ বড়, এই সিকোয়েন্সটাও তোমরা কিন্তু অবশ্যই মাথায় রেখো। কোনো একটা নর্মাল নিরপেক্ষ যৌগের বা মৌলের তুলনায় তার অ্যানায়নিক ব্যাসার্ধ বড় এবং ক্যাটায়নিক ব্যাসার্ধ ছোট। অর্থাৎ আমি যদি বলি সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে, আমি যদি এভাবে তোমাকে প্রশ্ন করি সোডিয়াম এবং সোডিয়াম প্লাসের মধ্যে কে বড় কে ছোট, তাহলে নিশ্চয়ই ব্যাপারটা আমরা এখন এখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে এক্সটা হচ্ছে নিরপেক্ষ মৌল, X+ হচ্ছে ক্যাটায়ন। তাহলে নিরপেক্ষ মৌল ক্যাটায়নের থেকে অবশ্যই বড়, নিরপেক্ষ মৌল ক্যাটায়নের থেকে অবশ্যই বড়। সো এভাবে কিন্তু তোমরা চিন্তা করতে পারো। এখন দেখো আমরা যদি ক্লোরিন এবং ক্লোরিন মাইনাসের ক্ষেত্রে চিন্তা করতাম, তাহলে দেখো নিরপেক্ষ মৌল থেকে তার অ্যানায়নের ব্যাসার্ধ অবশ্যই বড়। সো ব্যাপারটা কিন্তু আমাদের এইভাবে ক্যালকুলেশন করা যায়। সো আমরা এই কনসেপ্টগুলো যদি মাথায় রাখি, এগুলো হচ্ছে আমার সেই ক্যাটায়নিক ব্যাসার্ধ আর এগুলো হচ্ছে আমার অ্যানায়নিক ব্যাসার্ধ। সো আমরা এই যে 5 ধরনের ব্যাসার্ধ সম্পর্কে জানলাম, যে ব্যাসার্ধগুলো যদি আলাদা আলাদাভাবে তুমি কনসেপচুয়ালি মাথায় রাখতে পারো তাহলে ব্যাসার্ধ রিলেটেড প্রশ্নে অন্তত তোমার প্রবলেম হবে না। আমাদের নতুন যেটা জানা থাকতে হবে সেটা হচ্ছে বাম থেকে ডানে গেলে এবং উপর থেকে নিচে গেলে ব্যাসার্ধের ট্রেন্ডটা কিভাবে পরিবর্তিত হয় সেটাই চলো আমরা একটু দেখে নিই। সো ধরো আমরা বাম থেকে ডানে যাচ্ছি কোনো একটা পর্যায়ের ক্ষেত্রে, বাম থেকে ডানে গেলে আকার কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কেন কমতে থাকে দেখো, লিথিয়ামের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাই 1:2:1, 1:2:2, 1:2:2p1, 1:2:2p2, 1:2:2p3, 1:2:2p4। ফ্লোরিনের ক্ষেত্রে দেখতে পাই 1:2:2p5, 1:2:2p6। এখন মজার ব্যাপারটা একটু খেয়াল করো, সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন যত বাড়তে থাকে তত কিন্তু আকর্ষণ বাড়তে থাকে, আর আকর্ষণ বাড়লে কিন্তু ব্যাসার্ধ কমতে থাকে। সো আমরা দেখো সর্ববহিস্থ স্তর আইডেন্টিফাই করতেছি। সো এর সর্ববহিস্থ স্তর একটা ইলেকট্রনের, দুইটা ইলেকট্রনের, তিনটা ইলেকট্রনের, চারটা, এর 5টা, এর ক্ষেত্রে 6টা, এর ক্ষেত্রে 7টা এবং এর ক্ষেত্রে দেখো 8টা ইলেকট্রন বিদ্যমান। তাহলে সর্ববহিস্থ স্তরে যত ইলেকট্রন বাড়তেছে, অর্থাৎ খেয়াল করে দেখো এটা যদি নিউক্লিয়াস হয়, সর্ববহিস্থ স্তরে আমার ইলেকট্রন সংখ্যা যত বাড়তে থাকে, একটা ইলেকট্রন থাকলে যতটুকু বল আকর্ষণ করবে, দুটো ইলেকট্রন থাকলে তার থেকে বেশি বল আকর্ষণ করবে, তিনটা ইলেকট্রন থাকলে আরও বেশি বল আকর্ষণ করবে, চারটা থাকলে আরও বেশি বল আকর্ষণ করবে। আকর্ষণ যত বাড়ে তত কাছাকাছি আসতে থাকে, ব্যাসার্ধ তত কমতে থাকে। এই জন্য যে কোনো পর্যায়ে উপর থেকে নিচের দিকে যেতে থাকলে ব্যাসার্ধের মানটা কিন্তু কমতে থাকে। এখন যে কোনো গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে ব্যাসার্ধের মানটা কেন বাড়তে থাকে, কারণ দেখো এর শক্তি স্তর একটা, সেটা হচ্ছে 1s1, এর শক্তি স্তর দুইটা 2s1, এর ক্ষেত্রে 3s1, এর ক্ষেত্রে 4s1, 5s1, 6s1 এবং 7s1। তো দেখো একটা একটা করে শক্তি স্তর বাড়তেছে। সো এখানে যদি আমরা ব্যাপারটা চিন্তা করি তাহলে একটা শক্তি স্তর, এখানে যদি চিন্তা করি দুইটা শক্তি স্তর, এখানে যদি চিন্তা করি তিনটা শক্তি স্তর, এখানে যদি চিন্তা করি তাহলে চারটা শক্তি স্তর, এখানে যদি চিন্তা করি তাহলে 5টা শক্তি স্তর। সো আমার ইলেকট্রন সংখ্যা কিন্তু ফিক্স থাকতেছে, ইলেকট্রন সংখ্যা একটা করেই থাকতেছে, কিন্তু সর্ববহিস্থ স্তরটা কিন্তু দেখো আস্তে আস্তে দূরে যেতে থাকতেছে। অর্থাৎ আমার
আকার কিন্তু আস্তে আস্তে বাড়তেছে। সো একটা করে যখন শক্তিস্তর বাড়তেছে তখন কিন্তু আকর্ষণ ক্ষমতা একদম কমে যাচ্ছে। সো দেখো তখন আমাদের কি হচ্ছে, তখন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়ামের ক্ষেত্রে ওই শক্তিস্তর বাড়ার কারণে নিউক্লিয়াসের প্রতি সর্বশেষ ইলেকট্রনটার আকর্ষণ একদম কমে যাচ্ছে। আর আকর্ষণ কমে গেলে কি হয়, ব্যাসার্ধ কিন্তু বাড়তে থাকে। সো দেখো বাম থেকে ডানে, উপর থেকে নিচে আমরা কিন্তু বৈশিষ্ট্যগুলো খুব সহজে জেনে নিতে পারলাম। সো আমরা আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, আকার বা ব্যাসার্ধ জেনে নিলাম। সো চলো আমাদের বাকি আরও কিছু পর্যায়ভিত্তিক ধর্ম রয়েছে সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই। ধাতব, অধাতব ব্যাসার্ধ, ধাতব অধাতব ধর্ম, এর পাশাপাশি আমরা জানবো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, বিভিন্ন অক্সাইড সমূহের ধর্ম, সেগুলো চলো আমরা একটা একটা করে একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সো দেখো ধাতব ও অধাতব বৈশিষ্ট্য। ধাতু কারা, যারা ইলেকট্রন ত্যাগ করে, অধাতু কারা, যারা ইলেকট্রন গ্রহণ করে। সো ধরো আমরা যদি এখানে এক্সাম্পলগুলো একটু জানার চেষ্টা করি, লিথিয়ামের সর্ববহিস্থ স্তরে ইলেকট্রন আছে কয়টা, আমরা যদি চিন্তা করি তাহলে একটা। বেরিলিয়ামের ক্ষেত্রে দুইটা। বোরনের ক্ষেত্রে কয়টা আছে, দেখো লিথিয়ামের ক্ষেত্রে আমরা যদি বলি তাহলে একটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন, তিনটা ইলেকট্রন, চারটা ইলেকট্রন, পাঁচটা ইলেকট্রন, ছয়টা ইলেকট্রন, সাতটা ইলেকট্রন, আটটা ইলেকট্রন। এরা সবাই কি হতে চায় জানো, এরা সবাই নিয়ন হতে চায়। আবার এদিকে যারা আছে তারা সবাই হিলিয়াম হতে চায়। এখন লিথিয়ামের ক্ষেত্রে আমি যদি বলি 7টা ইলেকট্রন গ্রহণ করা সহজ নাকি একটা ইলেকট্রন ত্যাগ করা সহজ, নিশ্চয়ই ত্যাগ করা সহজ, তার মানে এর ধাতব বৈশিষ্ট্য বেশি। এবার বেরিলিয়ামের ক্ষেত্রে আমার 2টা ইলেকট্রন ত্যাগ করা সহজ কিন্তু লিথিয়ামের তুলনায় কঠিন, তার মানে এর থেকে লিথিয়ামের থেকে বেরিলিয়ামের ধাতব বৈশিষ্ট্য কম। বোরনের ক্ষেত্রে 3টা ইলেকট্রন ত্যাগ করা যতটুকু কঠিন, 5টা ইলেকট্রন গ্রহণ করা আরও কঠিন, তার মানে এ ধাতু হিসেবে আচরণ করবে সেটা বুঝতে পারলাম। কিন্তু লিথিয়াম এবং বেরিলিয়াম এবং বোরনের ক্ষেত্রে যেটা দেখা যায়, লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের ধাতব আচরণ করাটা আরও কঠিন, বোরনের ক্ষেত্রে আরও কঠিন, কারণ বোরনের 3টা ইলেকট্রন ত্যাগ করে তাকে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন কাঠামো অর্জন করতে হয়। তার মানে এখান থেকে এখানে যখন আসলাম তখন কিন্তু ধাতব পার্সেন্টেজ কমতে থাকতেছে। কার্বনের ক্ষেত্রে আসলে দুই দিকে যাওয়া সমানভাবে পসিবল। সো দেখো সে কিন্তু নিরপেক্ষ চাইলে আচরণ করতে পারে। সো দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে সে শুধুমাত্র 3টা ইলেকট্রনই গ্রহণ করবে, সে 5টা ত্যাগ করবে না, তার মানে এর টোটালি অধাতুর মতো আচরণ করবে। অক্সিজেন শুধুমাত্র 2টা গ্রহণই করবে, কখনোই 6টা ত্যাগ করবে না, টোটালি অধাতু অধাতু অধাতু। সো এরা পিওরলি ধাতু, এরা পিওরলি অধাতু। তার মানে কি আমরা কি বুঝতে পারতেছি, বাম থেকে ডানে গেলে ধাতব বৈশিষ্ট্য কমতে থাকে, অধাতব বৈশিষ্ট্য বাড়তে থাকে। সেটা শুধুমাত্র পর্যায় 2 এর ক্ষেত্রে না, পর্যায় 3, 4 সবার ক্ষেত্রেই। কারণ আমাদের 1, 2, 3 পর্যন্ত ইলেকট্রনগুলো ত্যাগ হতে থাকে, 5, 6, 7 তখন এই জায়গাগুলোতে ইলেকট্রন গ্রহণ করে অষ্টক ফিল আপ করে। সো 1, 2, 3 যাদের তাদেরকে সাধারণত ধাতু হিসেবে বিবেচনা করা হয়। 4 এরপরে 5, 6, 7 যাদের তাদের ক্ষেত্রে অধাতু বিবেচনা করা হয়। 5, 6, 7 সাধারণত শেষের দিকে থাকে কোনো একটা পর্যায়ের, 1, 2, 3 সাধারণত কোনো একটা পর্যায়ে প্রথম দিকে থাকে। এই জন্য বলা হয় যে বাম থেকে ডানে গেলে ধাতব বৈশিষ্ট্য আস্তে আস্তে কমতে থাকে, অধাতব বৈশিষ্ট্য আস্তে আস্তে বাড়তে থাকে। এখন প্রশ্নটা হচ্ছে যে আমার এই যে মাঝখানে যারা 4 অবস্থায় থাকে তাদেরকে কি বলা হয়, তাদেরকে অপধাতু বলা হয়। জিবিআই সামনে আসেন, সাবধানে টুলে বসেন। সো আমাদের এখানে অক্সিজেন, আমরা যদি চিন্তা করি যে এক্ষেত্রে আমার এক্সাম্পলগুলো কি কি, জার্মেনিয়াম, বিসমাথ, সেলেনিয়াম, টেলুরিয়াম, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি আমার উপধাতু বা অপধাতুর এক্সাম্পল। এখন আমরা আরেকটা নতুন টার্ম সম্পর্কে জানবো, সেটা হচ্ছে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। অর্থাৎ গলনাঙ্ক বলতে আমরা আসলে মেল্টিং পয়েন্টকে বুঝি, এবং স্ফুটনাঙ্ক বলতে আমরা আসলে এক্স্যাক্টলি বয়েলিং পয়েন্টকে বুঝি। সো মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট নিয়ে আমরা যদি আলোচনা শুরু করি তাহলে এখানে আমাদের খুবই কমন একটা কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রনের সংখ্যা যার যত বেশি তার মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টের মান তত বেশি। অর্থাৎ আমরা যদি লিথিয়ামের ক্ষেত্রে দেখি, অর্থাৎ ধাতুসমূহের ক্ষেত্রে দেখি, তাহলে তার ফ্রি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে একটি। বেরিলিয়ামের ক্ষেত্রে যদি দেখি তাহলে বেরিলিয়ামের ক্ষেত্রে আমার ফ্রি ইলেকট্রন সংখ্যা 2টা। বোরনের ক্ষেত্রে যদি দেখি তাহলে বোরনের ক্ষেত্রে আমার ফ্রি ইলেকট্রন 3টা। ফ্রি ইলেকট্রনের সংখ্যা যত বাড়তে থাকে তত কিন্তু আমাদের, অর্থাৎ কার্বনের ক্ষেত্রে যদি আমরা 4টা দেখি তাহলে ফ্রি ইলেকট্রনের সংখ্যা যত বাড়তে থাকে তত তার বন্ড স্ট্রেন্থ বাড়তে থাকে এবং অ্যাকচুয়ালি মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টের মানও কিন্তু বাড়তে থাকে। কিন্তু এক্ষেত্রে এসে দেখা যায় নাইট্রোজেনের ক্ষেত্রে আবার কমে যেতে থাকে, নাইট্রোজেনের ক্ষেত্রে 3টা, অক্সিজেনের ক্ষেত্রে 2টা, ফ্লোরিনের ক্ষেত্রে 1টা। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে আমার যে ফ্রি ইলেকট্রন, সেই ফ্রি ইলেকট্রনের সংখ্যাটা কমে যাচ্ছে, এই জন্য মেল্টিং পয়েন্ট বা বয়েলিং পয়েন্টের মানও কিন্তু কমতে থাকে। অর্থাৎ আমার ধাতুর ক্ষেত্রে ট্রেন্ডটা হচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে, অধাতুর ক্ষেত্রে ট্রেন্ডটা হচ্ছে আস্তে আস্তে কমতে থাকে। সো আমরা যদি পরবর্তী পর্যায়ে দেখি তাহলে সোডিয়ামের ক্ষেত্রে আমার ফ্রি ইলেকট্রন 1টা। সো সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের বেশি, ম্যাগনেসিয়ামের থেকে অ্যালুমিনিয়ামের বেশি, অ্যালুমিনিয়ামের থেকে সিলিকনের বেশি। কিন্তু এই জায়গাটাতে এসে একটা ট্রেন্ড কাজ করে,
অর্থাৎ আমাদের এই জায়গাগুলোতে যেটা হওয়ার কথা ছিল, অর্থাৎ আমাদের এইভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এই জায়গাতে আমার একটা ব্যাপার আছে, অর্থাৎ এখানে আমার একটা ব্যাপার মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফসফরাস এবং সালফারের মধ্যে। আমরা জানি ফসফরাসের P4 এবং সালফারের H8, অর্থাৎ এক্ষেত্রে আমার সালফার অণুটা বৃহৎ আকার ফসফরাস অণুর তুলনায়। সো দেখা যায় আকৃতি বড় হলে সেক্ষেত্রে আমার মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের মান বেড়ে যায়, অর্থাৎ এক্ষেত্রে S8 এর মানটা P4 এর থেকে বেশি। এই জন্য আমাদের এই জায়গার সিকোয়েন্সটা হবে একটু চেঞ্জ, অর্থাৎ আমরা এই সিকোয়েন্সটা ঠিক এভাবে লিখি, সেটা হচ্ছে আমার S8 এর মানটা P4 এর থেকে বড়, এরপর Cl2, এরপর আর্গন। সো আমরা এই ব্যাপারটা একটু খেয়াল রাখবো যে আমার S8টা P4 এর থেকে বেশি, অর্থাৎ S8 এর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্টের মান অবশ্যই P4 এর তুলনায় বেশি। সো আমরা গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের যে ক্রমটা দেখে ফেললাম, এরপর আমরা দেখব যে আমার যে বিভিন্ন অক্সাইড সমূহ রয়েছে, অর্থাৎ দু প্রকার অক্সাইড সম্পর্কে আমরা সাধারণভাবে জানতে পারি। একটা হচ্ছে অম্লীয় অক্সাইড, অপরটি হচ্ছে ক্ষারীয় অক্সাইড। স্বরে অতে অধাতু, স্বরে অতে অম্লীয়, অধাতব অক্সাইড সমূহকে অম্লীয় অক্সাইড বলা হয়, এবং যারা ধাতব অক্সাইড রয়েছে তাদেরকে ক্ষারীয় অক্সাইড বলা হয়। সো দেখো আমাদের এক্ষেত্রে যদি অক্সাইডের ক্রমটা আমরা একটু খেয়াল রাখি, তাহলে দেখো এরা হচ্ছে ধাতব অক্সাইড, স্বরে অতে অধাতু, অধাতব অক্সাইড সমূহ অম্লীয় অক্সাইড। তার মানে এরা কি ধাতু না, ধাতব অক্সাইড সমূহ অ্যাকচুয়ালি ক্ষারীয় অক্সাইড। এবং এরপরে যদি আমরা দেখি তাহলে আবারও ক্ষারীয় অক্সাইড। এরপর অ্যালুমিনিয়াম অক্সাইড, এটা একটা উভধর্মী অক্সাইড। উভধর্মী অক্সাইড কারা কারা সেটা আমরা জানবো। এরপর বাকি যারা রয়েছে প্রত্যেকেই অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড। এখন ব্যাপারটা হচ্ছে কারা কারা উভধর্মী অক্সাইড, সেটা আমরা কীভাবে মনে রাখবো? আমরা মনে রাখবো জানি ইন্ডিয়া গেলে তুই সোনা পাবো আমি, অর্থাৎ জিঙ্ক, ইন্ডিয়াম, জার্মেনিয়াম, থ্যালিয়াম, এরপর হচ্ছে Sn মানে হচ্ছে টিন, পিবিতে হচ্ছে লেড, এবং অ্যালুমিনিয়াম, এদের প্রত্যেকের অক্সাইড হচ্ছে উভধর্মী অক্সাইড। এখন শুধুমাত্র এই দুটি অক্সাইড নয়, আমাদের আরও 9 প্রকার অক্সাইড রয়েছে, যে অক্সাইডগুলো থেকে আমাদের মাঝে মাঝে প্রশ্ন আসতে দেখা যায়, এমসিকিউ আসতে দেখা যায়, ডেফিনেশন আসতে দেখা যায়। এখন চলো সেই অক্সাইডগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। সো এখানে দেখো আমরা বিভিন্ন অক্সাইড বলতে আমরা 9 প্রকার অক্সাইডের নাম এখানে লিখে রেখেছি, অর্থাৎ অম্লধর্মী অক্সাইড, ক্ষারীয় অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড, উভধর্মী অক্সাইড, পার, পলি, সাব, সুপার, মিশ্র। অর্থাৎ অম্ল, ক্ষার, নিরপেক্ষ, উভধর্মী, পার, পলি, সাব, সুপার, মিশ্র। এই যে 9 প্রকার অক্সাইড, এদের প্রত্যেকের এক্সাম্পল কিন্তু আমাদের অবশ্যই জানা থাকতে হবে। সো দেখো আমাদের অম্লধর্মী অক্সাইড তারাই যারা অধাতব অক্সাইড, অধাতব অক্সাইড সমূহ প্রত্যেকে অম্লধর্মী অক্সাইড, এবং ধাতব অক্সাইড সমূহ ক্ষারীয় অক্সাইড। সো খুব কমন কনসেপশন যে আমরা ধাতব এবং অধাতব বুঝে ফেলতে পারলেই অম্লীয় অক্সাইড এবং ক্ষারীয় অক্সাইড আলাদা করে ফেলতে পারবো। এমন কিছু অক্সাইড রয়েছে যারা অম্ল বা ক্ষার কোনোটা হিসেবে আচরণ করে না, H2CO, N2NO, এরা হচ্ছে আমার সেই নিরপেক্ষ অক্সাইড। কিছুক্ষণ আগে আমরা স্টাডি করেছি উভধর্মী অক্সাইড, জানি তুই ইন্ডিয়া গেলে সোনা পাবো আমি। এই যে যেই ধরনের ধাতুগুলো রয়েছে তাদের অক্সাইড সমূহকে আমরা আসলে উভধর্মী অক্সাইড বলে থাকি, যেমন অ্যালুমিনিয়াম, জিঙ্ক, জার্মেনিয়াম, থ্যালিয়াম, লেড, এদের অক্সাইড সমূহ উভধর্মী অক্সাইড হিসেবে কাজ করে। সো এরপর আমরা জানবো যে আমার পার অক্সাইড, পলি অক্সাইড। পার অক্সাইড বলতে কি বোঝায়? এরা আমাদের স্বাভাবিক যে অক্সিজেনগুলো রয়েছে, অর্থাৎ স্বাভাবিক যে অক্সাইড সমূহ রয়েছে, তাদের তুলনায় অক্সিজেনের পরিমাণ অনেক বেশি পরিমাণে থাকে, এবং লঘু অ্যাসিডের সাথে এরা বিক্রিয়া করে পারঅক্সাইড নির্গত করে, এই জন্য এদেরকে পারঅক্সাইড বলা হয়ে থাকে। সোডিয়াম পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, এটার হচ্ছে এক্সাম্পল। এরা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পারঅক্সাইড নির্গত করে। এখন আসো পারঅক্সাইডের সাথে পলি অক্সাইডের পার্থক্যটা কোথায়? এদের ক্ষেত্রেও স্বাভাবিক অক্সাইডের তুলনায় এদের অক্সিজেন বেশি থাকে, তবে এরা লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পারঅক্সাইড নির্গত করে না। অর্থাৎ এরা পারঅক্সাইড নির্গত করে না, এরা হচ্ছে লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পারঅক্সাইড নির্গত করে। এই দুটাই হচ্ছে পারঅক্সাইড এবং পলি অক্সাইডের মধ্যে পার্থক্য। এদের মধ্যে মিলটা কোথায়? এদের মধ্যে মিলটা হচ্ছে এরা দুজনেই লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পারঅক্সাইড নির্গত করে। এখন আসো সাব অক্সাইড। সাব অক্সাইড এমন একটা অক্সাইড যাদের ক্ষেত্রে পার বা পলি অক্সাইডের তুলনায় অক্সিজেনের পরিমাণ খুবই কম থাকে, এবং সেক্ষেত্রে এক্সাম্পলটা হচ্ছে Pb2O। এরপর আমরা যাব সুপার অক্সাইড। সুপার অক্সাইড হচ্ছে সুপার পাওয়ার যুক্ত, অর্থাৎ এদের ক্ষেত্রে পার বা পলি অক্সাইডের তুলনায়ও এদের অক্সিজেনের সংখ্যা যদি বেশি থাকে তাহলে তাদেরকে আমরা সুপার অক্সাইড বলি। পটাশিয়াম সুপার অক্সাইড, সোডিয়াম সুপার অক্সাইড। ফাইনালি আমাদের যে মিশ্র অক্সাইড, মিশ্র মানে অনেকগুলো অক্সাইডের মিশ্রণের ফলে এই অক্সাইডগুলো তৈরি হয়, যেমন Fe3O4, Pb3O4। যেমন Fe3O4 দুইটা অক্সাইডের মিশ্রণে তৈরি। যেমন আমরা যদি এক্সাম্পল জানি তাহলে Fe2O3, এটা যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে ফেরিক অক্সাইড। এবার আমরা যদি বলি FeO, এটা কিন্তু আমাদের সে ফেরাস অক্সাইড। ফেরাস এবং ফেরিকের মিশ্রণে আমার এই Fe3O4 এই মিশ্র অক্সাইডটা তৈরি হয়। Pb3O4 এর ক্ষেত্রেও তাই,
একটা হচ্ছে পিবিও লেডের 2 অক্সাইড, আর একটা হচ্ছে পিবিও2, এটা হচ্ছে লেডের 4 অক্সাইড। সো দেখো এই দুটোর কম্বিনেশনের ফলেই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এই মিশ্র অক্সাইডটা তৈরি হয়। সো আমরা দেখে ফেললাম 9 প্রকার অক্সাইড, অর্থাৎ আমরা অম্ল, ক্ষার, নিরপেক্ষ, উভধর্মী, পারপলি, সাবসুপার মিশ্র প্রত্যেকের কনসেপ্টটা জেনে নিলাম, প্রত্যেকটার এক্সাম্পল জেনে নিলাম। এই অক্সাইডগুলো বিভিন্ন সময় বিভিন্ন এমসিকিউ টেস্টে আসতে দেখা যায়। সো এগুলোর প্রত্যেকটার কনসেপ্ট জানার পাশাপাশি এক্সাম্পলগুলো কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখতে হবে।